এপিসোডের শুরুতেই আমরা একটা ভিলেজ দেখতে পারি, যে ভিলেজের একটা ঘরের মধ্যে থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছিল। একজন বলে যে তোমার ভিতরে আরো একটা বাচ্চা আছে, তোমার যমজ বাচ্চা হবে। আর এই কথাগুলো একটা বুড়ো দাদি বলতেছিল, যে বলে যে সকাল হয়ে যাচ্ছে, এখনই এই বাচ্চাকে জন্ম দিও না। পাশে থাকা মেয়েটা বলে যে দাদি তুমি এগুলো কি বলতেছো, কেউ ইচ্ছা করে কিভাবে আটকে রাখতে পারে। দাদি বলে যে এটা অদ্ভুত শোনা গেলেও ওকে এটা করতেই হবে, তাইলেই তো এই বাচ্চা বড় হয়ে ডিমনদেরকে বশ করতে পারবে। বাইরে আমরা এই বাচ্চা দুইটার বাবাকেও চিন্তিত অবস্থায় দেখতে পারি। এরপরে দেখতে পারি যে বাচ্চা দুইটা জন্ম হয়েছে, আর আমাদেরকে বলা হয় যে এই বাচ্চা দুইটা রাত আর দিনকে আলাদা করতে পারে। এরপরে আমাদেরকে 16 বছর পরের সিন দেখানো হয়। আমরা জঙ্গলের ভিতরে দেখি যে একটা ছেলে একটা পাখি শিকার করছে। এরপরে ও উপরের দিকে একটা প্লেনের ধোঁয়া দেখে, ও ভাবে যে এটা কোনো ড্রাগনের ধোঁয়া হয়তো। এরপরে ছেলেটা একটা ঘোড়ায় করে বাসার দিকে ফিরতে থাকে। এরপরে আমরা ভিলেজের গেটে একটা ছেলেকে দাঁড়ানো দেখতে পারি, যে এই ছেলেটাকে দেখে ওর দিকে দৌড়ে যায় আর বলে যে ওই ইউরো, তুমি আবারও একা একা শিকারে চলে গেছিলা। ইউরো বলে যে হ্যাঁ ডানজি, কিন্তু এখন আমি চলে আসছি। ডানজি বলে যে কিন্তু তুমি আমাকে সাথে নিলা না কেন? জঙ্গলের ভিতরে যদি তোমার কিছু হয়ে যাইতো তাহলে তুমি সাহায্যের জন্য তো কাউকে বলতেও পারতা না। ইউরো বলে যে আরে আমার কিছু হবে না, আমাকে রক্ষা করার জন্য লেফট এন্ড রাইট আছে না। আর গাইস এখানে লেফট এন্ড রাইট হইতেছে ওদের ভিলেজের গেটে দুই পাশে যে দুইটা মূর্তি রাখা, এই দুইটা। যাক, এরপরে এরা দুজন কথা বলতে বলতে ভিতরে চলে যায়। আর আমরা দেখতে পাই যে ভিলেজের ভিতরে ইউরো খুবই ফেমাস। আসলে ইউরো ভিলেজের সবাইকে অনেক হেল্প করে, আর এই জন্য ইউরোকে ভিলেজের সবাই অনেক ভালোবাসে। এরপরে ইউরো আর ডেনজি বাসায় চলে আসে, যেখানে ডেনজির মা ডেনজিকে বলে যে কাজে সাহায্য করার জন্য, কিন্তু ডেনজি ভাই ওইখান থেকে পগার পার, যেটাতে ওর মা চিল্লাইতে শুরু করে যে তুমি ইউরোর মতন হইতে পারো না কেন। ইউরো দাদিকে জিজ্ঞাসা করে যে আশা ঠিক আছে, যেটাতে ওর দাদি বলে যে হ্যাঁ ও আবার ওর কাজ শুরু করে দিছে। এরপরে ইউরো ওর বোন আশার সাথে কথা বলতে যায়। আমরা দেখতে পারি আশারে কোন একটা কারণ একটা রুমের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। তবে ইউরোকে দেখে আশা অনেক খুশি হয়, আর ইউরো অনেক খুশি হয়, আর ওরা দুজন কথা বলতে থাকে। যেখানে ইউরো ওর বোনরে জানায় যে ওর ইচ্ছা তো ছিল বড় কোনো হরিণ বা পিক শিকার করা, যেটাও পারে নাই, যার কারণে ওর মোটেও ভালো লাগতেছে না। কেননা এইবার গরমে ওদের ফসল ভালো হয় নাই, যার কারণে শীতের মৌসুমে ওদের খাবারের সংকট পড়তে পারে, আর এই জন্য ওকে বড় কোনো শিকার করতে হবে। আর ওর বোন জিজ্ঞাসা করে তাইলে বড়দের কি এই পাহাড় অতিক্রম করে নিচে কাজ খোঁজার জন্য যাইতে হবে? ইউরো বলে যে হ্যাঁ সম্ভবত, কারণ ভাই খাবার না থাকলে তো নিচে কাজের জন্য যাইতেই হবে। যেটাতে ওর বোন জিজ্ঞাসা করে তুমিও কি কাজ খোঁজার জন্য যাবা? ইউরো বলে যে কোনোদিনও না, এই জন্যই তো আমি শিকার শিখছি আর আমার শিকারে বদল আনতেছি। আশা বলে যে তুমি আমাদের বাবা মায়ের মতন আমাকে ছেড়ে চলে যাবো না তো ভাইয়া? ইউরো বলে যে চিন্তা করে না আশা, আমি এই ভিলেজ ছেড়ে কোথাও যাবো না, যতদিন তুমি এইখানে আসো আমি এইখানেই থাকবো আর তোমাকে রক্ষা করবো। যেটা শুনে আশা অনেক খুশি হয়। তখনই সেখানে দানজির মা এসে জানায় যে বাইরে ডেরা আসছে। ডেরা মনে করো যে এই ভিলেজের ট্রেডার, যে বাইরে থেকে অনেক জিনিস নিয়ে আসে, ওষুধপত্র নিয়ে আসে, আর এই ভিলেজের লোকেরা বিভিন্ন জিনিসের মাধ্যমে সেইগুলো কিনে নেয়। কিনে নেয় বলতে কোনো টাকা দিয়ে কিনে না, কিন্তু জিনিসপত্রের বদলে জিনিসপত্র এক্সচেঞ্জ করে সেই আগের যুগের মতো। এরপরে সেখানে ইউরো এসে ডেয়ারকে হাই জানায়। ডেয়ার বলে যে ইউরো তোমার কিছু লাগবে কিনা? ইউরো বলে যে না না। তখন ডেয়ার ওর একটা বলের মতন কিছু একটা দেয় আর বলে যে আরে তোমার কিছু না লাগলেও আসার তো কিছু দরকার, যেটার জন্য ইউরো ডেয়ারকে ধন্যবাদ জানায়। আর যাওয়ার সময় তিতারের ফেদারটা দিয়ে যায়, যেটা পেয়ে তো অনেক খুশি হয়ে যায়, যেটা অনেক দামে বিক্রি করা যাবে। এরপরে আমরা দেখতে পারি ডেয়ার ট্রেড শেষ করে ভিলেজ থেকে আবারও চলে যায়। এরপরে আমরা দেখতে পারি ডেনজি আর ইউরো কাজ করতেছিল, যেখানে ডেনজি বলে যে ও একদিন বাইরে যাইতে চায়, কারণ আজ পর্যন্ত ভিলেজ থেকে যারা বাইরে গেছে তারা কেউ ফিরে আসে নাই, তার মানে অবশ্যই বাইরের দুনিয়া অনেক জোশ হবে। কিন্তু ইউরো বলে যে ওর এই ভিলেজ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই নাই। যেটাতে ডেনজি বলে যে আরে তোমরা দুজন তো যাইতে পারো, তোমাদের যদি ভয় লাগে সাথে আমারেও নিতে পারো। ইউরো বলে যে তোর সাথে থাকলে আমার বোন আশা আরো বিগড়াই যাবে। ডেনজি বলে যে কি বললি তুই? ইউরো রাগ হয়ে বলে যে ওর উপর একটা দায়িত্ব রয়েছে। ডেনজি বলে যে কিন্তু আজ পর্যন্ত আমি তো ওরে দেখলামই না। ইউরো বলে যে শুধু অল্প কিছু মানুষই ওর সাথে দেখা করতে পারে। যেটাতে ডেনজি ওরে পামাইতে থাকে যে আরে আমি তোমার ভাই না, আমার সাথে একটু দেখা করাই দাও। ইউরো বলে যে তোমার মতন গাদার সাথে তো জীবনেও দেখা করাবো না। আর এটা নিয়ে এদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাইতে যায়। বাট অবভিয়াসলি ডানজি ইউরোকে ভয় পায়, এই জন্য ওর সাথে ফাইট করে না। এর মধ্যেই ওরা দুজন আবারও আকাশে সেই বিমানের ধোঁয়া দেখতে পারে, যেটারে ইউরো তো ভাবে যে ড্রাগনের ধোঁয়া, কিন্তু ডেনজি বলে যে না আজকে সাউন্ডটা একটু অন্যরকম লাগতেছে। ইউরো বলে যে আমি জঙ্গলে শিকার করার সময় এইরকম আওয়াজ অনেকবার শুনতে পারছি, আর আমরা শুনতে পারি আশেপাশের থেকে হেলিকপ্টারের আওয়াজ আসতেছিল, যেটা আস্তে আস্তে বাড়তে থাকে। ডেনজি বলে যে আওয়াজ তো আস্তে আস্তে বাড়তেছে, যেটাতে ইউরো বলে যে সম্ভবত আশেপাশেই আছে। ডেনজি জিজ্ঞাসা করে যে তুমি কোনোদিনও ড্রাগন দেখছো? ইউরো বলে যে না। এর মধ্যেই আমরা একটা হাত দেখতে পারি যে কোন একটা পাওয়ার ব্যবহার করে, আর সাথে সাথেই এই ভিলেজটা ভিজিবল হয়ে যায়। আর আমরা বুঝতে পারি বাইরের দুনিয়ার কাছে এই ভিলেজটা অদৃশ্য হয়েছিল, মানে এই ভিলেজটা নরমাল কেউ দেখতে পারতো না, বাট এখন সবাই দেখতে পারবে। ইউরো আর ডেনজিও আকাশে সেই জিনিসটা দেখতে পারে, আর ওরা প্লেন দেখতে পেয়ে তো পুরো অবাক হয়ে যায়, কারণ এর আগে এরকম জিনিস ওরা আগে কখনো দেখে নাই। এর মধ্যেই আমরা দেখতে পারি ওদের ভিলেজের উপর দিয়ে দুইটা হেলিকপ্টার উঠতেছে, যেটা দেখে ভিলেজের সবাই তো অনেক ভয় পেয়ে যায়। এর মধ্যে কেউ একজন পিছন থেকে এসে একটা ভিলেজারের গলা কেটে দেয়, আর আমরা দেখতে পারি এরা হইতেছে আর্মি, মানে আর্মি এই ভিলেজে ঢোকা শুরু করছে। পথে থাকা ডেয়ারও হেলিকপ্টার দেখতে পেয়ে বলে যে এটা একদমই ঠিক হচ্ছে না। আমরা দেখতে পারি আর্মি ভিলেজারদের মারতে শুরু করে। একজন দৌড়ে এসে দাদির কাছে জিজ্ঞাসা করে যে দাদি এগুলো কি হইতেছে? দাদি বলে যে আমি জানি না, সম্ভবত সুরক্ষা কবচ ভেঙে গেছে। লোকটা জিজ্ঞাসা করে যে কিন্তু কিভাবে হইলো? দাদি বলে যে আমি জানি না, কিন্তু ওরা সম্ভবত এখানে ইউরোর জন্য আসছে। দাদি সবাইকে বলে যে আমাদেরকে ইউরোকে লুকাইতে হবে, তাড়াতাড়ি যাও ইউরোকে আমার কাছে নিয়ে আসো। এদিকে আমরা দেখতে পারি আর্মিরা অনেক ভিলেজারদেরকে মেরে ফেলছে, আর ভিলেজাররা সব মোরা অবস্থায় পড়ে আছে। যেটা দেখে ডেনজি বলে যে এইগুলো কি? ওরা সব ভিলেজারদেরকে মেরে ফেলছে। ওরা এখান থেকে দৌড়ে যাইতে শুরু করে, আর ইউরো ডেনজিকে বলে যে আমার সাথেই থাকো। সামনেই ওদের সাথে দুজন আর্মির দেখা হয়ে যায়, যারা ওদের উপরে গুলি চালাইতে যায়, কিন্তু ইউরো একজনের হাতে তীর মেরে দেয়, আর একজন গুলি চালাই দেয়, কিন্তু ইউরো ওর পেটের মধ্যে তীর মেরে দেয়। আর আর্মি যে গুলিটা চালাইছিল সেটা ডেনজির সাইড দিয়ে গিয়ে পাথরে লাগে। ডেনজি আর ইউরো বুঝতে পারতেছিল না এগুলো কি জিনিস ওদের দিকে উড়ে আসলো, তবে এটা যে ভয়ানক ওরা বুঝতে পারে। এরপরে ওরা দুজন সেই আর্মি দুজনকে লাথি মেরে সেইখান থেকে সামনের দিকে দৌড়াইতে শুরু করে। আর উপরের দিকে হেলিকপ্টার দুইটাকে দেখে এরা বুঝতে পারতেছিল না যে এগুলো কি আসলে ড্রাগন নাকি অন্য কিছু, তবে এই দুইটার সাথে ওরা যে জিততে পারবে না এটা খুব ভালোভাবেই বুঝতে পারে। এরপরে ফাইনালি এরা দুজন ভিলেজের গেটে এসে পৌঁছায়। ইউরো ডেনজিকে ওইখানে থাকা একটা মূর্তির সামনে থেকে পাথর সরাইতে বলে, আর আমরা দেখতে পারি ওই মূর্তিটার নিচে একটা সিক্রেট রাস্তা আছে, যেটা দিয়ে ইউরোর ঘরে শর্টকাট পৌঁছানো যায়। তো ইউরো আর ডেনজি এই রাস্তা ধরে আশাকে বাঁচানোর জন্য চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি হেলিকপ্টার থেকে একটা মেয়েকে নামিয়ে দেয়, আর এই মেয়েটার সামনে অনেকগুলো ভিলেজার দাঁড়াইছিল। মেয়েটা হাত দিয়ে একটা ইশারা করে, আর আমরা দেখতে পারি একটা ভিলেজের শরীর কেটে দুই টুকরা হয়ে যায়। আর এরপরে মেয়েটা হাত দিয়ে ইশারা করতে থাকি, আর এক এক করে প্রত্যেকটা ভিলেজারের শরীর কেটে দুই টুকরা হয়ে যায়। শুধুমাত্র ছোট একটা মেয়েকে ওইখানে বাঁচায় রাখে, আর ওরে বলে যে ভয় পায় না,
এর মধ্যেই খেয়াল করে পাশে থাকা একজন যার পা কেটে দিছিল সে হাঁটুতে ভর করে সেখান থেকে পালানোর চেষ্টা করতেছে, কিন্তু ও আবারও ইশারা দিয়ে ওই লোকটাকেও দুই টুকরো করে ফেলে। এরপরে কল করে বলে যে হ্যালো, আমি গাবু বলতেছি, মিডিল এলাকা আর বাইরের এলাকা আমার কন্ট্রোলে চলে আসছে, এখন আপনি এখানে গ্রাউন্ড ফোর্স পাঠাইতে পারেন। অন্যদিকে আমরা ডেরাকে দেখতে পারি কয়েকটা আর্মিকে মেরে ওদের কাছ থেকে একটা বন্দুক নিয়ে নেয়। এরপরে একজনকে কল করে বলে যে হ্যালো হানা, এটা একদমই ঠিক হচ্ছে না, তুমি কি ওইখান থেকে ধোয়া দেখতে পারতেছো? তো আমরা কি আমাদের মিলিত হওয়ার জায়গা বদলাইতে পারি? আমার মনে হয় আশা চলে আসছে। অন্যদিকে আমরা দেখতে পারি কেউ একজন দাদিকে মেরে টেনে নিয়ে যাচ্ছিল, আর আমরা দেখতে পারি এইটা অ্যাকচুয়ালি একটা মেয়ে। এরপরে মেয়েটা সেই রুমের সামনে এসে দাঁড়ায় যেখানে ইউরোর বোনকে রাখা হয়েছে, আর ওই রুমের দিকে হাত বাড়িয়ে বলে যে ঘৃণা লাগে আমার। আমরা দেখতে পারি এর হাত থেকে ওইরকম পাওয়ার বের হয় যেরকমটা প্রথমে আমরা দেখছিলাম যে একটা হাত থেকে পাওয়ার বের হয়ে এই ভিলেজটা ভিজিবল হয়। সো বুঝতেই পারতেছো ওইটা এই মেয়েটাই করছিল। যাই হোক, মেয়েটা ইশারা করার সাথে সাথেই সামনে থাকা ব্যারিয়ার ভেঙে যায় আর ভিতরে থাকা ইউরোর বোনও মারা যায়। তখনই সেখানে ইউরো দৌড়ায় আসে আর দেখতে পারে যে ও দাদি আর বোনকে মেরে ফেলছে, আর ও চিল্লায় ওঠে যে আসা। তখনই এই মেয়েটা হাত উঁচু করে ডাক শুনে যে বলো ভাই, আমি হইলাম আসা, এখানে তোমাকে নিতে আসছি আর বাকি সবাইকে মারতে আসছি। এটা শুনে তো ইউরো শকড হয়ে যায় আর চিল্লায় বলে যে তুমি আমার বোন হইতে পারো না। এটা বলে ইউরো ওর উপরে অ্যাটাক করতে যায়। তখনই আসা মানে এই মেয়েটা হাতের ইশারা করে আর আমরা দেখতে পারি ওইখানে দেয়াল মেয়াল ভেঙে যায়। এদিকে আমরা দেখতে পারি যে ডেরা ভিলেজে এসে আরো কয়েকটা আর্মিকে মেরে দেয়। উপর দিয়ে হেলিকপ্টার উঠতেছিল, যেটা দেখে ডেরা বলে যে যেভাবেই হোক না কেন আমার ওই হেলিকপ্টার থেকে বেঁচে থাকতে হবে। এরপরে ডেরা ভিলেজের আরো একটু ভিতরে ঢুকে আর আমরা সেখানে গাবুকে দাঁড়ানো দেখতে পারি। ডেরা বলে যে ওয়াও, কত সুন্দর সাদা দাঁত। আর আমরা দেখতে পারি গাবুর পিছনে অ্যাকচুয়ালি দুইটা দাঁতের মতন আছে, এটা অ্যাকচুয়ালি ডিমন একটা। আর আশা করি বুঝতেই পারছো যে গাবু ইশারা করার সাথে সাথে কিভাবে মানুষ দুই টুকরা হয়ে যাচ্ছিল, মানে এই দাঁত হচ্ছে ওদেরকে কামড় দিয়ে কেটে ফেলতেছিল। যাই হোক, ডেরার কথা শুনে গাবু বলে যে ওয়াও, তার মানে তুমিও এটাকে দেখতে পারো, মানে হচ্ছে ভাই ডিমন গুলোকে সবাই কিন্তু দেখতে পারে না। এরপরে গাবুর ডিমন ডেরার উপরে অ্যাটাক করে দেয়। ডেরা সেখান থেকে সরে গিয়ে গাবুর উপরে গুলি মারতে থাকে, কিন্তু ডিমনটা গাবুর সামনে দাঁড়িয়ে ওকে প্রোটেক্ট করতে শুরু করে। ডেরা বলে যে ওয়াও, তোমার দাঁত তো অনেক জোস। গাবু বলে যে তো তুমি কি মনে করছিলা, তার মানে তুমি কি আমার গ্রাউন্ড ফোর্সকে শেষ করে দিছো? তখনই ডেরা গাবুর উপরে একটা বোম মেরে দেয় আর সেইখানে একটা বিশাল ব্লাস্ট হয়। অন্যদিকে আমরা দেখতে পারি যে মেয়েটার এটাকে ইউরোর অবস্থা খারাপ, ইউরো পরে আছে আর মেয়েটা বলে যে মাফ করে দিও, আমি শুধু তোমার তীর ভাঙতে চাইছিলাম। ইউরো সেখান থেকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করে আর ওর বুকের ভিতর থেকে সেই বলটা বের হয়ে আসে, যেটা অ্যাকচুয়ালি ডেরা ওকে দিছিল ওর বোনকে দেওয়ার জন্য। বলটা গড়াইতে গড়াইতে ইউরোর বোনের রক্তে গিয়ে পড়ে। আমরা দেখতে পারি দাদিও আস্তে করে একটু চোখ খুলে আর সাথে সাথেই ইউরোর বোনের যে রক্ত আছে ওইখান থেকে একটা টেন্টিকেলের মতন বের হয়ে এসে এই মেয়েটাকে পেঁচিয়ে ধরে। তখনই দাদি চিল্লায় বলে যে ডেরা, তাড়াতাড়ি ইউরোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, নিচে চলে যাও, কিন্তু এদের হাতে আইসো না। আর সাথে সাথে ডেরা ইউরোকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। ওরা সেই গোপন সুড়ঙ্গ দিয়ে বের হয়ে আসে। ডেরা বলে যে তাড়াতাড়ি আমাদেরকে নিচে যাইতে হবে, কিন্তু আমরা দেখতে পাই যে ইউরো বুঝতে পারতেছিল না যে কি চলতেছে আর এই জন্য বসে বসে চিন্তা করতেছিল। ডেরা ইউরোকে টান দিয়ে বলে যে আপাতত আমার সাথে চলো, কিন্তু তখনই আমরা দেখতে পারি যে হেলিকপ্টার থেকে ওদের উপরে গুলি চালাইতে শুরু করে। ডেরা বলে যে ধেত্তেরি, সুযোগ হারাই ফেলছি। ডেরা নিজের বন্দুক দিয়ে হেলিকপ্টারে গুলি করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নাই, কারণ আর্মিদের কাছে ওর থেকেও ভালো বন্দুক আছে। ডেরা চিন্তায় পড়ে যায় যে এখন যদি সেই দাতালা ডেমন এখানে চলে আসে তাহলে আর আমাদের রক্ষা নাই। এদিকে ইউরো কান্না করতে শুরু করে যে আসা মারা গেছে আর দাদিকেও আমি পিছনে ছেড়ে চলে আসছি। ডেরা ওরে বোঝাইতে শুরু করে যে এইগুলোর এখন সময় নাই। ডেরা নিজের কাছ থেকে একটা লকেটের মতন বের করে ইউরোকে দেয় আর দেখায় যে দুই গেটের মাঝখানে এরকম একটা চিহ্ন আছে যেখানে এটা ফিট করে বসাইতে হবে। ইউরো তো কিছুই বুঝতে পারতেছিল না যে ওরে এরকম কেন করাইতেছে, আর প্রশ্ন করতে শুরু করে, যেটাতে ডেরার উপরে চিল্লাইতে শুরু করে যে এত প্রশ্ন করো না, যেটা বলছি সেটা করো। ইউরো দৌড়ে গিয়ে দেখতে পারে যে গর্তটা তো ময়লা দিয়ে ভরাট হয়ে আছে, আর বলে যে গর্ত তো ময়লা দিয়ে ভরাট হয়ে আছে। ডেরা চিল্লাইতে শুরু করে তো ভাই পরিষ্কার কর না, নিজেদের ভিলেজে পরিষ্কার রাখতে পারিস না। হেলিকপ্টার থেকে ইউরোকে দেখতেছিল, তবে এরা ইউরোকে কিন্তু মারবে না, কারণ ইউরোকে এরা জীবিত নিয়ে যাইতে আসছে আর বাকি সবাইকে মারতে আসছে, এজন্য ওরা ইউরোর উপরে গুলি চালায় না। ইউরো গর্তটা পরিষ্কার করে সেইখানে সেই লকেটটা বসিয়ে দেয় আর সাথে সাথে ডেরা এসে ইউরোর মুখ সেই লকেটের উপরে গুতা মেরে দেয়, যার ফলে ইউরোর মুখ আর নাক থেকে রক্ত বের হয়ে লকেটের উপরে পড়ে। এই জন্য ডেরা আর ইউরোর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর যেহেতু ডেরা বের হয়ে আসছে হেলিকপ্টার থেকে ডেরার দিকে গুলি করার জন্য রেডি হয়, তখনই আমরা দেখতে পারি যে এই মূর্তি দুইটা চমকাইতে শুরু করে আর হঠাৎ করে চারপাশ আলোকিত হয়ে যায় যে কেউ কিছু দেখতে পারে না। এর মধ্যেই কিছু একটা হেলিকপ্টারের উপরে অ্যাটাক করে দেয় আর আমরা দেখতে পারি যে দুইটা হেলিকপ্টারের উপরে দুইটা মনস্টারের মতন কিছু একটা, যারা এই দুইটা হেলিকপ্টারকে সেখানে ধ্বংস করে দেয়। ডেরা ইউরোকে নিয়ে তাড়াতাড়ি সেইখান থেকে সরে যায় আর হেলিকপ্টার দুইটা নিচে এসে পড়ে। আর দূর থেকে গাবু এটা দেখে তো রাগ হয়ে যায় যে ভাই আমার হেলিকপ্টার নষ্ট হয়ে গেছে, এখন আমি বাসায় ফিরবো কিভাবে, এই পাহাড় বেয়ে আমার নিচে নামতে হবে। আরো বুঝতে পারে যে ওইখানে কোন একটা ডিমন আছে, আরো ভাবে যে আশা করি যে ওই ডিমনটা বেশি শক্তিশালী হবে না। এদিকে আমরা দেখতে পারি যে হেলিকপ্টার যেখানে ধ্বংস হয়েছিল সেখানে ধোয়ার মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে, আমাদের নতুন মাস্টার একটা বাচ্চা, একে কন্ট্রোল করা ইজি হবে। লেফট বলে যে তাতে কিছু যায় আসে না, আমাদের মাস্টারের আদেশ তো শুনতেই হবে, বুঝতে পারছো। ডেরা বলে যে গোস্ট, মনস্টার, ডিমন এসব কিছু জোড়ায় জোড়ায় আসে, আমরা মানুষরা এদেরকে আলাদা আলাদা নামে চিনি। ইউরো এই দুইজন হইতেছে তোমার ডিমন, লেফট এন্ড রাইট। তো আশা করি বুঝতে পারছো ওই মেয়েটার কাছে যেমন একটা ডিমন আছে দাঁতের মতন, ঠিক সেম ভাবে এই দুইজন হইতেছে ইউরো ডিমন। ইউরো এদেরকে যা বলবে এরা তাই করবে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতেই আমরা ইউরোর ছোটবেলার একটা সিন দেখতে পারি যেখানে ইউরোর বাবার সাথে সেই গোপন রাস্তা দিয়ে আসতেছিল। ইউরোর বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা এটা কি, ওর বাবা জানায় যে এই রাস্তাটা আমাদের ঘর থেকে সরাসরি লেফট এন্ড রাইটের কাছে গিয়ে উঠছে। আর এই গোপন রাস্তাটা মহারাজ তখন বানাইছিল যখন এই ভিলেজ একটা ক্যাসেল ছিল। খুব অল্প মানুষই আছে যারা এটা সম্পর্কে জানে, তুমিও কিন্তু কাউরে বইলো না। এই রাস্তাটা শুধুমাত্র তখনই ব্যবহার করবা যখন খুব প্রয়োজন হবে। তারপরে ওরা সেই সুড়ঙ্গের মাথায় এসে পৌঁছায় আর ওর বাবা বলে যে লেফট এন্ড রাইট একদম আমাদের উপরেই আছে। আর মনে রাখো ইউরো, লেফট এন্ড রাইটের নজর সবসময় তোমার উপরে থাকবে। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে যেখানে রাইট বলে যে আমাদের নজর সবসময় তোমার উপরে ছিল, লেফট বলে যে আমরা হচ্ছি তোমার ডিমন। ইউরো অবাক হয়ে যায় যে তাহলে তোমরাই লেফট এন্ড রাইট। রাইট ইউরোর মাথায় হাত দিয়ে বলে যে এই ক্রাই বেবিটা আমাদের মাস্টার, যেটাতে লেফট ওরে নিষেধ করে যে তুই আমাদের মাস্টারকে আপসেট করে দিতেছিস। তখনই ডেরা এসে বলে যে লেফট এন্ড রাইট, নাইস টু মিট ইউ। রাইট বলে যে তুমি ডেরা যে ডিমনদেরকে রিট্রেন করে। লেফট বলে যে আমরা তোমাকেও দেখতেছিলাম। রাইট বলে যে মনে হলো যে এই পাখি দুইটা তোমাদেরকে ডিস্টার্ব করতেছিল, তাই এই পাখি দুইটা আমরা ধ্বংস করে ফেলছি, বাট বুঝতেছি না আসলে এটা কি। ডেরা বলে যে এইটা আসলে মডার্ন যুগের বাহন, কিন্তু এইসব বিষয়ে এখন কথা বলার সময় নাই, আমাদেরকে পাহাড় থেকে নামতে সাহায্য করো। রাইট বলে যে ডেরা তুমি আমাদের মাস্টার না। লেফট বলে যে আমাদের মাস্টার ডেরা, আমরা শুধু মাস্টারের অর্ডার শুনবো। ডেরা বলে যে
আমি বুঝতে পারতাছি, কিন্তু ওরে এখন সবকিছু বুঝাই বলার সময় নাই। তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে, তোমাদেরকে তো স্ট্রং মনে হচ্ছে। আর আমরা দেখতে পারি সেখানে গ্যাবি চলে আসছে। গ্যাবি এসে জিজ্ঞাসা করে যে তোমরা কার মনস্টার। ইউরো ভয় চিল্লায় ওঠে যে এই দাঁতালা মনস্টারটা আবার কি। ডেরা চিল্লায় ওঠে যে আমি তো এইটাই বলতেছিলাম, আমি জানতাম এই শালা গ্রেনেডে মরবে না। গ্যাবি বলে যে আমার টুথনেস রে আন্ডার এস্টিমেট করো না, আর ওরে মনস্টার বলো না, মানে বুঝতে পারতাছো এর নাম হইতেছে টুথনেস। গ্যাবি ইউরোকে দেখে বলে যে 16 বছরের একটা বাচ্চা, তুমি ইউরো তাই না? ইউরো বলে যে কিন্তু আমার বয়স তো 17। পাশ থেকে ডেরা বলে যে কিন্তু ট্রেডিশনাল কাউন্টিং এ বাইরের দুনিয়ায় তোমার বয়স 16। গ্যাবি বলে যে আচ্ছা, তো তার মানে তুমি আসার ভাই। আসা নাম শোনার সাথে সাথেই ইউরো অনেক রাগ হয়ে যায়, কারণ ওর মনে পড়ে যায় যে সব ভিলেজারদেরকে মেরে ফেলছে, ওর বোন আসাকে মেরে ফেলছে। গ্যাবি ইউরোকে বলে যে তুমি আমার সাথে আসতেছো না কেন? ইউরো জিজ্ঞাসা করে যে তাহলে কি তোমরাই ভিলেজারদেরকে মারছো? গ্যাবি বলে যে অবভিয়াসলি আমরাই মারছি। রাইট বলে যে মাস্টার আপনি শুধু বলেন, আপনি যা বলবেন আমরা তাই করব। ইউরো বলে যে আমি তোমাদেরকে কোনো অর্ডার দিব না, তোমরা ভিলেজের গার্ডিয়ান, আমার সাহস কি করে হয় তোমাদেরকে অর্ডার দেওয়ার, কিন্তু আমি তোমাদেরকে দুইটা রিকোয়েস্ট করতে চাই। ভিলেজে এখনো অনেকে বেঁচে আছে, তাদেরকে একটা সেফ প্লেসে নিয়ে যাও। আর দ্বিতীয়ত এই ছোটকু মাইয়া আমার এর টাচ করবা না, এটা বাদে তোমাদের যা ইচ্ছা তাই করো। রাইট হাসতে হাসতে বলে যে আমরা অনেক লাকি লেফট, আমাদের নিউ মাস্টার তো আমাদেরকে ফুল সার দিয়ে দিছে। অন্যদিকে আমরা দেখতে পারি সেই ব্লাড ডিমনটা এখনো আশাকে ধরে রাখছে। আশা দাদিকে দেয়ালের দিকে ছুড়ে মারে আর ব্লাড ডিমনটা দাদিকে গিয়ে ধরে ফেলে, মানে হয়তোবা এটা দাদির ডিমন। এরপরে আশা বলে যে দাদি ইয়ামাহা, তুমি আমাদের সাথে যেটা করছো সেটার জন্য আমি তোমাকে ক্ষমা করবো না, তোমাকে এটার জন্য পে করতে হবে। এরপর আশা সেইখান থেকে বের হয়ে যায়। পথের মধ্যে ওর সাথে ডানজির দেখা হয়। ডানজি ওর মাকে সেভ করার চেষ্টা করে, কিন্তু আশা ওদের দিকে তাকিয়ে ওদেরকে কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাইট খুবই স্পিডে গ্যাবির দিকে অ্যাটাক করার জন্য যায়, যেটা দেখে গ্যাবি তাড়াতাড়ি ওর ডিমনকে সামনে নিয়ে আসে। কিন্তু আমরা দেখতে পারি রাইট লাভ দিয়ে উপরে উঠে যায় আর বলে যে আমি ভিলেজারদেরকে বাঁচাইতে যাইতেছি, আর খেয়াল রাখো আমার পার্টনার কিন্তু একটু গরম মেজাজের। আর তখনই আমরা দেখতে পারি যে লেফট লাথি দিয়ে গ্যাবি ডিমনকে দূরে ফেলে দেয়। এরপর বলে যে আমি শুধু আমার মাস্টারের অর্ডার পালন করতেছি, আমার যা করার আমি তাই করতে পারি। আর এই সুযোগে ইউরো একটা তীর গ্যাবির পায়ে মেরে দেয়, যার ফলে গ্যাবি নিচে পড়ে যায়। এরপরে আরো একটা তীর মারতে যাবে, ঠিক তখনই গ্যাবির ডিমন চলে আসে আর গ্যাবিকে নিয়ে সেইখান থেকে উড়ে যায়। আর এরা সবাই গ্যাবির পিছু নেয় আর ডেয়ার তাড়াতাড়ি সেই লকেটটা নিজের কাছে নিয়ে নেয়। আমরা দেখতে পারি ভিলেজের মধ্যে সবাই মরে পড়ে আছে আর সেই পিচ্চি বাচ্চাটা বেহুশ হয়ে আছে। তখনই সেখানে রাইট এসে বলে যে এই তুমি কি বেঁচে আছো? বাচ্চাটা আস্তে করে চোখ খুলে, কিন্তু সামনে কিছুই দেখতে পারতেছিল না। রাইট বলে যে ও তুমি বেঁচে আছো। বাচ্চাটা উঠে আশেপাশে খুঁজতেছিল যে কে কথা বলে। তখন রাইট বলে যে ও তুমি তো আমাকে দেখতে পারবা না। এরপরে রাইট বাচ্চাটার সামনে দেখা দেয় আর বলে যে ভয় পাইও না, আমি কোনো মনস্টার না। কিন্তু রাইটকে দেখার সাথে সাথে বাচ্চাটা সেখানে বেহুশ হয়ে যায়। আমরা দেখতে পারি রাইট অনেকগুলো বাচ্চাকে একটা জায়গায় এনে রাখে যারা সবাই বেহুশ হয়ে গেছে। রাইট বলে বুঝলাম না, সবাই আমার দেখার সাথে সাথে কেন বেহুশ হয়ে যাচ্ছে। এরপরে রাইট বের হয়ে আসে আর বলে যে ওরা সব বড়দেরকে মেরে ফেলছে, কিন্তু কোনো বাচ্চার কোনো ক্ষতি করে নাই। আর সেদিক দিয়ে আসা যাচ্ছিল, আসা রাইটকে দেখে দাঁড়িয়ে যায়, যেটাতে রাইট বুঝতে পারে যে ও তুমি আমাকে দেখতে পারতেছো তাই না। আসা সেইখান থেকে নিচে নেমে আসে আর রাইটের উপরে অ্যাটাক করে দেয়, যেটা দেখে রাইটও জোরে চিল্লায় ওর অ্যাটাক থামিয়ে দেয়। আর সেখানে বিশাল একটা ব্লাস্ট হয়। বুঝতে পারতেছো রাইট কতটা পাওয়ারফুল। এরপর রাইট বলে যে আরে ভাই কোনো হাই হ্যালো না করে তুমি কারো উপরে কিভাবে অ্যাটাক করতে পারো? এমনিতে তোমার পাওয়ার তো খুবই মারাত্মক, তোমার সাথে ফাইট করতে পারলে খুশি হইতাম, কিন্তু আমার মাস্টার আমাকে। আর তখনই আসা এখান থেকে দৌড়ে চলে যায়। রাইট বলে যে আরে এই বর্তমানের মেয়েগুলো না কথাই শুনতে চায় না। এরপরে রাইট একটু ঘ্রাণ সুখে বলে যে এই মেয়েটা। অন্যদিকে আমরা দেখতে পারি গ্যাবি মোটা একটা দেয়ালের অন্য সাইডে গিয়ে গিব্রিলের সাহায্যে গেটটা আটকায় ফেলে। গিব্রিল হইতেছে ওর ডায়মন্ডের আসল নাম, আশা করি বুঝতে পারছো। আর বাইরে থেকে লেফট সেই দুই দাঁত অর্থাৎ গিব্রিলের মুখকে খোলার চেষ্টা করতেছিল। লেফট ভাই অনেক পাওয়ারফুল, যেটাতে গ্যাবিও বুঝতে পারে যে বেশি সময় এটা ধরে রাখতে পারবে না। এন্ড ফাইনালি লেফট ওই দুই দাঁত খুলে ফাঁকা করে দেয় আর বাইরে থেকে সাথে সাথে ইউরো আরো একটা তীর চালায় দেয়, যেটা গ্যাবির কাঁধে গিয়ে লাগে। তখনই সেখানে আসা চলে আসে আর আসা নিজের পাওয়ার ব্যবহার করে ওই দেয়ালি পুরো ভেঙে দেয়, যার ফলে লেফট এন্ড গ্যাব্রিয়েল দুজনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। এরপরে আসা তাড়াতাড়ি গ্যাবির কাছে দৌড়ায় আসে, যার জন্য গ্যাবি ওকে ধন্যবাদ জানায়। কিন্তু তখনই ইউরো ওদের দিকে তীর ধরে বলে যে কে তুমি? আসা বলে যে আমি তোমার বোন আসা ভাই। ইউরো বলে যে মিথ্যা বলো না, আসা এত বড় না। আসা বলে যে কারণ বাইরের দুনিয়ার খাবারে পুষ্টি বেশি। ইউরো বলে যে কিন্তু আসা এত রাগী না। আসা বলে যে আমি অনেক চিন্তা করছি, আমি ক্লান্ত হয়ে গেছি ওকে। এর মধ্যে লেফটও সেই ভাঙা দেয়ালের ভিতর থেকে বের হয়ে আসে আর তখন সেখানে রাইটও চলে আসে আর বলে যে আরে ফ্যামিলির জন্য ফাইট করা ভালো না। এরপরে রাইট বলে যে এই মেয়ের রক্তের গ্রান আর তোমার রক্তের গ্রান সেম ইউরো, মানে হচ্ছে তোমরা সিবলিং। মানে ভাই বুঝতেই পারতেছো এইটাই হচ্ছে আসল আসা অর্থাৎ ইউরোর বোন। যাই হোক এটা শুনে তো ইউরো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে তাইলে ভিতরে কে ছিল? আসা বলে যে ওইটা একটা ইম্পোস্টার। 10 বছর আগে যখন বাবা মা আমাকে নিয়ে এই ভিলেজ ছেড়ে চলে যায়, দাদি আর ভিলেজাররা ভাবছিল তুমিও এই ভিলেজ ছেড়ে চলে যাবা, এই জন্য তারা সেখানে একটা ইম্পোস্টার রাখে, কারণ তারা খুব ভালো করে জানতো যে তোমার বোনকে ছেড়ে তুমি কোথাও যাবা না। ওই আসা ফেক। এটা শুনে তো ইউরো পুরো অবাক হয়ে যায়। এর মধ্যে ডেরা ইউরোর তীর ধরে বলে যে তোমাদের আবেগী পরিচয় পর্ব শেষ হইলে তুমি কি একটু পিছাই যাইতে পারো আসা? ইউরো বলে যে ডেরা কি বলতেছো? ডেরা বলে যে ওদের মেইন টার্গেট তুমি, আর আমরা এখনো জানি না যে রিয়েল আসা কি করতে পারে। তুমি যদি এইখানে থাকো তাহলে ভিলেজের আরো ক্ষতি হবে, এখনো অনেক সার্ভাইভার আছে। এটা শুনে ইউরো নিজের তীর নামায় ফেলে, তারপর বলে যে আমি ওই পিতৃরে যাইতে দিব, কিন্তু তোমরা আর কোনো ভিলেজারদের ক্ষতি করবে না, যেটাতে আসা রাজি হয়ে যায়। এরপরে ইউরো ডেরা আর বাকিরা এখান থেকে চলে যায়। গ্যাবি আসাকে বলে যে তুমি ওকে আটকাইলা না কেন? আসা বলে যে এখানে সবার আগে তোমার যত্ন নেওয়া উচিত, আর এখন তো আমরা জানতে পারলাম যে ও ঠিক আছে। এর মধ্যেই গিব্রিল গ্যাবির কাঁধে থাকা তীরটা টান দিয়ে ভেঙে ফেলে, যেটাতে গ্যাবির একটু ব্যথা লাগে। আসা জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? গ্যাবি বলে যে তুমি জানো তোমার ভাই আসলে নির্দয়, ও অনেক ট্যালেন্টেড আর বেঁচেও আছে, যেটাতে আসা কান্না করে দেয় আর বলে যে হ্যাঁ বেঁচে আছে, আমার ভাই বেঁচে আছে। এটা বলে আসা কান্না করতে থাকে আর গ্যাবি ওরে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয়। এর মধ্যে আমরা দেখতে পারি যে ভিলেজের ব্যারিয়ার আবারও নতুন করে তৈরি হচ্ছে, যেটা দেখে গ্যাবি বলে যে আবারও ভিলেজের ব্যারিয়ার তৈরি হচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি ভিলেজ থেকে বের হয়ে যাইতে হবে। আর এই ব্যারিয়ার হচ্ছে দাদি তৈরি করতেছিল। দাদি ফাইনালি ব্যারিয়ার তৈরি শেষ করে আর আমরা দাদির পিছনেই সেই নকল আশাকে দাঁড়ানো দেখতে পারি। আমরা বাইরের একটা বেঞ্চে দুজনকে কথা বলতে দেখি, যারা অ্যাকচুয়ালি এখানে ঘুরতে আসছিল। ওরা এটাই বলতেছিল যে একটু আগে এখানে দুইটা হেলিকপ্টার দেখলাম, সম্ভবত কাউকে উদ্ধার করার জন্য আসছিল, কারণ এই পাহাড় নিয়ে অনেক কথা আছে। অনেকে মনে করে যে এখানে একটা লস্ট ভিলেজ আছে, যেখানে প্রবেশ করলে মানুষ আর ফিরতে পারে না, অনেকে গায়েব হয়ে যায় আর কি। এইসব বিষয় নিয়ে দুজন কথা বলতেছিল। তখনই ইউরো আর ডেরা ওদেরকে হ্যালো বলে এখান থেকে চলে যায়। এরাও হ্যালো জানায় আর বলে যে এরা হচ্ছে এখানকার ট্রেডিশনাল হান্টার হয়তো। তখনই হঠাৎ করে
এখান দিয়ে জোরে বাতাস বয়ে যায়, কারণ উপর দিয়ে আমরা দেখতে পাই যে লেফট অ্যান্ড রাইট যাচ্ছে, যদিও এরা কিন্তু লেফট অ্যান্ড রাইটকে দেখতে পারে না। যাওয়ার সময় দূর থেকে এরা খেয়াল করে যে এখন আর ভিলেজ দেখা যাচ্ছে না, যেটাতে ডেরা বলে যে সম্ভবত আবারও ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়েছে। ইউরো বলে যে তাইলে কি আমরা আবারও ভিলেজে ফিরে যাইতে পারি না? ডেরা বলে যে তুমি চাইলে যাইতে পারো, কিন্তু ওদের কাছে এমন একজন আছে যে ব্যারিয়ার ভাঙতে পারে, আর ওরা জানে যে এখন ভিলেজ কোথায় আছে। সো ওইখানে ফিরে যায় এখন পয়েন্টলেস, আমরা নিচের ওয়ার্ল্ডে চলে যাবো, সেখানে মানুষের সাথে মিশে যাবো। এরপর এরা দুজন পাহাড় থেকে নেমে আসে, আর ডেরা বলে যে থ্যাংক ইউ ওয়েট করার জন্য হানা চান। আমরা সামনে একটা গাড়ি দেখতে পারি, গাড়ির ভিতর থেকে হানা বের হয়ে বলে যে তুমি বলছিলা তোমার সাথে একটা মানুষ আসবে, কিন্তু ডেমনের কথা তো বলো নাই। লেফট অ্যান্ড রাইট অবাক হয়ে যায় যে তার মানে ও আমাদেরকে দেখতে পারে, আর ডেরা বলে যে সরি। দেন এরা জিনিসপত্র গাড়ির মধ্যে রাখতে শুরু করে। ডেরা হানারে বলে যে সবকিছু আমি তোমার পরে বুঝাই বলবো, আপাতত ইউরো বিপদে আছে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। এদিকে রাইট অ্যান্ড লেফট তো জীবনে প্রথমবার গাড়ি দেখছে, ওরা বুঝতে পারতেছিল না যে এটা কি জিনিস। ওরা অবাক হয়ে এটা সেটা চেক করতেছিল যে এটা আবার কি জিনিস ভাই। তারপর হানা ইউরোকে বলে যে নাইস টু মিট ইউ, আমার নাম হানা, আমি আর ডেরা একসাথে ডিমন রিটেইনের কাজ করি। এরপর ডেরা লেফট অ্যান্ড রাইটকে জিজ্ঞাসা করে যে আশেপাশে কোনো ডিমন লিডারের ঘ্রাণ পাওয়া যাচ্ছে কিনা, যেটাতে রাইট বলে যে না। ডেরা বলে যে ঠিক আছে তাহলে চলো কোনো ভিড় জায়গায় যাওয়া যাক, ইউরো ভিতরে বসো। ইউরো বলে যে এটা আবার কি জিনিস, তুমি আমার এই অদ্ভুত যন্ত্রের মধ্যে বসতে বলতেছো। তো ডেরা ওরা বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ এটারে হচ্ছে অটোমোবাইল বলে, এটা মডার্ন যুগের ভেহিকেল, এটা মেটাল দিয়ে তৈরি, আর এই লেডি হইতেছে এটা ড্রাইভার যে এটা চালায়, মানে বোঝানোর চেষ্টা করতেছিল। যেটাতে হানা বিরক্ত হয়ে গাড়ির ভিতরে ঢুকে গাড়ি স্টার্ট করে বলে যে এটার মধ্যে ঘোড়া রাখা আছে, এজন্য এটা জোরে দৌড়ায়। ইউরো লেফট অ্যান্ড রাইট বলে যে ও আচ্ছা এবার বুঝতে পারছি। ডেরা বলে যে সিরিয়াসলি। অন্যদিকে আমরা আবারও সেই বেঞ্চের উপরে আসা আর গ্যাবিকে দেখতে পারি। গ্যাবি জিজ্ঞাসা করে যে আমরা কি এখনো ভিলেজের ব্যারিয়ারের ভিতরে আছি? আসা বলে যে না, আমরা ভিলেজের ব্যারিয়ারের বাইরে আছি, কারণ এখানে নেটওয়ার্ক পাচ্ছে। আর আসা কাউকে মেসেজ করে জিজ্ঞাসা করতেছিল যে কোথায় আসো, যে বলে যে চলে আসছি প্রায়। আর আমরা দেখতে পারি কিছুক্ষণের মধ্যে এখানে কিছু লোক চলে আসে। গ্যাবি বলে যে থ্যাংক ইউ জিনসান এখানে আসার জন্য। জিন বলে যে আমি শুনলাম মাঝখানে কিছু আনএক্সপেক্টেড ডিমন চলে আসছিল, আমি থাকলে কি পরিস্থিতি বদলাইতে পারতাম, আর তোমার ক্ষতর কি অবস্থা? গ্যাবি বলে যে ব্লিডিং বন্ধ হয়ে গেছে, কিন্তু কাঁধে যে তীরটা লাগছিল সেটার কিছু অংশ ভিতরে রয়ে গেছে, তুমি কি ওটা বের করতে পারবা? আর ওরা আমার পায়ে শুট করছে যাতে আমি মুভ করতে না পারি। যেটা শুনে জিন বলে যে এটা তো সিরিয়াস ইনজুরি, তুমি এত ইজি ভাবে নিতেছো কেন? গ্যাবি বলে যে কোনো ব্যাপার না, ব্যথা পেয়ে তো আমি অভ্যস্ত হয়ে গেছি। এরপর জিন আশাকে জিজ্ঞাসা করে যে তোমার ভাই কোথায়? আশা বলে যে ও এখান থেকে চলে গেছে। জিন বলে যে তার মানে তোমার ভাই বেঁচে আছে, এটা তো কনফার্ম হয়ে গেছে তাই না? আশা বলে যে হ্যাঁ ইউরো বেঁচে আছে আর একদম ঠিক আছে। গ্যাবি জিনকে জিজ্ঞাসা করে যে তোমরা উপরে আসার সময় কাউকে দেখতে পাও নাই? যেটাতে জিন বলে যে না। বাকিরা বলে যে যদি ওদের কাছে হেলিকপ্টার দুইটা থাকতো তাহলে ওরা খুঁজতে পারতো। যেটা শুনে জিনের তো টেনশন হইতে শুরু করে, কারণ দুইটা হেলিকপ্টার কাছে সব সোলজার মারা গেছে, বস তোরে ইজিলি সারবে না। যেটাতে গ্যাবি বলে যে চিন্তা করে না, আমি তোমার সাথে আছি, আমি বসের সাথে কথা বলবো, আমি বলবো যে ইউরো ডেরার সাথে পালাইছে। ডেরার নাম শুনে জিন চিনতে পারে আর বলে যে আরে শালার আর দিন পাইলাম না, আমরা এমন দিনই ইউরোকে নিতে আসলাম যেদিন ডেরা এখানে ছিল। এদিকে আমরা দেখতে পারি যে গাড়ির মধ্যে ডেরা হানাকে সবকিছু বুঝায় বলে। হানা বলে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সোলজার শুধুমাত্র একটা বাচ্চার পিছনে পড়ে আছে। ডেরা বলে যে আমার মনে হয় ওরা সবাই কাগেমরি ফ্যামিলি থেকে বিলং করে, আর যেহেতু ওরা আমাকে চিনে আর আমার ফেসও দেখে ফেলছে, তার মানে এখন আমার চেহারা চেঞ্জ করতে হবে আর আমার বাসাও ছাড়তে হবে। হানা বলে যে আমি তো একটা আরামের জীবন চাচ্ছিলাম, আর এই ঝামেলা তো আমার পিছুই ছাড়তেছে না। এর মধ্যে লেফট অ্যান্ড রাইট কিছু একটা ফিল করতে পারে, আর লেফট ডেরাকে বলে যে কোন একটা ডিমন ওদের দিকে আসতেছে, যেটাতে সবাই ভয় পেয়ে যায় যে তার মানে আমাদের পিছু করতেছে। যেটাতে লেফট বলে যে আরে চিন্তা করে না, যে এইদিকে আসতেছে সে আমাদের বন্ধু। দেন আমরা দেখতে পারি ঘোড়ায় চড়ে এখানে একটা ডিমন আসে, আর লেফট অ্যান্ড রাইটকে জিজ্ঞাসা করে যে কি অবস্থা তোমাদের, তো তোমরা তোমাদের নতুন মাস্টার পেয়ে গেছো। সো এরা ইউরো সম্পর্কে বলে আর বলে যে হ্যাঁ আমরা 400 বছর পরে আমাদের নতুন মাস্টার পাইলাম। যেটা শুনে ওই ডিমন অনেক খুশি হয়। রাইটরে বলে যে আমাদের মাস্টার সেই টুইনের মধ্যে একজন যারা রাত আর দিনকে আলাদা করতে পারে। যেটা শুনে ওই ডিমনটা আরো অনেক খুশি হয় আর জিজ্ঞাসা করে যে তোমরা এখন তাহলে কি করবা? রাইট বলে যে ডেরার মতো এখন আমরা আপাতত কোন একটা ভিড়ের মধ্যে কিছুদিন লুকাই থাকবো। এরপরে ওই ডিমনটা এখান থেকে চলে যায় আর বলে যে এসে আমাকে তোমাদের সব গল্প শোনায়ো। আর এই ডিমনকে দেখে তো ডেরা আর হানা দুজন খুবই এক্সাইটেড হয়ে যায়, কিন্তু ইউরো বেচারা কিছুই বুঝতে পারতেছিল না। ডেরা আর হানা চিল্লা ওঠে আরে এটা গড ওশিরামা ছিল, মানে ভাই এই ডিমনটারে হচ্ছে ওরা গডের মতন সম্মান করে, বুঝতে পারতেছো? এরা দুজন তো খুবই খুশি হয়ে যায়, কারণ ওরা জীবনে ভাবতেও পারে নাই যে ওদের জীবনে ওরা কোনো গডকে দেখতে পারবে। যেটা শুনে লেফট অ্যান্ড রাইট বলে যে আরে ভাই আমাদেরকে এত সম্মান করে না কেন, আমরাও তো ওর মতোই ডিমন। এদিকে ইউরো হানার কাছে জিজ্ঞাসা করে যে এই ডিমনদের মধ্যেও পার্থক্য আছে? তো হানা বলে যে মানুষ ওদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করছে, কিছু আছে গড আর কিছু আছে স্পিরিট। কিছু ডিমন আছে যারা মানুষের সাথে রিল্যাক্স জীবনযাপন করে, আবার কিছু আছে চালবাজ যারা মানুষকে দিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করায়। ডেরা ইউরোকে বলে যে ওদের উপরে যে ডিমন অ্যাটাক করছিল ওটা হচ্ছে কমব্যাট টাইপের, এদের মাস্টাররা যদি এদের সাথে খারাপ বিহেভ করে তাহলে এরা নিজের মাস্টারকেও খেয়ে ফেলতে পারে। এদিকে আমরা দেখতে পারি আসাজিনকে বাঁচানোর জন্য বলতেছিল যে শব্দ আমি আমার নিজের উপরে নিয়ে নিব, কারণ ওইখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত আমার ছিল। জিন বলে যে আরে সমস্যা নাই, তোমার নিজের উপরে দোষ নিতে হবে না, তোমার ভাই বেঁচে আছে এইটা শুনলেই বস অনেক খুশি হবে, তার মানে আমাদের মিশন সাকসেস হয়েছে। গ্যাবি বলে যে আশা ওখানে না আসলে এতক্ষণে আমি হয়তো মারাই যাইতাম। জিন বলে যে ওই ডিমন কি এত শক্তিশালী ছিল? গ্যাবি বলে যে এতটা শক্তিশালী ছিল যে আমার তো মারতে পারবে, কিন্তু আমার উপরে যে তীর চালাইছে সেটা হচ্ছে আসার ভাই, ও সবার আগে আমার মোবিলিটি শেষ করছে, তারপরে আমার ডমিনেন্ট হ্যান্ডে অ্যাটাক করছে। জিন বলে যে আশা তোমার ভাই তো আসলেই অনেক ডেঞ্জারাস। গ্যাবি বলে যে তোমার ওরে দেখা উচিত ছিল, ও আসলে একটা হান্টারের মতো। এদিকে আমরা দেখতে পারি যে দুইটা সোলজার এখনো বেঁচে ছিল যারা ভিলেজ থেকে বের হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু ওরা ভিলেজ থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। ওরা ঘুরে ফিরে বারবার একই জায়গায় ফিরে আসতেছিল, এই নিয়ে ওরা 5 বার একই জায়গায় ফিরে আসছে, যেটাতে ওরা বুঝতে পারে যে ওরা ভিলেজের মধ্যে ফেসে গেছে। আর আমরা দেখতে পারি ইউরোরাও শহরের কাছে পৌঁছায় গেছে। ইউরো আর বাকি সবাই একটা রেস্টিং স্টেশনে এসে দাঁড়ায়, যেখানে হানা ওর জন্য কাপড় আর খাবার নিয়ে আসে। কাপড় দেখে তো ইউরো অবাক হয়ে যায়, কারণ এরকম জামাও আগে কখনো দেখে নাই। আর ডেরা ইউরোর জন্য স্যান্ডেল নিয়ে আসে, আমরা দেখতে পারি ডেরাও নিজের ড্রেস চেঞ্জ করে নিছে। আর খাবার দেখে তো ইউরো অবাক হয়ে যায়, কারণ এরকম খাবারও আগে দেখে নাই। ওদের ভিলেজে ওরা শুধু চাইলে খাইতে পারতো। ইউরো তো এটাও বুঝতে পারতেছিল না যে এই খাবারের প্যাকেটও কিভাবে খুলবে। তো হানা ওরে প্যাকেট খুলে দেয় আর কিভাবে খাবে সেটা দেখায় দেয়, যেটা খেয়ে ইউরোর কাছে এত টেস্টি লাগে যে ও জিজ্ঞাসা করে যে এটা কোনো গডদের খাবার কিনা। এটা শুনে ডেরা ওরে আরো খাবার আগায় দেয় যে নে ভাই এইগুলাও খা। হানা বলে যে তুমি তো দেখতেছি ওর আন্টির মতো। তখনই ইউরোর আসার কথা মনে পড়ে আর বলে যে আসাও যদি এগুলো খাইতে পারতো। এরপর রাইট ডেরার কাছে এই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করে, যেটাতে ডেরা জানায় যে এটা হচ্ছে খাবার খা আর রেস্ট করার জায়গা। আর এইসব কিছু লেফট অ্যান্ড রাইট খুবই অবাক হয়ে শুনতেছিল, কারণ 400 বছরে ওরা ভিলেজ ছাড়া কিছুই দেখে নাই। এরপর ডেরা লেফট অ্যান্ড রাইটকে বলে যে তোমরাও ভিতরে চলো, যেটাতে ওরা বলে যে না আমরা এখানে ইউরোর সাথেই থাকবো, ইউরোর উপরে নজর রাখবো, তোমরা যাও কিছু খেয়ে আসো। ডেরা বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে চলো হানা আমরা কিছু খেয়ে আসি।
ওরা এখান থেকে যাইতে শুরু করে আর হানা বলে যে ড্রাইভার সিটে হাত দিবা না। তখন রাইট জিজ্ঞাসা করে যে এটার ভিতরে যে ঘোড়া আছে ওরে কিছু খাওয়াবা না। হানা বলে যে ওরে আমরা পরে তেল খাবো। এরপরে আমরা দেখতে পারি হানা আর ডেরা খাবার খাইতেছিল। হানা জিজ্ঞাসা করে যে তো তুমি ইউরোকে কি বলছো? ডেরা বলে যে বেশি কিছু না, শুধু বলছি যে ভিলেজে যে মেয়েটা ছিল ওইটা ওর আসল বোন না, কিন্তু ইউরো এটা মানতে পারতেছে না, এজন্য আমি আর ওর বেশি কিছু বলি নাই। হানা বলে যে ঠিক আছে বুঝলাম, কিন্তু এই ছেলেকে নিয়ে এখন তুমি কোথায় যাবা? এরকে তুমি তোমার বাসায় নিয়ে যাবা? ডেরা বলে যে না, কারণ আমার পরিচয় ওরা জেনে গেছে, এখন তো ওই বাসা ছাড়তেই হবে। হানা বলে যে তো এখন তুমি হোমলেস হয়ে গেছো, আবার একটা বাচ্চার দেখাশোনাও করতে হবে, এটা তো আসলেই অনেক কঠিন। ডেরা বলে যে আমার কথা বাদ দাও, তুমি এটার মধ্যে শামিল আছো, তুমিও হিগাশি ভিলেজের রিটেইনার, এজন্য তোমাকে আমার হেল্প করতে হবে। হানা বলে যে ঠিক আছে, তোমাকে কি করতে হবে? ডেরা বলে যে চলো আমরা বিয়ে করি। এটা শুনে তো হানা রাগ হয়ে যায় আর আঙ্গুলের ভিতর নেকেল নিয়ে বলে যে আমাদের বিয়ের আংটি। ডেরা বলে যে এটা কি তুমি সবসময় সাথে নিয়েই ঘুরো? হানা বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি করে মনে হলো যে আমি তোমাকে বিয়ে করবো? ডেরা বলে যে আরে আমি রিয়েল বিয়ের কথা বলতেছি না, আরেকবার ভাবো, আমাদেরকে ইউরোর খেয়াল রাখতে হবে, আমাদেরকে লোকজনের সাথে মিশে যাইতে হবে, আর আমার মনে হয় না যে আমি একা ইউরোকে এত সব বিপদ থেকে বাঁচাইতে পারবো। হানা বলে যে ওরে বাঁচানোর সাথে আমাদের বিয়ে করার কি সম্পর্ক? আমরা তো রুমমেট হয়েও থাকতে পারি, তাই না? ডেরা বলে যে ফ্যামিলি হইলে রুম পাওয়া সহজ আর মানুষ আমাদেরকে ট্রাস্টও করবে। হানা বলে যে তাইলে আমি ইউরোর বোন হয়েও তো থাকতে পারি আর তুমি সিঙ্গেল ফাদার। দেন আমরা দেখতে পারি যে এইরকম হইলে মানুষ এটা নিয়ে কত ধরনের কথা বলতে পারে। অনেকে বলতে পারে যে লোকটার বউ লোকটাকে ছেড়ে গেছে, মনে হয় পরকীয়ার কোনো বিষয় আছে। অনেকে আবার বলবে যে দেখো বউ ছেড়ে যাওয়ার পরে একা একাই বাচ্চাদেরকে মানুষ করতেছে, মানে অ্যাটেনশন বেশি পাবে আর কি এইভাবে। ডেরা বলে যে এরকম ভাবে আশেপাশে অনেকে অনেক ধরনের কথা বলবে, তার চাইতে ইউরো হচ্ছে আমার বাচ্চা যার মা মারা যাওয়ার পরে আমি তোমাকে বিয়ে করছি। সো এটাই হচ্ছে আমাদের স্টোরি, ধন্যবাদ বোঝার জন্য। হানা বলে যে আমি এখনো ইয়েস বলি নাই। ডেরা ওর কথায় কান্না দিয়ে বলে যে তো ফ্যামিলির হেড কে হবে, আমরা কার সারনেম ব্যবহার করব? হানা চিল্লায় ওঠে নো। বাইরে আমরা দেখতে পারি যে গাড়ির মধ্যে লেফট এন্ড রাইট ঘোড়া খুঁজতেছিল, কারণ এরা বুঝতে পারতেছিল না যে এতটুকু একটা জিনিসের ভিতরে ওরা ঘোড়া কোথায় ফিট করছে। তখন ইউরো বের হয়ে আসে আর ওদের কাছে ক্ষমা চাই যে আমি একাই সব খাবার খেয়ে ফেলছি, যেটাতে লেফট এন্ড রাইট বলে যে আরে আমাদের মাস্টার কত ভালো, চিন্তা করো না, আমরা মানুষের খাবার খাই না। এরপরে ইউরো ওদের কাছে জিজ্ঞাসা করে যে আমি তোমাদেরকে কি নামে ডাকবো, যেটাতে লেফট এন্ড রাইট বলে যে আপনি আমাদের মাস্টার, আপনি চাইলে আমাদের যে কোনো নামে ডাকতে পারেন অথবা আমাদের নতুন কোনো নামও দিতে পারেন। তো ইউরো বলে যে লর্ড রাইট এন্ড লেফট, যেটা শুনে রাইট বলে যে আপনি আমাদের মাস্টার, এত ফর্মাল হওয়ার দরকার নাই। ইউরো বলে যে আচ্ছা তো লেফট এন্ড রাইট আমাকে ওই সবকিছু বলো যা তুমি আমার সম্পর্কে এবং আমার বোন সম্পর্কে জানো। তো রাইট বলতে শুরু করে যে যেহেতু আমরা 400 বছর ধরে ভিলেজে ছিলাম, এই জন্য আমরা বাইরের দুনিয়া সম্পর্কে তেমন কিছু জানি না, আর যেহেতু আমরা ভিলেজের গেটে ছিলাম তাই গেট দিয়ে কি আসা যাওয়া করতেছে শুধু এইটাই জানতাম, ভিলেজের ভিতরে কি চলতেছে সেটা সম্পর্কেও তেমন জানি না। আমরা জানতে পারি যে ভিলেজের মধ্যে নাকি টুইন জন্ম হয়েছে, এর কিছুদিন পরে আমরা তোমাকে দেখতে পারি। আমাদের মনে আছে যখন তুমি ছোট ছিলা তখন তোমার বাবা তোমাকে হান্টিং এ নিয়ে যাইতো। ইউরো বলে যে হ্যাঁ ওইটাই আমার বাবার সাথে আমার প্রথম মেমোরি, যখন সে আমাকে হান্টিং শিখাইতো। লেফট বলে যে কিন্তু আমরা কখনো অন্য টুইনকে দেখতে পারি নাই, যার কারণে আমাদের মনে হয় যে অন্য টুইন হয়তো জন্ম নেওয়ার পরেই মারা গেছে। কিন্তু 10 বছর আগে আমরা তোমার বাবা মাকে একটা ছোট মেয়েকে নিয়ে পালাইতে দেখি, যে মেয়েটার রক্তের ঘ্রাণ তোমার রক্তের ঘ্রাণের মতোই। ইউরো বলে যে আর সেই ছোট মেয়েটা বড় হয়ে আমার ভিলেজের উপরে অ্যাটাক করে দেয়। এতদিন পর্যন্ত আমি ভেবে আসছি যে আমার বাবা মা আমাকে আর আমার বোনকে ফেলে রেখে গেছে, আর আজকে আমি জানতে পারলাম যে ওনারা শুধু আমাকেই ফেলে রেখে গেছে। তো ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি রিয়েল আশাকে খুঁজে বের করবো আর আমার বাবা মাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করবো ওনারা এমনটা কেন করছে। এর মধ্যে সেখানে ডেরা আর হানা চলে আসে। হানাকে রাগ দেখে ইউরো জিজ্ঞাসা করে যে ও রাগ হয়ে আছে কেন? হানা বলে যে কারণ আমরা তোমার গার্ডিয়ান হইতে যাইতেছি, এখন থেকে তুমি যত অন্যায় করবা সবকিছু দায়ভার আমাদের উপরে থাকবে। এরপর ডেরা ইউরোকে বলে যে ঠিক আছে তাহলে আমাদের অনেকক্ষণ গাড়িতে থাকতে হবে, তাই তুমি গিয়ে ওয়াশরুম হয়ে আসো। ইউরো বলে যে সেটার দরকার হবে না, আমি গিয়ে ওই গাছের পিছনে করে আসছি। হানা বলে যে তুমি এগুলো এখানে করতে পারবা না, আর হানা এটাও বুঝতে পারে যে ভাই ইউরোরে সবকিছু শিখাইতে হবে। তো হানা ইউরোরে এটাও বোঝায় যে তুমি এইভাবে গাড়ির উপরে বসতে পারবা না। তো ইউরো বলে যে লেফট এন্ড রাইট তো বসছে, যেটাতে হানা ওরে বোঝায় যে নরমাল মানুষ ডিমনদেরকে দেখতে পারে না, এই জন্য সমস্যা নাই। লেফট বলে যে কিন্তু আমরা চাইলে যে কারো সামনে আসতে পারি, এছাড়া কিছু স্পেশাল আছে যারা আমাদেরকে দেখতে পারে। তখন আমরা দেখতে পারি এক দম্পতি পাশ দিয়ে একটা কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছিল, আর এই কুকুরের বাচ্চাটা লেফট এন্ড রাইট কে দেখে ডাকতে শুরু করে, কিন্তু এই দম্পতি বুঝতে পারতেছিল না তাদের কুকুরের বাচ্চা এভাবে কি দেখে চিল্লাইতেছে, আর বারবার জিজ্ঞাসা করে যে তুমি চিল্লাইতেছো কেন। এরপর আমরা দেখতে পারি ইউরোরা গাড়ি নিয়ে এখান থেকে আবারও বের হয়ে যায়। রাস্তায় ইউরো ডেরার কাছে জিজ্ঞাসা করে যে কাগিমরি ফ্যামিলির কাছেও কি এরকম ডিমন আছে কিনা, যেটাতে ডেরা জানায় যে হ্যাঁ ওদের মধ্যে কয়েকজনের আছে। ইউরো জিজ্ঞাসা করে তো ওরা কেমন? ডেরা জানায় যে ওরা আমাদেরকে অনেক জ্বালায়, আপাতত ওরা তো নিচেই থাকে, কিন্তু এমন এক সময় ছিল যখন আমরা সাথী ছিলাম। আর তুমি ভাবতে পারো যে এই ক্লান ভিলেজের ব্রাঞ্চ ফ্যামিলির মতন, কিন্তু এদের মধ্যে কিছু আইডিওলজিক্যাল পার্থক্য আছে যার কারণে এরা আলাদা হয়ে গেছে। এখানে নিচেও কিছু এমন লোক আছে যাদেরকে আমরা ভরসা করতে পারি। আর কিছুদিন আগেই আমরা এটা শুনতেছিলাম যে টুইনসদের মধ্যে একজন কাকিমুরি ফ্যামিলির সাথে মিশে গেছে, আর যেটা ভিলেজের মধ্যে হলো এটাতে প্রমাণ হয়ে গেল যে এই কথা মিথ্যা ছিল না। অন্যদিকে আমরা একটা বড় ফাঁকা বিল্ডিং এর মধ্যে একটা মেয়েকে দৌড়াইতে দেখি যে কোনো একজনের থেকে পালাইতেছিল। মেয়েটা একটা লিফটের মধ্যে ঢুকে লিফটটা তাড়াতাড়ি বন্ধ করার চেষ্টা করতেছিল, তবে লিফট বন্ধ হওয়ার আগেই সেই লোকটা সেখানে চলে আসে, তার কারণে মেয়েটা ওরে দূরে থাকতে বলে। আর এটা একটা নেশাখোর টাইপের ছেলে যে ওরে বলে যে যদি তুমি একা থাকতে চাও তাহলে তোমাকে মরতে হবে। এটা বলে ছেলেটা মেয়েটাকে মারতে যায়, আর মেয়েটা বারবার ছেলেটাকে দূরে যাইতে বলতেছিল। আর আমরা দেখতে পারি মেয়েটা হঠাৎ করে ট্রান্সফর্ম হইতে শুরু করে, আর এইটা আসলে কোনো মেয়ে না। আমরা দেখতে পারি সেইখানে একটা ডিমন চলে আসছে। অন্যদিকে আমরা জিনকে নিজের ক্লায়েন্টের সাথে কলে কথা বলতে দেখি, যে বলতেছিল যে আপনাকে যে ডিস্টার্ব করতো তার আমরা ব্যবস্থা করে ফেলছি, এখন থেকে সে আর আপনাকে ডিস্টার্ব করবে না, প্রমিস করছে। আর আমরা দেখতে পারি যে এই দিক দিয়ে ডিমন তো ছেলেটাকে খেয়ে ফেলতেছে। জিন বলে যে এখন আপনি নিশ্চিন্তে অফিসে যাইতে পারেন। আর আমরা দেখতে পারি ডিমনটা ছেলেটাকে পুরোপুরি ভাবে খেয়ে ফেলে। ঠিক তখনই একটা মহিলা এসে লিফটের দরজা খুলে, আর আমরা দেখতে পারি মহিলাটা ডিমনকে দেখে ভয় পেয়ে যায়, আর ডিমনটা মহিলা সাইড দিয়ে আস্তে করে বেরিয়ে আসে। আর ছেলেটার কাছে যে ছুরিটা ছিল জিব্বা দিয়ে সেই ছুরিটাও নিজের মধ্যে নিয়ে নেয়। এর মধ্যেই সেইখানে জিন চলে আসে, আর মহিলাটাকে ভয় পাইতে দেখে বুঝতে পারে যে মহিলাটা ডিমন দেখতে পারে। জিন বলে যে আচ্ছা তো তুমি এদেরকে দেখতে পারো। এরপর জিন মহিলাটাকে চুপ থাকতে বলে। অন্যদিকে ডেরা ইউরোকে বলে যে আমিও বেশি কিছু জানি না, শুরু থেকেই আমাদের ফ্যামিলি নিচে থাকে আর রিটেইনের কাজ করে আসতেছে, এজন্য দাদি থেকে মাত্র দুইটাই অর্ডার পাইছি। প্রথমত সাধারণ মানুষকে ভিলেজ থেকে দূরে রাখা, আর দ্বিতীয়ত এইটা খেয়াল রাখা টুইন যাতে শত্রুদের হাতে না পড়ে। এছাড়া আমি শুধু ভিলেজের জিনিসপত্র আর ইনফরমেশন সাপ্লাই করতাম, আমাকে এই অধিকার দেওয়া হয় না যে আমি ভিলেজের এল্ডারের কাছে প্রশ্ন করতে পারি, কারণ আমাকে শেখানো হয়েছিল আমাকে শুধু ক্লানের রুলস ফলো করতে হবে। আর হ্যাঁ আমার আসল নাম রিউ টাডেরা, বাট তুমি আমাকে ডেরাই ডাকতে পারো। ইউরো বলে যে ভিলেজে যখন অ্যাটাক হলো তখন দাদি ভয় পাচ্ছিল যে আমাকে এরা নিয়ে না যায়, এই জন্য উনি আমাকে লড়াই না করতে দিয়ে সেখান থেকে পালাইতে বলে। তো আমাকে বলো আমি এত স্পেশাল কেন? ডেরা বলে মানুষ বলে যে এইটা তখনই হয় যখন দিন আর রাত সমান সমান হয়, ওই টাইমে যখন কোনো টুইন্স জন্ম নেয়
তাদের মধ্যে পৃথিবীকে আলাদা করার শক্তি থাকে। 400 বছর আগেও এমনটা হয়েছিল, আর যেখানে তুমি জন্ম নিছো ওই ভিলেজেই হয়েছিল। ওই সময় যুদ্ধ দেশকে ইস্ট আর ওয়েস্টে বিভক্ত করে ফেলে। এর 1 বছরের মধ্যেই দেশে আবারও যুদ্ধ লাগে আর দেশ নর্থ এন্ড সাউথে বিভক্ত হয়ে যায়। আর মানুষ বলে যে এই যুদ্ধ তারা ম্যানিপুলেট করতেছিল যারা ডিমনকে কন্ট্রোল করতে পারে। ইউরো বলে যে তো তুমি বলতে চাচ্ছ আমরা এই অভিশাপ পাইছি যে আমরা দুনিয়াকে ধ্বংস করে ফেলতে পারি? ডেরা বলে যে এরকমটা না, এটা তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি তোমার পাওয়ার কিভাবে ব্যবহার করবা। ইউরো বলে যে কিন্তু আমি তো একটা নর্মাল ছেলে, আমার মধ্যে তো কোনো পাওয়ার নাই। লেফট বলে যে যদিও তোমার পাওয়ার এখনো আনলক হয় নাই তবে তুমি পাওয়ার পাবা। ডেরা বলে যে আর যদি চিন্তা করি তাহলে আসা নিজের পাওয়ার আগেই পেয়ে গেছে। রাইট বলে যে তুমি একদম ঠিক বলছো, আর এটা ব্রেক পাওয়ার ছিল। আর ব্রেক এমন এক এবিলিটি যে ফোর্সফুলি যে কোনো জিনিসকে ভেঙে ফেলতে পারে, কোনো পাওয়ারফুল ব্যারিয়ারই ওর সামনে টিকতে পারবে না। লেফট বলে যে আর এর অপোজিট পাওয়ার হইতেছে সিল, মানে জোড়া লাগানো। তো সম্ভবত ইউরো জোড়া লাগানোর পাওয়ার পাবে। হানা জিজ্ঞাসা করে যে এই দুই পাওয়ার যদি একসাথে হয় তাহলে কি হবে? ডেরা বলে যে তাইলে তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর লেফট এন্ড রাইটের কাছে জিজ্ঞাসা করে যে এই দুই পাওয়ার কি একসাথে কেউ কোনোদিন আগে পাইছে? রাইট বলে যে আমরা যতদূর জানি এরকমটা কখনো হয় নাই। ডেরা বলে যে তাহলে তো আমরাও জানি না আসলে কি হবে। হানা জিজ্ঞাসা করে যে ভিলেজাররা কি জানে যে আসলে কি চলতেছে, কারণ ওদের তো এইসব বিষয়ে বেশি জানার কথা। ইউরো বলে যে এইসব বিষয়েও জানে না, ও তো এটাও জানতো না যে ভিলেজের চারপাশে কোনো ব্যারিয়ার আছে। এরপরে ইউরো ডেরার কাছে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে ব্যারিয়ার পার হইতা, যেটাতে ডেরা বলে যে ওর পূর্বপুরুষরা ওরে দেখাই দিয়ে গেছিল যে কিভাবে ব্যারিয়ার পার হইতে হবে, কখন লেফটে যাইতে হবে, কখন রাইটে যাইতে হবে, কখন ব্যাক যাইতে হবে। এই জন্য ইজিলি এটা পার হইতে পারে, আর যাইতে যাইতে ও আর এই রাস্তাটা কখনো ভুলে না। আর আমরা এটাও জানতে পারি যে ইউরোর মা অ্যাকচুয়ালি বাইরের থেকে আসছিল, মানে সেও ওইভাবে কোনোভাবে ঘুরতে ঘুরতে ওই ভিলেজে পৌঁছায় যায়। যেটাতে ইউরোর মনে পড়ে যে ওর মা একবার বলছিল যে আমি বড় হইছে আউটসাইডে, ওই দুনিয়ায় ইউরোর মানে হইতেছে লাইট, আর একদিন সে সবাইকে নিয়ে ওই দুনিয়ায় যাবে। পরের দিন আমরা দেখতে পারি যে ফাইনালি ইউরো ওয়াশরুম ইউজ করা শিখে যায়। এরপরে ইউরো লেফট এন্ড রাইটের সাথে পার্কে ঘুরতে যায়, যেখানে আশেপাশে এত লোক দেখে তো ওরা অবাক হয়ে যাচ্ছিল। এছাড়া ওরা কখনো লাইট বা ওয়াশরুমের ব্যাপারে শোনে নাই। আর আশেপাশের বড় বড় বিল্ডিং গুলো দেখে লেফট এন্ড রাইট মনে করতেছিল যে এগুলো কোনো রাজা রাজপ্রাসাদ টাসাদ হবে, কিন্তু ইউরো বলে যে না, ডেরার মতে এগুলোতে সাধারণ মানুষজনই থাকে। লেফট এন্ড রাইট ভাবতেছিল এক জায়গায় এত মানুষ এত বড় বড় বিল্ডিং, তাহলে তার মানে এটা রাজধানী হবে, কিন্তু ইউরো বলে যে না, কারণ ডেরা ওরে বলছিল যে এই দেশের রাজধানী হইতেছে টোকিও। এরপরে লেফট ইউরোর কাছে জিজ্ঞাসা করে যে সত্যি কি ওর বোনকে খুঁজতে চায় কিনা। ইউরো বলে যে হ্যাঁ, যদিও ডেরা আর হানা দুইজনই অনেক কাইন্ড, কিন্তু ওদের সাথে সেই ভিলেজের সম্পর্ক আছে যারা আমাকে এতদিন বোকা বানায় রাখছে, তাই আমি ওদের উপরে পুরোপুরি ভাবে ভরসা করতে পারি না। আর আমি তাকেও ভরসা করতে পারি না যে নিজেকে আশা বলতেছে। এজন্য আমাকে জানতেই হবে যে আসল সত্য কি, কারণ রাতের বেলা একটা বাচ্চাকে নিয়ে পালিয়ে যাওয়া কোনো সাধারণ ডিসিশন না। আর এই জন্য আমার বাবা মায়ের সাথে দেখা করতেই হবে। আমি আশাকে ধরে ওকে বাধ্য করবো যাতে আমার বাবা মায়ের কাছে নিয়ে যায়, আর এটার জন্য আমার তোমাদের হেল্প চাই। যেটাতে লেফট এন্ড রাইট ইউরোর হেল্প করতে রাজি হয়ে যায়। এর মধ্যে হানা ডেরাকে কল করে জানায় যে ঘর পেয়ে গেছে, আর ডেরা এসে এদেরকে খবরটা জানায়। এখন ডেরা যে মোবাইল দিয়ে কথা বলছে এটা দেখে ইউরো বুঝতে পারতেছিল না যে এইটা আবার কি জিনিস। যেটাতে ডেরা বুঝতে পারতেছিল না ও এখন এদেরকে এটা কিভাবে বুঝাবে। ডেরা জাস্ট এতটুকু বুঝাইতে পারে যে মনে করো এটা স্মোক সিগন্যালের মতন। আর এই এপিসোড ভাই এইখানেই শেষ হয়ে যায়। সো গাইস, এইখানে হচ্ছে এপিসোড নাম্বার 6 ছিল, যেটাতে আমার বারবার কপিরাইট আসতেছিল, যার কারণে আমি এটা এখানে আপলোড করতে পারতাছি না। আমি অনুরোধ করবো যে মাঝখানের একটা এপিসোড তোমরা আমার চ্যানেল থেকে আলাদাভাবে দেখে নাও। উপরের আই বাটনে খেয়াল করে দেখো, সেখানে আমি দিয়ে দিব, এবং আমি ডিসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা এপিসোড 6 দেখে তারপর এখানে আবার ব্যাক চলে আসো। হারু আর আকই এটা শুনে অবাক হয়ে যায় যে ইউরো ওর সাথে আশাকে নিয়ে যাইতে চায় না, শুধু ওর সাথে কথা বলতে চায়। জিন বলে যে আচ্ছা, তো হিগাশি ভিলেজে দুই টুইন চাই না নাকি? ইউরো বলে যে ওই সব কিছু জানে না, ওইখানে একা আসছে। জিন বলে যে আশার সাথে দেখা করতে হলে তোমার আমার সাথে কাকিমরি মেনশন যাইতে হবে। হিরো বলে যে তুমি কি আমারে বলদ পাইছো যে আমি শত্রুর খাঁচার মধ্যে যাব? তুমি এইখানে আশাকে আসতে বলো, আর এটা ছাড়া তোমার কাছে কোনো চয়েসও নাই। আকই বলে যে দাঁড়াও, তুমি কমপক্ষে আমাকে জিনের রক্ত পড়াটা বন্ধ করতে দাও। ইউরো বলে যে চিন্তা করো না, আমি অ্যাটাক করার সময় এটার পুরো খেয়াল রাখছিলাম যাতে না মারা যায়, কিন্তু তারপরও তুমি রক্ত পড়া বন্ধ করতে পারো। জিন বলে যে আচ্ছা, তো তুমি এটা জাইনে শুনেই করছিলা? ইউরো বলে যে অবশ্যই, কারণ তোমার অ্যাটাকে আমি এটা বুঝতে পারছিলাম যে তুমিও আমাকে মারতে চাও না, আর তুমি যদি এমনটা না করতে তাহলে আমিও এতক্ষণে তোমাকে মেরে ফেলতাম। এটা শুনে হারু আর ডিমন ভয় পেয়ে যায় যে আসলেই পাহাড়ের মানুষ অনেক ভয়ানক হয়। এদিকে ইউরো মনে মনে এইটাই ভাবে যে আসলে যদি জিন ওকে মারতে চাইতো তাহলে প্রথম এটাকেই ওকে মেরে ফেলতে পারতো। এদিকে রাইট খেয়াল করে যে এইখানে যে দুইটা মাস ডিমন আছে এই দুইটা হইতেছে জিনের, আর বাকি যে দুইটা আছে এই দুইটা হচ্ছে হারুর। লেফট জিজ্ঞাসা করে যে এখানে ওরা আরো দুইটা ডিমন সেন্স করতে পারতেছে, সেই দুইটা কি টাকলার কিনা? যেটাতে আকিও বলে যে হ্যাঁ। লেফট এন্ড রাইট জিজ্ঞাসা করে যে তাহলে তুমি ওদেরকে ব্যবহার করো নাই কেন? ওরা কি ফাইট করার জন্য ইউজফুল না নাকি? আকিও বলে যে এরকমটা না, ওরা শুরু থেকেই এইখানে ছিল, আর আমরা দরজার বাইরে বিশাল বড় একটা চোখ দেখতে পারি। আকিও বলে যে ওরা এত বড় যে এখানে ফিট হইতে পারে নাই। আকিওর ডিমন দেখে তো এদের অবস্থা খারাপ হয়ে যায়। আকই বলে যে তোমরা যদি চাও তাহলে আমি ট্রাই করে দেখতে পারি। জিন বলে যে আমি এখানে আশাকে আনবো না, তুমি যদি আশার সাথে কথা বলতে চাও তাহলে তোমাকে কাগেমরি ম্যানর যাইতে হবে, আর আমি তোমাকে গ্যারান্টি দিতেছি ওইখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না। আর এতটুকু তো বুঝতেই পারছো যে আমরা তোমাকে মারতে চাই না। ইউরো মনে মনে ভাবে যে ওরা যদি এখান থেকে পালাইতেও চায় এতগুলো ডিমনের সাথে লেফট এন্ড রাইটের ফাইট করা কষ্ট হয়ে যাবে। এছাড়া বাইরে যে ডিমনটা দাঁড়ায় আছে না জানি সেটা কতটা পাওয়ারফুল। এসব চিন্তা করে ইউরো বলে যে আচ্ছা ঠিক আছে আমি যাবো, কিন্তু লেফট এন্ড রাইটের সাথে আর রুড হবে না। জিন বলে যে চিন্তা করো না, তোমরা সেখানে গেস্টের মতোই থাকবা। আর তখন আমরা বাইরে দেখতে পারি হানার ডিমনটাও সেখানে চলে আসছে। এদিকে জিন বলে যে সবার আগে আমাদের এই জায়গাটা ক্লিন করতে হবে, আর নিজের ডিমন ব্যবহার করে এই জায়গাটা ক্লিন করতে শুরু করে। আর বলে যে এসকেভেঞ্জার সবসময় জগা কিছুই বানাই ফেলে, যেটাতে ইউরো কিছু বুঝতেছিল না। জিন বলে যে এসকেভেঞ্জার হইতেছে ন্যাচারাল ক্লিনারের মতন, এই চান যে সবকিছু খায়, আর এই চান যেগুলো খায় মাকুটো সেগুলো নিজের ভিতর থেকে বের করে দিতে পারে। আর এই জন্য আমি সবসময় এই চানকে হাবিজাবি ইউজফুল জিনিস খাওয়াইতে থাকি যাতে সবকিছুর জন্য রেডি থাকতে পারি। আর যেহেতু এরা জাইন্টস তাই এদেরকে আমি মাঝে মাঝে এমন জিনিসও খাওয়াই যা সারা পৃথিবী বেটার হবে। আর এদের সাহায্যে রেইড, হাইজ্যাকিং, টেররিস্ট অ্যাটাক করা খুব সহজ, কারণ মাকুটোর কারণে আমাকে সিকিউরিটিও ধরতে পারে না। কিন্তু ইউরো কিছুই বুঝতে পারতেছিল না, বাট এতটুকু বুঝতে পারে যে ভাই এই ডিমনগুলো অনেক ইউজফুল। এদিকে লেফট হারুর কাছে ওর টার্টেলের ওজন জিজ্ঞাসা করে। হারু বলে যে আমি জানি না, কিন্তু চাইলে নিজের ওজন বাড়াইতে পারে। এটা শুনে লেফট ডিসঅ্যাপয়েন্ট হয়ে বলে যে আমার আরো ট্রেনিং করতে হবে। হারু তো ইমপ্রেস হয়ে যায় যে ভাই কতটা ডিসিপ্লিন ডিমন। তখন হারু র্যাবিট রাইটের দিকে তাকায় ওকে ভেঙ্গাইতে শুরু করে, কারণ তোমাদের মনেই আছে যে ও রাইটে মারছিল। এটা দেখে রাইট রাগ হয়ে যায় আর বলে যে ইউরো তুমি কি ভালো র্যাবিট শিকার করতে পারো? ইউরো বলে যে হ্যাঁ, আমি ওদের জন্য ট্র্যাপ ব্যবহার করি, আর র্যাবিটের স্যুপ অনেক টেস্টি হয়। এটা শুনে তো হারু আর র্যাবিট দুইজনেই ভয় পেয়ে যায়। এর মধ্যে সেখানে একটা গার্ড চলে আসে যে এখানে কেউ আসে কিনা। এরা গার্ডকে বলে যে জানি না কিভাবে হঠাৎ করে অস্বাভাবিকভাবে সব লাইটগুলো একসাথে বন্ধ হয়ে গেছে। গার্ড দেখতে পারে যে সবগুলো লাইট ব্লাস্ট হয়ে গেছে, আর এই অসুবিধার জন্য ও সবার কাছে ক্ষমা চায়, আর ওদেরকে বলে যে আপনারা এই সাইড দিয়ে
নিচে নেমে যান। এই জন্য সবাই গার্ডকে ধন্যবাদ জানায়। গার্ড যেহেতু রিমনদেরকে দেখতে পারতেছিল না, সো প্যারা নাই। এদিকে আমরা আশাকে দেখতে পারি, যার ফোনে জিন মেসেজ করে জানায় যে ওর ভাই ওর সাথে দেখা করার জন্য আসতেছে। এটা দেখে আশা অনেক এক্সাইটেড হয়ে যায় আর খুশিতে গাবিকে মারতে মারতে ওকে ঘুম থেকে ডেকে তুলে। গাবি তো ভয় পেয়ে যায় যে কিরে ভাই কেউ আবার আমাদের উপরে অ্যাটাক করে দিল কিনা, কিন্তু আশাকে বলে যে না আমার ভাই এখানে আসতেছে। গাবির তো বিশ্বাসই হচ্ছিল না যে জিন এত তাড়াতাড়ি ইউরোকে খুঁজে বের করে ফেলছে। আর আশার দিকে দেখে বলে যে বুঝলাম না ও আবার কবে থেকে একটা স্বাভাবিক মেয়ের মতন অ্যাক্ট করা শুরু করলো। অন্যদিকে জিন কাগেমোরি ক্লানের মাস্টার গঞ্জোকে কল করে জানায় যে হিগাশি ভিলেজের টুইনের যে মেটারটা ছিল ওইটা সলভ হয়ে গেছে, ইউরো এখন ওদের সাথে আছে। যেটা শুনে মাস্টার অনেক খুশি হয় আর বলে যে তুমি কি ওরা ততক্ষণ রাখতে পারবা যতক্ষণ আমি আসতেছি। জিন জিজ্ঞাসা করে যে আপনি এখন কোথায় আছেন। মাস্টার জানায় যে আমি তো হট স্প্রিং নিতেছিলাম, ভাবছিলাম কাজের পরে একটু আরামসে হট স্প্রিং নিব, কিন্তু মনে হচ্ছে এখনই চলে আসতে হবে, তো ততক্ষণ পর্যন্ত তুমি ওর খেয়াল রাখো যতক্ষণ আমি আসতেছি। আর এখানে আমরা মাস্টারের ডিমনও দেখতে পারি, যার উপরে মাস্টার অ্যাকচুয়ালি দাঁড়াইছিল, কিন্তু মানুষ তো সেটা দেখতে পারতেছিল না, যার কারণে মানুষের মনে হচ্ছিল যে মাস্টার বেশি আছে আর ওরা মোবাইল দিয়ে সেটা রেকর্ড করতেছিল। এদিকে আমরা দেখতে পাই যে এরা সবাই কাগেমোরি রেসিডেন্সিয়াল এরিয়ায় পৌঁছায় যায়, কিন্তু ভিতরে ঢুকে লেফট এন্ড রাইট কোনো ডিমনসের প্রেজেন্ট ফিল করতে পারতেছিল না। যেটাতে রাইট জিনের কাছে জিজ্ঞাসা করে যে আমি তো শুনছিলাম কাগেমোরি ক্লানের কাছে অনেক ডিমন আছে, তো আমরা তো এখানে কোনো ডিমনের প্রেজেন্ট ফিল করতে পারতেছি না। জিন জানায় যে আমরা এখনো ভিআইপি এরিয়ার মধ্যে প্রবেশ করি নাই, আর ওইখানে যেহেতু ব্যারিয়ার আছে তাই ওইখানে থাকা ডিমনদেরকে তোমরা এখান থেকে ফিল করতে পারবা না। এরপরই আমরা সামনে আরো একটা গেট দেখতে পারি যেটা অ্যাকচুয়ালি ভিআইপি এরিয়ার গেট, আর যখনই ওরা গেটটা ক্রস করে তখনই লেফট এন্ড রাইট ফিল করতে পারে যে আশেপাশে ডিমন্স দিয়ে ভরা, আর এত ডিমন যে ওরা কাউন্ট পর্যন্ত করতে পারতেছিল না। এদিকে গাবির ডিমনও ফিল করে বুঝতে পারে যে ইউরো এখানে চলে আসছে আর ওইটা জানায় দেয়, যেটা শুনে তো আশা অনেক খুশি হয়ে যায় আর গাবিকেও সাথে যাইতে বলে। গাবি বলে যে আমি ওই মানুষটার সাথে দেখা করতে চাই না যে আমার বডিতে দুইটা ছিদ্র করে দিছে। আশা বলে যে আচ্ছা ঠিক আছে তাইলে। আশা ওখান থেকে একাই বের হয়ে যায় আর গাবি আবারও শুয়ে পড়ে। অন্যদিকে আমরা হানার ডিমনকে দেখতে পারি যে সেই ভিআইপি গেটের সামনে এসে দাঁড়ায়, আর অন্যদিকে কোতেৎসু ওর লোকেশন দেখাইতেছিল। হানা আর ডেরা দেখতে পারে যে এইটা তো কাগেমোরি রেসিডেন্সিয়াল এরিয়া। এইটা দেখে তো দুইজনের টেনশনে পড়ে যায় যে ইউরো এখানে কিভাবে পৌঁছাইলো। ওরা ভাবতেছিল যে ইউরো আবার ধরা পড়ে গেছে কিনা। ডেরা বলে যে আমার মনে হয় না যে লেফট এন্ড রাইট থাকতে এইটা তো ইজি হবে। ডেরা বলে যে যাই হোক না কেন, কিন্তু একজন বাবাকে তার বাচ্চাকে বাঁচাইতে তো যাইতেই হবে। ডেরা এখান থেকে বের হইতে শুরু করে। হানা বলে যে আমি তোমাকে ড্রপ করে দিব কিনা। ডেরা বলে যে সেটা দরকার নাই, কারণ এখন পর্যন্ত ওরা জানে না যে তুমি আমার সাথে আসো। আমি যাওয়ার সময় ক্যাব বুক করে চলে যাবো আর আসার সময় ট্রেনে করে চলে আসবো। অন্যদিকে ইউরো লেফট এন্ড রাইট কাগেমোরি ক্লানের ঘর দেখে তো অবাক হয়ে যায়, কারণ এটা এত বড় যে ওদের কাছে একটা ক্যাসেলের মতো মনে হইতেছিল। এর মধ্যে সেখানে আসুমা নামে একজন চলে আসে, যারা দেখে জিন জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করতেছো। আসুমা বলে যে আমি জানতে পারলাম যে দ্বিতীয় টুইনো এখানে আসতেছে, সেই জন্য আমি দেখা করতে আসছি। জিন জিজ্ঞাসা করে যে তুমি এটা কিভাবে জানতে পারলা, কারণ আমি তো তোমাকে এই বিষয়ে কিছুই বলি নাই। আসুমা জানায় যে ও এই জন্য জানে কারণ ওর হিয়ারিং অনেক ভালো। আর জিন আঘাত পাইছে দেখে বুঝতে পারে যে জিন আর ইউরোর মধ্যে তার মানে ফাইট হয়েছিল। এরপরে আসুমা ইউরোকে বলে যে তার মানে তুমি হচ্ছে আসার ভাই, যেটাতে ইউরো মাথা নেড়ে হ্যাঁ জানায়। এরপরে আসুমা নিজের পরিচয় দেয়, আমি হচ্ছে কাগেমোরি আসুমা, নাইস টু মিট ইউ। এর মধ্যে সেখানে আসা ভাই বলে দৌড়ায় চলে আসে আর কাছে এসে জিজ্ঞাসা করে যে ভাই তুমি মরো নাই, তুমি বেঁচে আসো। ইউরো বলে যে এইটা কোন ধরনের প্রশ্ন। আশা বলে যে আমি কি তোমাকে হাক করতে পারি। ইউরো বলে যে একদমই না। আশা বলে যে মাফ করে দিও, আসলে আমি জানি না যে আমরা কতটা ক্লোজ। ইউরো বলে যে আমিও জানি না, আর এখানে আমি কোনো বন্ধুত্ব করতে আসি নাই, এখানে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে আসছি। আশা বলে যে আচ্ছা ঠিক আছে তাইলে আপনার যত ইচ্ছা প্রশ্ন করেন, আমি সবকিছুর উত্তর দিব, কিন্তু আপনার প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে কি আপনি আমাকে হাক করতে দিবেন। ইউরো বলে যে এটার জন্য আমি তোমার আগেই না করছি। আশা বলে যে যখন আপনি রাগ করেন তখন আপনাকে আরো জোশ লাগে। ইউরো বলে যে আমার কথা বাদ দাও, আর জিনের দিকে ইশারা করে বলে যে ওর দিকে নজর দাও কারণ ওর আঘাত লাগছে। আর আশা মাত্র খেয়াল করছে যে জিন আঘাত পাইছে, মানে ভাই নিজের ভাইকে দেখে ওর আশেপাশে আর কিচ্ছু খেয়াল নাই। আশা তাড়াতাড়ি জিনকে নার্সের কাছে যাইতে বলে। আসুমা বলে যে জিনের কন্ডিশন যদি ঠিক না হয় তাহলে আমি ইউরোকে ঘর দেখাই দেই। আর আসুমার কথা শুনে আশা মাত্র খেয়াল করে যে ওইখানে আসুমাও দাঁড়ানো আছে, যেটাতে আসুমা আশাকে বলে যে তোমার ভাইয়ের সাথে তো তুমি দেখতেছে যে আশেপাশে আর কিছুই খেয়াল করতেছো না। জিন বলে যে ইউরো আমাদের গেস্ট আর আমি ওর খেয়াল রাখতে পারবো, এখানে তোমার কোনো দরকার নাই। এটা শুনে আসুমা এখান থেকে চলে যায়। এরপরে জিন আকিওরে গেটের বাইরে পাহারা দিতে বলে যাতে কেউ ভিতরে আসতে না পারে, আর ইউরোকে বলে যে তুমি আমার সাথেই থাকো যাতে তোমার উপরে কোনো বিপদ না আসে। এরপরে আমরা দেখতে পারি জিন নার্সের কাছে চিকিৎসা নিতেছে। নার্স তো এটা জেনে অবাক হয়ে যায় যে একটা ছোট বাচ্চা জিনের উপরে অ্যাটাক করছে, কারণ এদের এখানে ছোট বাচ্চারা তো হাতিয়ার ইউজ করতেই পারে না। ইউরো ওদেরকে জানায় যে পাহাড়ে সব বাচ্চাই হাতিয়ার ব্যবহার করতে পারে, যেটাতে আশাও হ্যাঁ বলে। যেটাতে হারু মনে মনে ভাবে যে দুই সিবলিংস তো দেখতেছি সেম, দুইটাই মারাত্মক। এরপরে জিন আশার যে রক্ত নিছিল সেটা নার্সকে দিয়ে দেয়। এটা দেখে ইউরো বলে যে ভালো কথা, তুমি এই রক্ত কিভাবে বের করছো, কারণ শুধু ইভিল স্পিরিট আছে যারা বাচ্চা থেকে রক্ত চুষে নেয়। যেটাতে আশা ওরা জানায় যে এটা কোনো ইভিল স্পিরিটের কাজ না, মডার্ন টেকনোলজির মাধ্যমে ওরা মানুষের বডি থেকে এইভাবে রক্ত বের করতে পারে। ইউরো জিজ্ঞাসা করে যে এইসব কিছুকে ম্যাজিকের মাধ্যমে। নার্স ওরে একটা সিরিজ দেখায়, বলে যে না এটার মাধ্যমে খুব সহজে বের করা যায়। আশা ওরে বলে যে এটাতে ব্যথাও পাওয়া যায় না, আর একজন প্রফেশনাল এই কাজটা করে। এটা শুনে তো ইউরো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে এই মেশিন কিভাবে কাজ করে, আর এটাতে আসার কোনো ক্ষতি হয় না। আর মনে মনে ভাবে যে এটা কি লোক ভাই, একটু আগে যে একজনকে মাইরে ফেলতে যাচ্ছিল আর এখন ওর কাছে একটা মানুষের বডি থেকে রক্ত বের করা ওয়াকওয়ার্ড মনে হচ্ছে। আশা জানে যে কাগেমোরি ক্লান আমারে অনেক খাওয়ায়, সো আমার কাছ থেকে একটু রক্ত নিলে এটাতে কিছুই হয় না। এরপর বলে যে এখন কি আমি তোমাকে হাক করতে পারি। ইউরো বলে যে একদমই না, আর তুমি এত বড় কেমনে। আশা তো এরকম ছোট কিউট ছিল। আশা বলে যে তুমিও যদি এখানে নিচে থাকা খাবার খাইতা তাহলে তুমিও আমার মতন বড় হয়ে যাইতা। এরপরে এরা দুজন খাবার নিয়ে কথা বলতে শুরু করে। ইউরো বলে যে রাইস ইজ গুড, অনেক ভালো, কিন্তু আমি এখানে খাবার নিয়ে কথা বলতে আসি নাই। আশা বলে যে ও হ্যাঁ তুমি আমার কাছে কিছু জানতে চাচ্ছিলা, আমাদের কথা হয়ে গেলে কি আমি তোমাকে হাক করতে পারবো। আর আশার এই অবস্থা দেখে ইউরো বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, তোরে নিয়ে আর পারলাম না। এরপর ইউরো আশার কাছে জিজ্ঞাসা করে যে আমার বাবা মা কোথায়, তোমরা তো একসাথেই পালাইছিলা তাই না, তো এখন আমাকে বলো তারা কোথায় আছে। আশা মন খারাপ করে বলে যে তারা এখানে নাই, তারা গুম হয়ে গেছে, আর আমি জানিও না যে তারা কোথায় আছে, বেঁচে আছে কিনা। এটা শুনে তো ইউরো শকড হয়ে যায়। জিন বলে যে আমি ওকে সবকিছু বলে দেবো কিনা। আশা বলে যে হ্যাঁ সব বলো, আমি ওর কাছ থেকে কিছু হাইড করতে চাই না। জিন বলতে শুরু করে তোমার বাবা মা ভিলেজ থেকে পালায় আসা পরে এখানে অনেক কিছু হয়েছে, যখন তারা নিজেদের নতুন লাইফে সেটেল হয়ে যায়। এরপরে একদিন তোমার মা ডিসাইড করে যে সে তার বাসায় যাবে। ইউরো বলে যে হ্যাঁ আমার মনে আছে, আমার মা আমাকে বলছিল যে সে পাহাড়ের নিচে থেকে আসছে আর একদিন সে আমাকে সেখানে নিয়ে যাবে। জিন বলে যে তোমার মা ওকিনাওয়া থেকে আসছিল। আশা বলে যে ওকিনাওয়া হইতেছে সাউথের একটা আইল্যান্ড, আর ওইখানে যাইতে হলে তোমাকে শিপ অথবা প্লেন ব্যবহার করতে হবে। ইউরো জিজ্ঞাসা করে যে এই প্লেন আবার কি। আশা বলে যে পাহাড়ে আমরা যেটাকে ড্রাগন বলি ওইটাই হইতেছে প্লেন। ইউরো বলে যে তার মানে ওইটা ভাইকেল। আশা বলে যে একদম, আর ওইটা একসাথে 100 লোকের উপরে ক্যারি করতে পারে।
আমাদের দাদা দাদি মনে করছিল যে আমাদের মা পাহাড়ে গিয়ে হারিয়ে গেছে, এই জন্য ওনারা আমাকে কাগেমোরি ক্লানের কাছে রেখে দুইজনে প্ল্যান করে সেখানে গিয়ে জানানোর জন্য যে তারা ঠিক আছে। আর ওনারা যখন প্লেনে করে যাচ্ছিল তখন মাঝ পথে গায়েব হয়ে যায়। ইউরো জিজ্ঞাসা করে যে ওনারা কি প্লেন থেকে পড়ে গেছিল কিনা। আসা বলে যে না, ওনারা প্লেনের ভিতর থেকেই গায়েব হয়ে যায়। এটা তো শিওর যে টোকিও থেকে ওনারা ফ্লাইটে উঠছিল, আর প্লেন যখন গিয়ে ওকিনাবা পৌঁছায় তখন প্লেনের মধ্যে কেউ ছিল না। ইউরো বলে যে ওনাদের কি কেউ কিডন্যাপ করে নিছে। আসা বলে যে এই বিষয়ে আমরা এখনো কিছুই জানি না। ইউরো জিজ্ঞাসা করে যে কিন্তু তাদের সাথে কি কোনো গার্ড ছিল না। জিন বলে যে কাগেমোরি ক্লানের একটা ডিমনকে ওনাদেরকে গার্ড করার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু সেটাও ওনাদের সাথে গায়েব হয়ে যায়। ইউরো বলে যে তাইলে তো আমাদের ওই গার্ডকে খুঁজে বের করতে হবে, কারণ হইতে পারে এই সবকিছুর পিছনে ওরই হাত আছে। আসা বলে যে একদম ঠিক বলছো, এখানে আমাদের মাঝে এমন অনেক শত্রু আছে যারা আমাদের বন্ধু হওয়ার নাটক করে, আর আমি শিওর তারা অবশ্যই হিগাশি ভিলেজের এজেন্ট হবে যারা কাগেমোরি ক্লানের ভিতরে ঢুকে গেছে। ইউরো আসাকে বলে যে তুমি তাদের উপরে কিভাবে ভরসা করতে পারো যাদের কারণে তোমার বাবা মা গায়েব হয়ে গেছে। যেটাতে আসা বলে যে আমরা যখন ভিলেজ থেকে পালায় আসি তখন হিগাশি ভিলেজ আমাদের পিছনে অনেক অ্যাসেসিন লাগাই দেয় আমাদেরকে মারার জন্য, আর যেটা থেকে আমাদের কাগেমোরি ক্লানের মাস্টারই বাঁচাইছে, আর এই জন্য আমার কাগেমোরি ক্লানের উপরে পুরো ভরসা আছে। এই কথা শোনার পরে ইউরো আর কিছুই বলতে পারে না। বাইরে আমরা দুজনকে কথা বলতে শুনি যারা বলতেছিল যে ইউরো এখানে চলে আসছে, আর যেহেতু গাবি আর জিন দুইজনেই আঘাত পাইছে, কাগেমোরি ক্লানের মাস্টারও এখানে নাই, এখনই ওরা এখানে অ্যাটাক করে দুই টুইন্সকে নিয়ে নিতে পারবে। একজন বলে যে কিন্তু ইউরো ডিমন্স আর আসার পাওয়ার থেকে সাবধান থাকতে হবে। অন্যজন বলে যে চিন্তার কারণ নাই, আসা রাতের বেলা উইক থাকে, আর ইউরো বাঁচলেও কিছু না মরলেও কিছু না, ওদের তো শুধু আসাকে লাগবে। এর মধ্যে লেফট এন্ড রাইট আন্দাজ করতে পারে যে কোনো ডিমন ওদের উপরে অ্যাটাক করতে আসতেছে। এর মধ্যেই আমরা দেখতে পারি দুইটা ডিমন জানালা ভেঙে ভিতরে চলে আসে আর এদের উপরে অ্যাটাক করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি গিব্রিল গ্যাবি চুল টেনে ওকে উঠাইতেছিল। গ্যাবি উঠে বলে যে ভাই বাইরে এখন অন্ধকার, তুই আমার এত তাড়াতাড়ি উঠাই দিলি কেন। তখনই গ্যাবি খেয়াল করে যে ওর দরজার বাইরে দুইটা ডিমন দাঁড়ায় আছে। গ্যাবি বলে যে আরে তোমাদেরকে তো আমি খেয়ালই করি নাই। আর গিব্রিলও নিজেকে বড় করে ফেলে, মানে ফাইট করার জন্য রেডি। অন্যদিকে আমরা দেখতে পারি যে ইউরোরা সবাই সেখান থেকে পালাইতেছিল। ইউরো তো ভাবে যে জিন ওরে ট্রাপে ফেলাইছে, ওর উপরে অ্যাটাক করাইতেছে। জিন বলে যে আরে ভাই এগুলো কাগেমোরি ক্লানের ডিমন না, তার মানে হইতেছে বাইরের কেউ ওদের উপরে অ্যাটাক করে দিছে। লেফট ডিমনদেরকে মারার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জিন বলে যে আমাদেরকে এই ডিমনের মাস্টারকে জীবিত ধরতে হবে। রাইট বলে যে ওদের মাস্টারকে মারা তো থাক দূরের কথা, এত বড় ঘরের ভিতরে ওদেরকে আমি খুঁজেই পাবো না। নার্স বলে যে তোমরা যদি ওদের মাস্টারকে মারতেই চাও তাহলে পুরোই মেরে দিও। ইউরো জিজ্ঞাসা করে যে ডিমনের মাস্টার মারা গেলে কি হয়। তো হারু বলে যে মাস্টার মারা যাওয়ার আগে ডিমনদেরকে যদি অন্য কোনো নতুন মাস্টার দিয়ে না যায় তাহলে সেই ডিমন আবার ডিমন হয়ে যায় এবং এদিকে সেদিকে ঘুরতে থাকে আর এক সময় মারা যায়। এই জন্য ডিমনগুলো সবসময় নিজেদের মাস্টারকে বাঁচানোর চেষ্টা করবে আগে। এটা শুনে ইউরোর কাছে খুব খারাপ লাগে আর ও ডিসাইড করে যে ও মাস্টারকে মারবে না। আর হারু তো অবাক হয়ে যায় যে কি তার মানে এর আগে কি ও মারার চিন্তা ভাবনা করতেছিল। ইউরো জিনকে বলে যে তুমি কি এরোর ব্যবস্থা করতে পারবা। তখন জিন মাকুটোর কাছ থেকে অনেকগুলো এরো বের করে দেয়, আর এত টাইপের তীর ধনুক দেখে তো ইউরো অবাক হয়ে যায় আর টেস্ট করার জন্য সেখান থেকে একটা উঠাই নেয় আর ওইটা দিয়ে সেই ডিমনের উপরে অ্যাটাক করে দেয়। ইউরো এরো দিয়ে সেই ডিমন্সদের উপরে অ্যাটাক করে দেয়, তবে ওর এরো মিস হয়ে যায়, যেটাতে ইউরো বলে যে এটাতে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এরপর এরা এখান থেকে আবারও পালাইতে শুরু করে। জিন গাবিকে কল করে জিজ্ঞাসা করে যে আশেপাশে কোনো অ্যাসাইলেন্ট আছে কিনা। গাবি বলে যে ওর উপরে অলরেডি অ্যাটাক হয়েছে, আর বুঝতে পারে যে জিনদের উপরেও তার মানে অ্যাটাক হয়েছে। আমরা দেখতে পারি গাবি অ্যাকচুয়ালি গিব্রিলের মুখের ভিতরে বসে আছে আর বাইরে থেকে সেই ডিমনগুলোকে খাওয়ার চেষ্টা করতেছে। একটা গলা পর্যন্ত গিব্রিলের মুখের ভিতরে ঢুকাই দিছে আর গিব্রিলকে ওইভাবে আটকে রাখছে। এরপরে গাবি বাকিদের কথা জিজ্ঞাসা করে যে সবাই ঠিক আছে কিনা। জিন বলে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, যদিও আমার একটু চোট লাগছে, কোনো ব্যাপার না, আমাদের এখানে ইউরো হেল্প করতেছে। যেটাতে গাবি চিল্লাইতে শুরু করে যে তাহলে তো তোমরা ঠিকই থাকবা, তাহলে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি তাই না। এটাতে জিন বলে যে হ্যাঁ। গাবি গিব্রিলকে অর্ডার দেয় আর গিব্রিল সাথে সাথে যেটার গলা কামড়ে ধরে রাখছিল ওইটাকে কেটে দুই ভাগ করে ফেলে। যেটা দেখে তো বাইরে থাকা ডিমনটা ভয় পেয়ে যায় আর ওইখান থেকে পালানোর চেষ্টা করে, তবে পালাইতে পারে না। এরপরে গিব্রিল আর গাবি বের হয়ে আসে আর দেখতে পারে যে আশেপাশে আরো অনেকগুলা ডিমন আছে যাদের চোখ চমকাইতেছিল আর কি। যেটাতে গাবি গিব্রিলকে বলে যে ভাই তুই তো অনেক লাকি, আজকে রাতে তুই অনেক খাইতে পারবি। অন্যদিকে জিন আশাকে জানায় যে গাবি একদম ঠিক আছে, যেটা জেনে আশা অনেক খুশি হয় আর বলে যে ঠিক আছে তাহলে এই ডিমনদেরকে আমি দেখতেছি। ইউরো বলে যে তুমি কি এদেরকে আটকাইতে পারবা। আশা বলে যদি আমি পারি তাহলে কি তুমি আমাকে হাক করবা। ইউরো বলে যে না, তুমি সম্ভবত তোমার বুকের খাঁচা ভেঙে ফেলবা। এরপরে আশা জিনকে বলে যে মেনর একটু ভেঙে যাইতে পারে। জিন বলে যে সমস্যা নাই, আমি মাস্টারকে ম্যানেজ করে নিব। হারু জিনকে বলে যে আমার কারণেও একটু মেনর ভাঙতে পারে, তুমি বিষয়টা দেখো। জিন বলে যে তোমারটা তুমি দেখো, তুমি নিজেই মাস্টারের রাগ সহ্য করতে পারবা। আশা বলে যে ভাই তুমি কি একটু সাদাটারে ডিস্ট্রাক্ট করতে পারবা। ইউরো বলে যে আমাকে বলতে আসবে না যে আমি কি করবো, বাট ঠিক আছে চলো। এরা দুইজন রেডি হয়ে যায় ডিমনদের উপরে অ্যাটাক করার জন্য। ঠিক তখনই আমরা দেখতে পাই যে দুইটা ডিমন একসাথে মার্জ হয়ে যায় আর সেইখান থেকে বিশাল আলো বের হয়ে আসে। সাথে সাথে আশা আর ইউরো আলাদা দুইটা জায়গায় পৌঁছায় যায়। আশা সাইডটা পুরোপুরিভাবে কালো ছিল এবং ইউরো সাইডটা পুরোপুরিভাবে হোয়াইট। বাইরে থেকে জিনেরা খেয়াল করে যে আশা এন্ড ইউরো দুজনে পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে গেছে। এর মধ্যে সেই ডিমনটা যেটা পার্পল কালারের হয়ে গেছে এখন ওইখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই হারু নিজের টার্টল ডিমনটা সেই পার্পল ডিমনের উপরে স্পন করে। এন্ড তোমরা জানো যে টার্টলটা কত ওজন, যার কারণে পার্পল ডিমন সেখান থেকে নড়তে পারতেছিল না এন্ড কন্টিনিউয়াসলি হারু সেটার ওজন বাড়াইতে থাকে। হারু বলে যে এই ডিমন মানুষকে গায়েব করে দিতে পারে, তার মানে হইতে পারে যে আশার প্যারেন্টদের সম্পর্কেও এর মাস্টার কিছু জানে। আর এটার ওজন এত বাড়াই দেয় যে ফ্লোর ভেঙে নিচে চলে যাচ্ছিল। জিন বলে যে তুমি মেনর ভাঙতে পারো কিন্তু এদেরকে বা এদের মাস্টারকে মারো না। এর মধ্যে র্যাবিট ডিমনটা জানায় যে আশেপাশে ওরা অনেক ডিমন দিয়ে ঘেরা। এটা শুনে হারু জিনকে বলে যে এখন এগুলো আপনার হ্যান্ডেল করতে হবে। যেটা শুনে তো জিনের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ বেচারার অবস্থা অলরেডি খারাপ। এরপর জিন বলে যে মাস্টার নাৎসুকি ফুয়ুকি এখনো আসে নাই। আচ্ছা হাগুরে সেন্সে কোথায়। নার্স বলে যে কাজ শেষ করে ঘুমাইতেছে, এখন তারে উঠাইলে সে তোমারই মেরে ফেলবে। জিন বাইরে খেয়াল করে দেখতে পারে যে ওদের আশেপাশে প্রচুর ডিমন দিয়ে ভরা। জিন বুঝতে পারে যে ভাই আর কিছু করার নাই, এখন এদেরকে আমারই হ্যান্ডেল করতে হবে। সো জিন আর ওর ডিমন রেডি হয়ে যায় এদেরকে হ্যান্ডেল করার জন্য। অন্যদিকে আমরা আশাকে দেখতে পারি যে বাকিদেরকে খুঁজতেছিল, কিন্তু একটু পরে ও রিয়েলাইজ করতে পারে যে ওর আশেপাশে কেউ নাই, ও একদমই একা। তখনই পাশ থেকে রাইটের আওয়াজ আসে যে তুমি একা না, আমি তোমার পাশে আছি। আশা তো প্রথম আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর বলে যে আমি তোমাকে দেখতে পারতাছি না। রাইট বলে যে আমিও কিছু দেখতে পারতাছি না, কারণ এই জায়গা অনেক অন্ধকার। মানে ভাই বুঝতেই পারতাছো এই জায়গাটা এতটা অন্ধকার যে ওরা পাশাপাশি দুইজন দাঁড়ায় আছে, তারপর একজন আরেকজনকে দেখতে পারতাছে না। রাইট জিজ্ঞাসা করে যে তুমি কি অন্ধকারকে ভয় পাও। আশা বলে যে ও একা অন্ধকারে থাকতে ভয় পায়, ওইটাকে হিট করে। রাইট আশার ঘ্রাণ শুকতে পারতেছিল, যার কারণে বুঝতে পারে যে আশা কোথায় আছে আর আশার মাথায় হাত রেখে বলে যে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এরপর আশা জিজ্ঞাসা করে যে আমার ভাই কোথায়, ওকে এখানে আছে কিনা। যেটাতে রাইট জানায় যে না, আশেপাশে আমি ওর কোনো ঘ্রাণ ফিল করতে পারতেছি না। আশা বলে যে আরে ভাই তুই ওর ডিমন না, তাহলে তুই ওর হেল্প করতেছিস না কেন। রাইট বলে যে লেফট ওর সাথেই আছে, ওরা কোনো না কোনো রাস্তা বের করে নিবে, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম তাই তোমাকে ফলো করছি।
আশা অবাক হয়ে যায় যে তুমি আমার সাথে কথা বলতে চাও। রাইট বলে যে হ্যাঁ, যখন আমাদের ভিলেজে দেখা হলো তুমি কোনো কথা না বলেই সরাসরি আমার উপরে অ্যাটাক করে দিলা। এখানে আসার পরে তুমি আমার সাথে কোনো কথা বলো নাই, মনে হয় তুমি জানো না যে আমি তোমার ন্যাচারাল এনিমি। আশা বলে যে হ্যাঁ, যখন আমি তোমার উপরে ভিলেজে অ্যাটাক করলাম আর তুমি সেটা নিউট্রালাইজ করে দিছিলা, তখনই আমি কিছুটা আইডিয়া করতে পারছিলাম, কারণ বাবা মা আমাকে বলছিল যে লেফট এন্ড রাইট যারা আছে ওরা ব্রেক এন্ড সিলকে আটকাইতে পারে। মানে আমরা তো জানি যে আসার পাওয়ার হইতেছে ব্রেক, ইউরোর পাওয়ার হইতেছে সিল, যদিও এখনো সেটা আনলক হয় নাই, বাট আমি যদি আরো সহজভাবে বুঝাই বলি, তার মানে হইতেছে লেফট এন্ড রাইটের মধ্যে সেই পাওয়ার আছে। আশা আর ইউরো যদি কখনো আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে লেফট এন্ড রাইট এদেরকে আটকাইতে পারবে, মানে আলাদাভাবে আর কি। রাইট অ্যাকচুয়ালি আসার যে পাওয়ার আছে ওইটা আটকাইতে পারবে, আর আশা এটা আগেই বুঝতে পারছিল। রাইট বলে যে আচ্ছা তাহলে তো ঠিক আছে ভাই, বুঝতে পারতেছো আমি তোমার ন্যাচারাল এনিমি, নাইস টু মিট ইউ। আশা বলে যে আচ্ছা তার মানে আমার ভাই যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে লেফট ওরে কন্ট্রোলে আনতে পারবে, মানে ও ন্যাচারাল এনিমি হয়ে যাবে। তখন আমরা অন্যদিকে লেফটকে দেখতে পাই যে ইউরোর কাছে এসে দাঁড়ায়, আর এদের সাইডটা পুরোপুরিভাবে আলোকিত ছিল, সো এরা একজন আরেকজনকে দেখতে পারতেছিল, বাট ভাই চারপাশেই পুরো ফাঁকা। এরপর এরা দুজন কথা বলতে থাকে যে এরা আসলে বুঝতে পারতেছে না যে এটা কোন জায়গা বা কেমন জায়গা। ইউরো ফ্লোর চেক করে বলে যে হ্যাঁ এখানে ফ্লোর তো আছে, বাট এত আলো যে বোঝাই যাইতেছে না। লেফট বলে যে আমি যখন উপরে উঠতেছিলাম তখন উঠতে উঠতে উপরে থাকা সিলিং এ ধাক্কা লাগছে, মানে বুঝতে পারে যে ওরা একটা কোনো ব্যারিয়ারের মধ্যে আটকে গেছে। এরপরে ইউরো জিজ্ঞাসা করে যে আশেপাশে কোনো এনিমি আছে কিনা, যেটাতে লেফট বলে যে না, আশেপাশেও কিছুই সেন্স করতে পারতেছে না। ইউরো বলে যে ঠিক আছে তাইলে আমার এইম অ্যাডজাস্ট করার জন্য আমার একটু হেল্প করো। লেফট অবাক হয়ে যায় যে এই সময় এইখানে। ইউরো বলে যে হ্যাঁ ও একদমই টাইম ওয়েস্ট করতে চায় না, আর ওর বাবা বলছিল যে টুল সবসময় পারফেক্ট রাখতে যাতে সেটা সবসময় প্রস্তুত থাকে। লেফট বলে যে কিন্তু এই অবস্থায় তোমার ভয় লাগতেছে না? ইউরো বলে যে ভয়, আরে ভাই এই পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি। এরপরে এরা দুজন প্র্যাকটিস করার জন্য রেডি হয়ে যায়। ইউরোকে বলে যে তোমার হাতে যা আছে ওইটা ধরো, আমি সেটাকে টার্গেট করবো। তো লেফট ওর কাছে থাকা চাপাটি উঁচু করে ধরে আর ইউরো সেটাকে টার্গেট করে, কিন্তু প্রথম এরো গিয়ে সরাসরি লেফটের মুখে লাগে। ইউরো বলে যে আরে ভাই তুমি ডস করলা না কেন? লেফট বলে যে ডস করলে ওইটা আবার কুড়াই আনতে যাইতে হইতো, আর আমি তো বলছি যে আমি পাথরের তৈরি, সো আমার কিছুই হবে না, তুমি প্র্যাকটিস করতে থাকো। ইউরো আবার একটা তীর চালায়, এটা গিয়ে লেফটের মুখে লাগে। ইউরো সরি বলে আর নিজের এরোকে ঠিক করার চেষ্টা করতেছিল। তখন লেফট বলে যে তোমার কি তোমার বোনকে নিয়ে চিন্তা হচ্ছিল না, কারণ সেম টাইমে গায়েব হয়েছিল আর সম্ভবত ব্ল্যাক ব্যারিয়ারের মধ্যে আছে। ইউরো বলে যে ওর কাছে তো ব্রেকের পাওয়ার আছে তাই না, আর এটা যদি ব্যারিয়ার হয় তাহলে ওর নিয়ে আমার চিন্তা করার কোনো কারণ নাই। অন্যদিকে আমরা বাইরে দেখতে পাই যে সেই পার্পল ডিমনটার উপর থেকে হারু টার্টল নিচে নেমে আসে, যেটা দেখে তো হারু অবাক হয়ে যায় যে ভাই তোর আবার কি হইলো। পার্পল ডিমনটা আস্তে আস্তে হারুদের দিকে ঘুরে দাঁড়ায়, তখনই সেটার ভিতর থেকে আশা আর রাইট বের হয়ে আসে, মানে এরা বুঝতে পারছে যে এটা একটা ব্যারিয়ার, আর তোমরা তো জানো যে আশা সব ধরনের ব্যারিয়ার ভাঙতে পারে। এরপরে আশা বলে যে এখন আমি তোমার পুরনো মাস্টারের সাথে তোমার কন্ট্যাক্ট ব্রেক করতেছি। এটা বলে আশা ডিমনটার উপরে নিজের পাওয়ার ব্যবহার করে আর ডিমনটা সেখানে বেহুশ হয়ে যায়। এরপরে নার্স আশা সেই রক্তটা আশাকে দেয় আর আশা সেই রক্তটা ওই ডিমনটার উপরে দিয়ে দেয়, আর যেহেতু এটা আশার ব্লাড ছিল তাই এই ডিমনটা এখন থেকে আশার হয়ে যায়, অর্থাৎ আশা হইতেছে এই ডিমনটার নতুন মাস্টার। নতুন মাস্টার পেয়ে ডিমনটা অনেক খুশি হয়ে যায় আর আশাকে আদর করতে শুরু করে। আশা বলে যে আরে ভাই থাম থাম, তুমি তো অনেক ভালো, তোমার সাথে আমি পরে টাইম স্পেন্ড করবো, কিন্তু এখন আমাকে একটা হেল্প করো। আশা জিজ্ঞাসা করে যে তুমি কি জানো যে আমার ভাই কোথায়? তো ডিমনটা দেখাই দেয় যে ওর ভাই ওর ভিতরে। আশা ভয়ে চিল্লায় উঠে যাবে বের কর বের কর। ডিমনটা মুখ দিয়ে লেফট হ্যান্ড ইউরোকে বের করে দেয়। বের হওয়ার সাথে সাথেই তো এরা দুজন ডিমনের উপরে অ্যাটাক করতে যায়। আশা বলে যে আরে ভাই থাম থাম, ওরা এখন আমাদের সাইডে। ইউরো বলে যে বুঝাই বলো। তো আশা ওরে বুঝাই বলে যে এই ডিমন যে আমাদেরকে ভিতরে আটকায় রাখছিল এ এখন আমাদের পক্ষে চলে আসছে। হারু বলে যে এই ডিমন যেহেতু ইনস্ট্যান্টলি মানুষকে গায়েব করে দিতে পারে, হইতে পারে যে এদের মাস্টার তোমার প্যারেন্টস সম্পর্কে কিছু জানে। আশা বলে যে হ্যাঁ, আর এই জন্য আমাদেরকে এর মাস্টারকে ধরতে হবে। এরপরে আশা সেই পার্পল ডিমনের কাছে যায় আর বলে যে তুমি কি বলতে পারবা যে তোমার পুরনো মাস্টার কোথায় আছে? যেটার জন্য ডিমনটা সাথে সাথে রাজি হয়ে যায়, যেটা দেখে হারু আর বানবান তো ভয় পেয়ে যায় যে কি মেরে ভাই ডিমনরে দিয়ে নিজের পুরনো মাস্টাররাই সেল করাইতেছে। এরপর পার্পল ডিমনটা ওয়াল ভেঙে বের হয়ে আসে আর সামনের দিকে দেখায় দেয় যে অ্যাকচুয়ালি ওর মাস্টার কোথায় আছে। বাইরে আমরা ওর মাস্টারকে দেখতে পারি, যে তো ভয় পেয়ে যায় যে ভাই এটা আবার কেমন ওভার পাওয়ার এবিলিটি, মানে আমার ডিমন আমারই বিক্রি করে দিতেছে। এরপরে ও সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে আশা বলতেছিল বাইরে তো অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। তখনই ইউরো ওই লোকটার হাতে একটা অ্যারো মেরে দেয় আর রাইট কে বলে যে তাড়াতাড়ি গিয়ে ওকে ধরো। আশা তো লাল হয়ে যায় যে ওয়াও আমার ভাই কত অ্যামেজিং, আমি খুবই খুশি যে ও বেঁচে আছে। অন্যদিকে আমরা জিনকে দেখতে পারি যে ম্যানরের ভিতরে ঘুরে ঘুরে ওই সব ডিমনদেরকে মার, আর যারা কমন আছে ওদেরকে ভিতরেই থাকতে বলে আর এই সাময়িক অসুবিধার জন্য সরিও বলে। এর মধ্যে দুইটা ডিমন পিছন থেকে জিনের উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু আয় এসে ওদেরকে খেয়ে ফেলে। আমরা দেখতে পারি জিন বেলকনি দিয়ে হেঁটে যাচ্ছিল আর একজন লুকায় ওরে দেখতেছিল যে জিনের উপরে অ্যাটাক করবে। ঠিক তখনই সেখানে মাকুটো চলে আসে আর ওর সামনে একটা বোম ফালাই দেয়, সাথে সাথে বোমটা ব্লাস্ট করে আর ওইটা ওইখানেই শেষ। মানে বুঝতেই পারতেছো ভাই জিন এখানে লিটারালি অরা ফার্ম করতেছিল, জিন জাস্ট হাইটে হাইটে যাচ্ছিল আর বাকিটা ওর ডিমনি করে দিতেছিল। জিন এখানে নিজের ক্লোন তৈরি করে ধোকা দেয় আর লোকটা খেয়াল করে যে আসল জিন তো ওর পিছনে। জিন লোকটাকে গুলি করে ওইখানেই মেরে দেয়, মানে ভাই জিনের হাতে পড়লে তোমার রক্ষা নাই। এর মধ্যে সেখানে গাবি চলে আসে। গাবি এসে বলে যে আমি অলরেডি 5টা গ্রুপকে মেরে ফেলছি, কিন্তু তাদের মধ্যে কাউকে চিনতে পারি নাই। জিন বলে যে হ্যাঁ, আর এদের মধ্যে কেউ অতটা স্ট্রং না। এর মধ্যে সেখানে একটা লোক এসে পড়ে যার কাঁধে আমরা এরো দেখতে পারি, মানে বুঝতেই পারছো কে মারছে। জিন এসে লোকটাকে ধরে আর ভয় চিল্লাইতে শুরু করে যে ও আমার ডিমনকে মেরে ফেলছে, আমি সারেন্ডার করতেছি। জিন তীর দেখে বুঝতে পারে যে এটা আসার ভাই মানে ইউরো করছে, কিন্তু ওরা ইউরোকে খুঁজে পাচ্ছিল না। আর আমরা দেখতে পারি ইউরো তো ভাই অনেক দূরে একটা ঘরের উপরে বসে আছে, মানে ভাই বুঝতে পারতেছো কত দূরত্ব মারতেছে ভাই, সবাই ওরা ফার্ম করতেছে এখানে। অন্যদিকে আমরা আরো একজনকে লুকানো দেখতে পারি যে অ্যাকচুয়ালি শর্ট ব্যবহার করে। ও তো ইউরোকে দেখে ভয় পেয়ে যায়, বুঝতে পারে যে আমি এর সাথে পারবো না, এর থেকে আমার এখান থেকে পালাই যায় ভালো। আমরা আরো একটা লোককে দেখতে পারি যে টুপি মাথায় আর আর্মি টাইপের একটা কোট পরা ছিল। এও ভয় পেয়ে যায় যে ভাই আমি এই কাজটা কেন নিয়েছিলাম, একটু টাকা বেশি লোভে। আরো এখান থেকে পালানোর চেষ্টা করে। ও দেখতে পায় যে সামনে তো গেট খোলা আর দৌড়ে গেট দিয়ে বের হইতে যায়, কিন্তু তখনই কোন একটা জিনিসের সাথে ধাক্কা লাগে আর আমরা বুঝতে পারি যে গেট অ্যাকচুয়ালি খোলা না, কারণ গেট থেকে আস্তে আস্তে একটা চোখ খুলে আর আমরা বুঝতে পারি যে এটা আকুইর সেই ডিমন, যেটা তোমাদের মনে আছে যে জিন এখানে আকুইরে পাহারা দিতে পাঠাইছিল। তখনই পিছন থেকে আকিও একটা রড নিয়ে আসে আর এটার অবস্থা এখানেই শেষ। এরপরে আমরা দেখতে পারি যে ম্যানরের অবস্থা তো খুবই খারাপ, তবে ফাইনালি এদের ফাইট শেষ হয়ে গেছে। কয়েকজন এখান থেকে পালাই গেছে আর কয়েকজনকে এরা ধরেও নিয়ে আসছে। এরপরে জিন ইউরোর কাছে ক্ষমা চাই এই ঝামেলার মধ্যে ওকে নিয়ে আসার জন্য, আর ওকে ধন্যবাদও জানাই সাহায্য করার জন্য। ইউরো বলে যে আমি সব তোমার জন্য করি নাই, আমার বাবা মায়ের জন্য করছি। এর মধ্যে সেখানে গাবিও চলে আসে। গাবি ইউরোকে দেখেই তো রাগ হয়ে যায়, ইউরো গাবিকে দেখে রাগ হয়ে যায়, মানে এরা দুজন মনে হইতেছিল যে ছোটবেলা থেকেই শত্রু ভাই, আর এদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আশা কোনো মতে ওদেরকে থামায় আর গাবিকে বলে যে ভাইয়ের ডিমন আমাদেরকে অনেক সাহায্য করছে। গাবি বলে যে জানি জানি। এরপরে জিনকে জিজ্ঞাসা করে যে এখন তুমি এদেরকে কি করবা, মানে যাদেরকে বন্দী বানায় রাখছে আর কি। জিন বলে যে এদের ব্যবস্থা মাস্টার এসে নেবে। এর মধ্যে সেই লোকটা বলতে শুরু করে যে এই বিষয়েও তেমন কিছু জানে না, ও তো জাস্ট টাকা পাইছিল এই কাজটা করার জন্য। হারু আসে লোকটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আর টার্টেলটা লোক
লোকটার কোলের উপরে স্পন করে। And তোমরা জানো যে ভাই ওর টার্টেল কি পরিমাণ ওজন, যেটাতে তো লোকটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর চিল্লাইতে শুরু করে যে ভাই বিশ্বাস কর আমি কিছুই জানি না। আরো জিজ্ঞাসা করতে থাকে যে ভাই কিছু তো বল যেটাতে আমাদের হেল্প হয়, এমন কিছু বল। তো লোকটা বলে যে একজন ছিল যার মাথায় টুপি আর আর্মি টাইপের কোট পরা, ও হয়তো কিছু জানে। এটা শুনেই আকিও নিজের মুখ চেপে ধরে আর ডান্ডাটা পিছে লুকাই ফেলে। মানে তোমাদের মনেই আছে আকিও অলরেডি ওইটার 12টা বাজায় দিছে। এরপরে জিনোর কাছে দ্বিতীয় প্রশ্ন করে যে তুমি হিগাশি ভিলেজের ওই টুইন্সের প্যারেন্ট সম্পর্কে জানো কিনা, যাদেরকে হিগাশি ভিলেজ থেকে নিয়ে আসা হয়েছিল, পরে তারা গায়েব হয়ে গেছে। লোকটা বলে যে এই বিষয়েও কিছুই জানে না। ইউরো চিল্লাইতে শুরু করে যে ভাই কোন একটা হিন্ট তো দে যেটা আমাদেরকে হেল্প করবে খুঁজে বের করতে। লোকটা চিল্লাইতে শুরু করে যে ভাই আমি তো বলছি যে আমি কিছুই জানি না। এটা শুনে ইউরো কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। আশা বলে যে সরি ভাই, আমি জানতাম না যে তুমি কোন একটা আশা করে এখানে আসছো যেটা আমি তোমাকে দিতে পারতাছি না। আর জিজ্ঞাসা করে যে আর কেউ কোনো প্রশ্ন করবা কিনা। আশা হাত উঁচু করে যে হ্যাঁ ও একটা প্রশ্ন করতে চায়। বেচারার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর বলে যে ভাই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিব, আগে এই টার্টেল তো আমার উপর থেকে সরাও। তো আশা জিজ্ঞাসা করে যে তোমার ডিমনের কি নাম, মানে তুমি এদেরকে কি নামে ডাকতা। লোকটা জানায় যে এদের নাম হইতেছে হে এন্ড ইউ। আশা বলে যে কোন একটা ভালো নাম তো এদেরকে দিয়ে দিতি, যেটাতে লোকটা একটু হিংসা নিয়ে বলে যে এরা হইতেছে আমাদের কর্মচারীর মতন আর কি, এদেরকে নাম দিয়ে মাথায় উঠাইতে চায় না। এদেরকে মনে করাই দিতে হবে যে কারা এদের বস, এরা যাতে এদের অকাত না ভুলে। ওদেরকে নাম দিয়ে আমি ওদের সাথে ফ্রেন্ডলি হইতে পারি না। এটা শুনে তো গাবি অনেক রাগ হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে গিব্রিল অলরেডি ওর মাথা গেলার অপেক্ষায় আছে, কিন্তু আশা গাবিকে থামিয়ে দেয়। এরপরে গাবি এখান থেকে চলে যায়। হারুরে বলে যে শালা এই জন্যই তো ডিমন তোরে এত তাড়াতাড়ি ছেড়ে দিছে। র‍্যাবিট ডিমনটা বলে যে ডিমন্সদেরও ফিলিং আছে মিস্টার। এরপরে হারু সবাইকে জিজ্ঞাসা করে যে তোমরা কেউ কিছু জানলে সেটা বলো, কিন্তু সবাই ওইটাই বলে যে সবাই এরা টাকার জন্যই কাজটা নিছিল, মানে এরা কেউ কিছুই জানে না। এদিকে আশার ডিমনটা আশাকে আদর করতে শুরু করে, মানে আশাকে পুরো ঘুষতে ঘুষতে চাইপে ফেলতেছিল। আশা বলে যে প্লিজ তুমি কিন্তু ছোট হইতে পারো। সাথে সাথে এরা ছোট হয়ে যায়। আর আশা দেখে তো অনেক খুশি হয় যে ওয়াও কত কিউট লাগতেছে এদেরকে। এরপরে ইউরো আশাকে জিজ্ঞাসা করে যে তুমি যখন থেকে ভিলেজ ছাড়ছো তুমি বলতেছিলা যে ভিলেজের অনেক অ্যাসাসিন তোমাকে মারার চেষ্টা করতেছিল, তো তোমার উপরে কি এরকম মাঝে মাঝে অ্যাটাক হয় কিনা। আশা বলে যে আজকেরটা অনেক ক্লোজ ছিল, কারণ এটার ভিতরেও সেফ ফিল করতো, মানে এখন পর্যন্ত কেউ ভিতরে ঢুকে অ্যাটাক করে নাই। এরপরে ইউরো আশার কাছে ওর অন্য একটা চোখের ব্যাপারে জিজ্ঞাসা করে যে ওইটাতে কি হয়েছে, মানে কোনো অ্যাসাসিন অ্যাটাক করছিল কিনা চোখে। আশা প্রথমে বলতে না চাইলেও পরে ভাবে যে আমি তোমাকে মিথ্যা বলতে চাই না। আর বলে যে আমি অলরেডি একবার মারা গেছিলাম হিগাশি ভিলেজের অ্যাসাসিনদের হাতে। এপিসোডের শুরুতেই আমরা ইউরোর পাশ দেখতে পারি, যেখানে একটা লোক ইউরোকে মারার চেষ্টা করতেছিল। লোকটা ইউরোকে বলে যে এই দুনিয়াতে তোমার কোনো দরকার নাই। এটা বলে লোকটা যখন ইউরোকে মারতে যাবে আমরা দেখতে পারি ইউরো নিজের তলোয়ারটা ওই লোকের পেটের মধ্যে ঢুকাই দেয়। এর মধ্যেই লোকটার ঘাড়ে এসে একটা তীরও লাগে, যার কারণে লোকটা মারা যায়, যেটা আর কেউ না ইউরোর বাবাই মারছে। তবে এই লোকটার ইউরোকে মারার যে ইন্টেনশন এইটা দেখে ইউরো পুরোপুরি ভাবে ভয় পেয়ে যায়। ইউরোর বাবা তাড়াতাড়ি দৌড়ে ইউরোর কাছে আসে আর ওকে বুকে জড়ায়, ওর কাছে ক্ষমা চায় যে সবসময় আমার তোমার পাশেই থাকা উচিত ছিল। ইউরো তো ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে যে এইগুলো কি ছিল। ওর বাবা ওরে বোঝায় যে ইউরো মনে রাখো একটু আগে এই লোকটার চোখে তুমি যেটা দেখলা এটা হচ্ছে তোমাকে মারার ইন্টেনশন। হইতে পারে ফিউচারে হয়তো এইরকম ঘটনা তোমার সাথে আবারও হবে। সহজ করে বললে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার সাথে এরকম ঘটনা হইতেই থাকবে। এজন্য ফিউচারে যদি কখনো তুমি কারো চোখে তোমাকে মারার ইন্টেনশন দেখো তাহলে তাকে মারতে একদমই পিছপা হবে না। এরপর আমরা দেখতে পারি যে ইউরোর বাবা সেই লোকটার বডিকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর ইউরোর দিকে তাকিয়ে দেখতে পারে যে ইউরো নিস্তব্ধ হয়ে বসে আছে, মানে আসলে ভাই ইউরো অনেক ভয় পেয়ে গেছে। যার কারণে ইউরোর বাবা চিন্তা করে যে আজকে রাতে ওনারা জঙ্গলেই থাকবে যাতে ইউরো পুরোপুরি ভাবে ঠিক হইতে পারে। এরপরে ইউরোর কাছে গিয়ে ওকে জোরে জোরে শ্বাস নিতে বলে আর বলে যে তোমার নিঃশ্বাসের সাথে ভিতরে থাকা ভয়কে বের করে দাও, কারণ ভিতরে থাকা ভয় তোমাকে মেরে ফেলতে পারে। বিশেষ করে আমাদের মতো যারা হান্টার, যারা প্রতিদিন বড় বড় বিষ্টের সাথে ফাইট করে, আমাদের জন্য তো এটা নর্মাল। এই জন্য এখন শান্ত হও আর পরিস্থিতি অ্যানালাইসিস করার চেষ্টা করো আর চিন্তা করো যে তুমি কি করতে পারো। মানে বুঝতেই পারতেছো ওর বাবা ওকে মোটিভেট করতেছিল যাতে ইউরো আবার স্বাভাবিক হয়ে যায়। পরে আমরা দেখতে পারি যে রাতের বেলা ইউরো আর ইউরোর বাবা খাবার খাইতেছিল আর ইউরোর বাবা ইউরোকে ভিলেজে গিয়ে এই ঘটনা বলতে নিষেধ করে। ইউরো বলে কিন্তু আমরা যদি ভিলেজে না জানাই আর এই লোকটার সাথীরা যদি ভিলেজে অ্যাটাক করে দেয় ভিলেজাররা তো জানতেও পারবে না। ইউরোর বাবা বলে যে চিন্তা করে না, এই লোকটার সাথীরা আমাদের ভিলেজে কখনোই অ্যাটাক করবে না। এজন্য আমি চাই যে যখন আমরা ভিলেজে ফিরে যাবো তুমি একেবারে নর্মাল বিহেভ করবা, মানে কিছুই হয় নাই এরকম। পরের দিন আমরা দেখতে পারি যে এরা দুজনে ভিলেজে ফিরে আসে। কিছু ভিলেজাররা এদের খোঁজ খবর নাই আর জিজ্ঞাসা করে যে কালকে রাতে তোমরা কেন ফিরে আসো নাই, যেটাতে ইউরোর বাবা জানায় যে একটা শিকারের পিছু করতে করতে ওরা অনেক গভীরে চলে গেছিল, এই জন্য রাতের বেলা ওইখানেই কাটানো ওরা ভালো মনে করছে, এই জন্য রাত ওখানেই কাটাইছে। এরপরে এরা বাসায় ফিরে আসে, যেখানে ডানজির মা দৌড়ে এসে জিজ্ঞাসা করে যে ওদের কি অবস্থা, এবং গ্রানিও জিজ্ঞাসা করে যে ইউরো তোমার কিছু হয়েছে কিনা, যেটাতে ইউরোর বাবা আবারও সেই বানানো গল্পটা শোনায়। তবে আমরা বুঝতে পারি যে গ্রানির ওদের কথা বিশ্বাস হচ্ছে না। এরপর এরা ভিতরে চলে যায়, যেখানে আশা আর ওর মা বসা ছিল। এরা দুজনে এদের চিন্তা করতেছিল। ইউরো আর ওর বাবা এসে জানায় যে আমরা একদম ঠিক আছি, ওদেরকে চিন্তা করতে হবে না। ইউরো বলে যে কিন্তু আমি একদম ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আশা ওরে রেস্ট করতে বলে আর নিজের খেয়াল রাখতে বলে। আমরা বুঝতে পারি আশা ছোটবেলা থেকে ইউরোকে অনেক ভালোবাসে। এরপরে আশা আর ইউরো দুজনে গল্প করতে শুরু করে আর ওর বাবা ওর মাকে কানে কানে ঘটনাটা বলে, যেটা শুনে ওর মা অনেক ভয় পেয়ে যায়। আর এরপরে আমরা ইউরোর ভয়েসে শুনতে পারি ওই দিনের পরই বাবা মা আমাকে আর আশাকে রেখে বিলেজ ছেড়ে পালিয়ে যায়। মানে এমনটা আমার মনে হচ্ছিল, কারণ আসলে তো তারা শুধু আমাকে রেখেই পালিয়ে যায়। আর এখন আমি জানতে পারলাম এতদিন আমি যাকে আশা ভাবতেছিলাম, যার সামনে আমি 10 বছর কাটিয়েছি, সে আসলে একটা ইম্পোস্টার ছিল। আর গত 10 বছর ধরে হিগাশি ভিলেজের লোকেরা আমাকে মিথ্যা বলেছে। আমি জানি না এটা সত্য নাকি মিথ্যা, কিন্তু যে নিজেকে রিয়েল আশা বলতেছে তার তরফ থেকে এইটাই সত্য। আর সে আমাকে এইটাও বলছে যে তাকে হিগাশি ভিলেজের অ্যাসেসিন মেরে ফেলছিল। তো আশা করি বুঝতে পারছো এই পুরো ঘটনাটা ইউরো আমাদেরকে ভয়েস ওভারের মধ্যে শোনাইলো আর কি। এরপরে কাহিনী প্রেজেন্ট টাইমে আসে। আশা বলে যে যখন আমরা ভিলেজ থেকে পালায় আসি, এরপরে কাগিমোরি ক্লান আমাদের দেখাশোনা করে। আর আমরা যখন ভাবলাম যে সবকিছু ঠিক হয়ে গেছে, ঠিক তখনই আমাদের বাবা মা গায়েব হয়ে যায়। আর গত বছর যখন আমার 15 বছর হয় তখন হিগাশি ভিলেজের অ্যাসেসিন আমাকে কিডন্যাপ করে ফেলে আর আমাকে মেরে ফেলে, যার পরে আমি ব্রেকের পাওয়ার পাই। আর আমাদেরকে দেখানো হয় যে অ্যাকচুয়ালি আশা মারা যাওয়ার পরে কি হয়েছিল। আশা ডেথ আর লাইফের মাঝখানের একটা পাতে গিয়ে পৌঁছায় আর এইখানে অ্যাকচুয়ালি ব্রেক ডিমন থাকে। ব্রেক ডিমন আশাকে দেখে বলে যে ফাইনালি তুমি চলে আসছো। আশা অবাক হয়ে যায় যে আমি এইখানে কিভাবে পৌঁছাইলাম, আমাকে তো হিগাশি ভিলেজের অ্যাসেসিনরা মেরে ফেলছিল। ডেভিলটা বলে যে হ্যাঁ তুমি মারা গেছো। আশা বলে যে তাহলে কি আমি হেলে চলে আসছি। ডিমনটা বলে যে তোমার এরকমটা কেন মনে হয় যে মারা যাওয়ার পর তুমি শুধু হেলেই যাবা, মানে এরকম তুমি কি লাইফ কাটাইছো। এই জায়গাটা মৃত্যু আর তোমার দুনিয়ার মাঝখানের বাউন্ডারি, যেটাকে তোমাদের কান্ট্রিতে ইয়ামাৎসু হিরাসাকা বলে। আশা বলে তো এইটা তো একদমই যেমনটা আমার বাবা মা বলছিল যে যখন দিন আর রাত সমান হয় ওই দিন যে টুইনের জন্ম হয় তারা একদিন অবশ্যই শ্যাডো রিলেমে যাবে। ডিমনটা জানায় যে
সময়ের সাথে সাথে ট্রেডিশন মানে লোক কথা যেটা আছে ওইটা পরিবর্তন হয়ে যায়। আর আসা মারা যাওয়ার পরে এইখানে এসে পৌঁছাইছে, আর মারা যাওয়া ছাড়া এখানে আসা আসতেও পারতো না। তবে আসার কাছে এখন দুইটা অপশন আছে। প্রথমত আসা যদি এখান থেকে নিচে লাভ দেয় তাহলে ও পুরোপুরিভাবে মারা যাবে। দ্বিতীয়ত ও ডিমনকে গ্রহণ করতে পারে, যার ফলে ও ব্রেকের পাওয়ার পাবে। আর এটাও বলে যে ব্রেকের পাওয়ার পাইলে তুমি এটা করতে পারবা, যার ফলে তুমি একজন হিরো হয়ে যাবা। কিন্তু এটাও সাবধান করে দেয় যে ব্রেকের পাওয়ার পাওয়ার পরে হয়তো তোমার জীবন জাহান্নাম হয়ে যাবে। তো আশা চিন্তা করে ভাই আমার লাইফ তো অলরেডি জাহান্নাম হয়ে গেছে, আমার বাবা মা ছিল তারাও গায়েব হয়ে গেছে। তবে আশা জিজ্ঞাসা করে যে আমার ভাইও কি এখানে আছে, মানে ও কি মারা গেছে কিনা। ডিমনটা বলে যে আমি জানি না, আর যদিও সে মারা যায় তাহলে ও এইখানে আসবে না, যেখানে সিল আছে সেইখানে যাবে, এই জন্য আমি কিছুই জানি না। তো আশা এখানে হতাশ হয়ে যায় আর চিন্তা করে যে আমি মরতে পারি না, কারণ হয়তো আমার ভাই বেঁচে আছে, আমার জন্য ভিলেজে অপেক্ষা করতেছে, তারে আমার বাঁচাইতে হবে। এরপরে আশা এখান থেকে চয়েস করে, তবে কি চয়েস করে আমাদেরকে দেখানো হয় না, বাট অলরেডি আমরা তো জানি আশা কোনটা চয়েস করছে। এরপরে আমরা রিয়েল ওয়ার্ল্ডের সিন দেখতে পারি যেখানে আশাকে অ্যাকচুয়ালি মেরে ফেলা হয়েছিল, কিন্তু এরা আশাকে মারার পরে নিজেরা চিন্তায় পড়ে যায়, কারণ এটাই কি আসল আশা কিনা। মানে যেহেতু ওরা ছোটবেলায় আশাকে দেখছে, ওরা কনফার্ম করতে পারতেছিল না। মেয়েটা বলে যে হ্যাঁ আমি শিওর এইটাই সেই টুইন্সদের মধ্যে একজন। আর এটা নিয়ে দুজনের মধ্যে ছোটখাটো একটা ঝামেলা শুরু হয়ে যায়। এর মধ্যেই আমরা দেখতে পারি আশার কাছে ব্রেকের পাওয়ার চলে আসছে। সো আশা নিজের পাওয়ার ব্যবহার করে ওর হাতে বাঁধা রশিটা ছিঁড়ে ফেলে, আর আমরা দেখতে পারি আশার একটা চোখ দিয়ে আলো বের হইতে শুরু করে, আর আশা এদের উপরে অ্যাটাক করে দেয়। অন্যদিকে বাইরে আমরা গিবরিল আর গাবিকে দেখতে পারি, এরা অ্যাকচুয়ালি আশাকে খুঁজতেছিল। তো গিবরিল আশার উপস্থিত টের পেয়ে যায়, যেটা শুনে গাবি অনেক খুশি হয়ে যায় যে তুমি পেয়ে গেছো। এরপরে এরা দুজন আশার দিকে দৌড়ায় যায়, আর এরা যখন উপরে এসে রুমের দরজা খুলে দেখতে পারে যে আশা অলরেডি সেই দুইটা অ্যাসিস্ট্যান্টকে মেরে দিছে। এরপর আশা গাবিকে বলে যে আমি সেই পাথ চয়েস করে নিছি যেটা আমাকে ফলো করতে হবে, আর এখন থেকে ওর হাতও গন্ধ হবে। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, আশা এই কথাগুলো ইউরোকে বলতেছিল, আর ও ইউরোর কাছে ক্ষমাও চায় যে তোমার যে ছোট কিউট বোনটা ছিল সে এখন এরকম হয়ে গেছে। অন্যদিকে আমরা গাবির কাছে কিছু পুতুল দেখতে পারি, গাবি সেই পুতুলগুলোকে মাটির নিচে দাফন করে দেয়। এখন এখানে ছোটবেলা দাফন করানো বোঝানো হয়েছে নাকি অ্যাকচুয়ালি এগুলো ডিমন ছিল যেগুলো রাতে মারছে, সেগুলো আমি বলতে পারবো না সঠিকভাবে, কারণ এরপরে আমরা দেখতে পারি যে সব জায়গা পরিষ্কার করা হচ্ছে, যেহেতু এখানে ফাইট হয়েছিল, অনেক রক্ত লেগে আছে, সেগুলো পরিষ্কার করতেছে। এর মধ্যে কেউ একজন গেটে এসে ডাকতেছিল, তো আকই গেট খুলে জিজ্ঞাসা করে যে তুমি কি আর কার কাছে আসছো। আর আমরা দেখতে পারি এটা ডেরা। ডেরা জানায় যে ও ইউরোর গার্ডিয়ান, আর এখানে ইউরোকে নিতে আসছে। অবভিয়াসলি এরপরে আকই জিনকে কল করে বিষয়টা জানায়। তো জিন ইউরোকে জিজ্ঞাসা করে যে কি করবে। ইউরো একটু চিন্তায় পড়ে যায়, কারণ এখানে ওর কি করা উচিত ও বুঝতে পারতেছিল না, কারণ আশা কাগেমোরি ক্লানকে পুরোপুরিভাবে ভরসা করে, অন্যদিকে হানা আর ডেরা কাগেমোরি ক্লানকে একটু পছন্দ করে না। যাই হোক ইউরো এরপরে জিনকে বলে যে ডেরাকে ভিতরে নিয়ে আসার জন্য। জিন আকইকে ডেরাকে ভিতরে পাঠাইতে বলে, আর বলে যে অন্তত ভাই এখন আর কাউরে মারিস না। এর মধ্যে সেখানে আসুমা আসে আর দেখে বলে যে আরে ভাই এদিক কি অবস্থা, পুরো সবকিছু ভেঙে চলে আছে। জিন বলে যে হবেই তো, কারণ এখানে ডিমনের অ্যাটাক হয়েছিল, তুই তো আমাদেরকে বাঁচাইতে আসিস নাই। আসুমা বলে যে ও কিছু টের পায় নাই। জিন বলে যে তোর এইরকম শ্রবণ শক্তি দিয়েও তুই কিছু টের পাস নাই, মানে তোমরা তো জানোই যে আসুমা অনেক দূরের আওয়াজও শুনতে পারে। এর মধ্যে আমরা সেখানে গোলুমুলু আরো একজনকে দেখতে পারি, ও এসে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে। এর নাম হইতেছে হাগুরে। হাগুরে বলে যে ভূমিকম্প হয়েছিল কিনা। তো আসুমা ওরে সবকিছু খুলে বলে, যেটা শুনে তো হাগুরে ভয় পেয়ে যায় যে আসার কিছু হয়েছে কিনা। তো আশা বলে যে ও ঠিক আছে একদম। এর মধ্যে হাগুরে খেয়াল করে যে ওর টুইন্স এর কথা বলা হয়েছে, তার মানে এখানে আসার ভাইও আছে। তো জিনোকে আসার ভাই ইউরোর সাথে পরিচয় করায় দেয়, আর ইউরোকে দেখে হাগুরে অনেক খুশি হয় যে ফাইনালি আশা নিজের ভাইকে খুঁজে পাইছে। এর মধ্যে ওর নজর লেফট এন্ড রাইটের দিকে পড়ে, যাদেরকে দেখে তো ওর অবস্থা খারাপ হয়ে যায়। এরপরে হাগুরুমা জিনের কাছে ক্ষমাও চায় যে ও সাহায্য করতে আসতে পারে নাই, কিন্তু এইটা বুঝতে পারতেছিল না যে ব্যারিয়ার থাকার পরেও ওরা কিভাবে ভিতরে এসে অ্যাটাক করলো। জিন বলে যে আমিও বুঝতে পারতেছি না, তবে যারা ঢুকছিল তাদের মধ্যে আমরা কয়েকজনকে ধরে রাখছি, সো আমরা এই বিষয়ে খুব তাড়াতাড়ি জানতে পারবো। এর মধ্যে সেখানে কাগেমোরি ক্লানের মাস্টার চলে আসে, আর আমরা দেখতে পারি মাস্টারের গাড়িতে মাস্টারের সাথে ডেরাও চলে আসছে, মানে মাস্টার ওকে লিফট দিছে পথের মধ্যে আর কি। মাস্টার ইউরোকে দেখে অনেক খুশি হয় আর ডিমনেরও প্রশংসা করে, কিন্তু জিন মনে মনে এটাই ভাবতেছিল যে ডেরা এখানে কেন আসছে, কারণ অ্যাকচুয়ালি বলতে গেলে এটা তো ডেরার জন্য শত্রুর এলাকা, কিন্তু রাইট বুঝতে পারতেছিল না। আর ইউরোর কাছে জিজ্ঞাসা করে যে ডেরা আর কাগেমোরি ক্লান কি একসাথে কাজ করতেছেন কিনা, মানে এরা একসাথে এরকম একজন আরেকজনের সামনে তাও কাউকে কেউ মারতেছে না। তবে ইউরো ঠিকই বুঝতে পারতেছিল যে এরা উপর দিয়ে তো দেখাচ্ছে ভালো ভালো কথা বলতেছে, কিন্তু ভিতরে ভিতরে আসলে মাস্টার জিন দুইজনই ডেরাকে মারার জন্য পুরো রেডি হয়ে আছে। ইউরো ডেরার কাছে জিজ্ঞাসা করে যে আশা আমাকে বলছে যদি আমি মারা যাই তাহলে আমি সিলের পাওয়ার পাবো, তুমি এটা জানতা তাহলে আমাকে এতদিন বলো নাই কেন, আর লেফট এন্ড রাইট তোমরাও আমাকে কিছু বলো নাই। ডেরা বলে যে আমি শুধু এই সব ভিলেজের কাহিনীতেই শুনছি, সো এই বিষয়ে আমি তেমন কিছু জানি না। এছাড়া তুমি এমন ভাই যে তোমার বোনের কিছু হলে তুমি তার জন্য জীবন দিতে প্রস্তুত, আর তুমি যদি জানতে পারো যে তুমি একবার মরে জীবিত হইতে পারবা তাহলে তুমি পুরো রেকলেস হয়ে যাবা। লেফট এন্ড রাইট বলে যে আর এটার কোনো গ্যারান্টিও নাই যে তুমি মরার পরে আবার জীবিত হবা, কেননা 400 বছর আগে একবার এমন হয়েছিল যে মরার পরে আর জীবিত হয় নাই। তখন মাস্টারদেরকে থামিয়ে দেয় আর বলে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এইসব কথা বলবো কিনা, চলো আগে নাস্তা পানি করি, একসাথে বসে কথা বলা যাবে। এরপরে মাস্টার ওইখানে থাকা কাজের লোককে নাস্তা রেডি করতে বলে, আর আশা তো অনেক খুশি হয়ে যায় যে আমি আমার ভাইয়ের সাথে নাস্তা করতে পারবো। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি যে মাস্টার সবাইকে নিয়ে ভিতরে আসে, কিন্তু দেখে যে সবকিছু ভাঙাচোরা, ওরা কোথায় খাইতে বসবে বুঝতে পারতেছিল না। হাগুরে জিজ্ঞাসা করে যে আমি ঠিক করে ফেলবো কিনা। মাস্টার বলে যে ঠিক আছে। আমরা দেখতে পারি হাগুরের কাঁধের উপর একটা হোয়াইট কালারের ডিমন চলে আসে, যেটা সাহায্যে হাগুরে ওই ভেঙে যাওয়া জায়গাগুলো গায়েব করে দেয়। এরপরে আরো একটা ব্ল্যাক কালারের ডিমন চলে আসে, যেগুলো ওর উপরে পেইন্ট করে দেয়। আর এইসব দেখে তো ইউরো ডেরা ওরা অবাক হয়ে যায়, কারণ এইগুলো একদম পারফেক্ট নতুন মনে হইতেছিল। এরপর হাগুরে ও ডিমনের সাথে পরিচয় করায় দেয়। হোয়াইট যেটা এটার নাম হইতেছে হোয়াইট আউট, আর ব্ল্যাকটার নাম হইতেছে ইঙ্ক। হাগুরে বলে যে সর্বপ্রথম যে জায়গা রিপেয়ার করতে হয় সেইখানে আমি হোয়াইট আউট ব্যবহার করি, তারপরে ইঙ্ক ব্যবহার করি। আশা এসে জানায় যে এটা করার জন্য খুব ভালো ইমেজিনেশন দরকার, যেটা হাগুরের মধ্যে আগে থেকেই আছে। হাগুরে নিজের পরিচয় দেয় যে ওর নাম হইতেছে হাগুরে হিকারু, আর ও একজন মাঙ্গা আর্টিস্ট। ইউরো তো বুঝতে পারতেছিল না যে এই মাঙ্গা আর্টিস্ট আবার কি। তখনই ডেরার মনে পড়ে যে একটা অরিজিনাল ফিল্মে ও হাগুরের ক্রেডিট দেখছিল। হাগুরে জানায় যে আসলে হাগুরে হইতেছে ওর পেন নেম বা ছদ্ম নেম, কিন্তু ওর আসল নাম হইতেছে হিকারু কাগেমোরি। আর এই পেন নেম কি সেটাও ইউরো বুঝতেছিল না, যেটাতে আশারে বুঝাই বলে যে অনেক লেখক আছে যারা পরিচয় গোপন রেখে ছদ্ম নাম ব্যবহার করে আর কি। হাগুরে বলে যে যেহেতু বাইরে আমাদের ফ্যামিলি নিয়ে একটু ঝামেলা আছে, সেই জন্য আমি পেন নেম ব্যবহার করি যাতে আমার কাজের উপরে ফ্যামিলির কোনো প্রভাব না পড়ে। আর আমরা তিনজনই কাগেমোরি ফ্যামিলি থেকে, মানে আমরা তিন ভাই, আমি হচ্ছে সবচাইতে বড়, আসুমা মেজো, আর সবচাইতে ছোট হইতেছে জিন। এটা শুনে তো ডেরা আর ইউরো অবাক হয়ে যায়, কারণ জিনকে মোটেই ছোট মনে হয় না, সবচাইতে ম্যাচিউর আর বড় মনে হয়। হাগুরে বলে যে আমরা তিন ভাই হইলেও আমাদের মা আলাদা, সেই জন্য আমাদের চেহারা মিল নাই। আসমা বলে যে হাগুরে যেহেতু সবচাইতে বড় তাই পরবর্তীতে ক্লানের হেড
সেই হবে, যেটাতে হাগুরো একদম না করে দেয় যে ভাই আমি এসব পারবো না, আমি একটা পিসফুল লাইফ চাই। এরপরে ডেরা হাগুরের কাছে জিজ্ঞাসা করে যে ও যেগুলো ঠিক করছে এগুলো একদম সেফ কিনা। হাগুরা জানে যে আরে ভাই একদম অরিজিনাল, কোনো ঝামেলা নাই, আর যে কালারিংটা আছে ওইটা আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু তখনই হাগিরু খেয়াল করে যে এখানে এই যে কিছু ঝামেলা আছে, মানে যে ওই যে ছোট ছোট দাগগুলো আছে ওইখানে ও পারফেক্টলি করতে পারে নাই, মানে অরিজিনালটার মতন, যেটাতে ও পুরো ভাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কারণ নিচে যে ফ্লোরিং করছে ওই জায়গায় একটু ঝামেলা আছে। মানে ও যেহেতু একটা আর্টিস্ট, ও চাই 100% পারফেক্ট ভাই। দেন আমরা দেখতে পারি যে সবার জন্য খাবার রেডি করা হচ্ছে। মাস্টার সবাইকে বলে যে যার যেখানে ইচ্ছা বসে পড়ো, আরাম করে খাও, কোনো সমস্যা নাই। এখানে আমরা ছোট ছোট দুইটা ডিমনও দেখতে পারি যারা সবার বসার জন্য পিলো বিছাই দিতেছিল, আর কিছু ডিমন যারা খাবার নিয়ে আসতেছিল। মানে বুঝতেই পারতেছো ভাই এদের আশেপাশে অনেক ডিমন দিয়ে এরা কাজ করায়। কিন্তু এখানে লেফট এন্ড রাইট বলে যে যেহেতু আমরা মানুষের খাবার খাই না তাই আমরা বসবো না, কিন্তু মাস্টার বলে যে তোমরা যেহেতু আমাদের অতিথি, আমরা সব অতিথির সাথে সমানভাবে ট্রিট করি, সো ওদেরকেও বসতে হয় আর কি। এরপরে সবাই খাইতে বসে, যেখানে জিন ডেরাকে জিজ্ঞাসা করে যে ইউরো এখানে তুমি কিভাবে জানলা। ডেরা বলে যে এটা একটা সিক্রেট, আমি বলতে পারবো না। এরপরে জিন জিজ্ঞাসা করে যে কালকে এখানে যে অ্যাটাক হলো আমাদের উপরে, এটার পিছনে তুমি বা তোমার হিগাশি ভিলেজের হাত নাই তো। ডেরা বলে যে আরে ভাই এগুলো আমার এখানে জিজ্ঞাসা করতেছো বা আমি কেন অ্যাটাক করবো। জিন বলে যে না, টাইমিং অনেক পারফেক্ট ছিল, তো যখন এখানে আমরা ইউরোকে নিয়ে আসলাম তখনই অ্যাটাক করা হলো, এর আগে তো সবকিছু ঠিকঠাকই ছিল। এদিকে ইউরোর খাওয়া দেখে তো আশা পাগল হয়ে যাচ্ছিল যে ওয়াও আমার ভাই কত সুন্দর করে খায়। এদিকে জিন ডেরাকে এই জন্য বেশি সন্দেহ করতেছিল কারণ ডেরার ক্লানের লোকেরা ইজিলি ব্যারিয়ার পার করতে পারে। জিন বলে যে আচ্ছা আমি তো পারি না। এরপরে ডেরা আসার কাছে জিজ্ঞাসা করে যে কাগেমরি ক্লান তোমার ঠিকঠাক মতন খেয়াল রাখতেছে কিনা। আশা বলে যে কোনো সমস্যা নাই, ওরা আমার ঠিকঠাক মতোই খেয়াল রাখতেছে, আর এই জায়গাতে আমার উপরে কোনো অ্যাসেসিনও অ্যাটাক করে না। কিন্তু জানি না কালকে কিভাবে আমাদের উপরে অ্যাটাক হলো, যেটাতে গাবি আশাকে সাবধান করে যে যাতে ও মেনশনের বাইরে না যায়, কারণ সেখানে ওর উপরে অ্যাটাক হইতে পারে। তবে আমরা জানতে পারি যে আশাকে হসপিটালে যাইতে হয়, যার জন্য ওর বাইরে বের হইতেই হবে, আর ওই হসপিটালে ওর উপরে অনেকবার হিগাশি ভিলেজের অ্যাসেসিন অ্যাটাকও করছে। ডেরা জিজ্ঞাসা করে যে তুমি কি অনেক অসুস্থ। আশা অনেক রাগ হয়ে যায় আর বলে যে আমার গ্যাস্ট্রিক আলসার আছে, আর এটা এই জন্য হয়েছে কারণ হিগাশি ভিলেজের অ্যাসেসিনরা বারবার আমাকে টার্গেট করতেছিল, যার ফলে আমার স্ট্রেস বেড়ে যায় আর আমার পেটে এই ছিদ্র হয়ে গেছে। ডেরা বলে যে কিন্তু তুমি আমার দিকে এইভাবে কেন তাকায় আছো, এটাতে আমার কোনো দোষ নাই, আমি তো কাউকে কোনো অর্ডার দেই না। আশা বলে যে আমি তো এইটা বুঝি না ওরা হসপিটালে কেন অ্যাটাক করে, কারণ ওইখানে তো সাধারণ মানুষও থাকে, তুমি জানো আমাদের কারণে ওদের কত সমস্যা হয়। ডেরা বলে যে আমি তো বললাম এটাতে আমার কোনো দোষ নাই, তারপর আমি হিগাশি ভিলেজের তরফ থেকে তোমাদের কাছে মাপ চাইতেছি। ও ভালো কথা, এটাতে আমার মনে পড়লো, তুমি কি বলতে পারবা তোমার ফ্যামিলি রেজিস্ট্রেশন কেমন দেখতে, কেননা ইন্স্যুরেন্স কার্ড ছাড়া তো জেনারেল হসপিটালে চিকিৎসা করানো অনেক ঝামেলা। আশা জানায় যে ও এখনো রেজিস্টার করে নাই, ওর মা যেহেতু এখান থেকে বিলং করে তো ও ভাবছিল যে ওর মায়ের ওইখান থেকেও রেজিস্ট্রেশন করে নিবে, কিন্তু তার আগেই তারা গায়েব হয়ে যায়। এটা শুনে ডেরা অবাক হয়ে যায় আর ইউরোর কাছে জিজ্ঞাসা করে যে সত্যি কি তোমার প্যারেন্টস মিসিং, যেটাতে ইউরো হ্যাঁ বলে। ডেরা বলে যে আমি জানি যে আমি হিগাশি ভিলেজের সাইডে, কিন্তু আমি কখনো শুনি নাই যে তোমার বাবা মা গায়েব হয়ে গেছে, সো আমার মনে হয় না যে হিগাশি ভিলেজ থেকে এটা কেউ করছে। তখন মাস্টার গঞ্জা বলে যে তোমার কি মনে হয় যে আমরা তোমার কথা বিশ্বাস করবো। ডেরা বলে যে কেউ আমার আস্তানায় ঢুকলে আমি চিন্তা করা ছাড়াই তাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি অযথা কারোর সাথে ঝামেলা করতে চাই না। এছাড়া হিগাশি ভিলেজের লিডারদের সাথেও আমার মতের খুব একটা মিল নাই, যার কারণে আমি এখানে শান্তি মতন ইউরোকে নিতে আসছি। ডেরা মাস্টারকে বলে যে আর আপনি কি শিওর যে এটা কাগেমরি ক্লানের ভিতর থেকে কেউ করে নাই, কারণ আমি যতদূর জানি যে কাগেমরি ক্লানের ভিতরেও সবাই একমতে বিশ্বাসী না। আর ডেরা এটাও জানতে চায় যে মাস্টারের আসল প্ল্যান কি, মানে দুই টুইন্স দিয়ে সে কি করতে চায়। মাস্টার বলে যে ব্রেক আর সিলের পাওয়ার নিয়ে যখন কোনো টুইন্সের জন্ম হয় তখনই প্রতিবার পৃথিবী পুরো ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে, যার কারণে মাস্টার চায় যে ইউরো আর আসাই যেন লাস্ট টুইন্স হয়, অর্থাৎ ওই ভিলেজে আর যাতে কোনো টুইন্সের জন্ম না হয় সেই জন্য উনি পুরো হিগাশি ভিলেজ ধ্বংস করে দিতে চায়। মাস্টার এটাও বলে যে হিগাশি ভিলেজ একটা ফালতু ভিলেজ যারা এখনো সেই পুরনো ধারায় চলতেছে এবং পুরো পৃথিবীর উপরে শাসন করতে চায়, কিন্তু পৃথিবী এখন অনেক বদলে গেছে এটা তারা বুঝতে চায় না। বাট যেহেতু আমাদের ভিতরে ওদের সেমি ব্লাড আছে এই জন্য আমাদের দায়িত্ব তাদেরকে থামানো। তবে আসুমা এটার সাথে একমত হইতে পারে না, কারণ আসুমার মতে যাদের পাওয়ার আছে তাদের উচিত পৃথিবী দখল নেওয়া, এরপর সেখানে শান্তি প্রতিষ্ঠা করা। তখন ডেরা জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় যে কাগেমরি ক্লানের কাছে সেই পাওয়ার আছে যারা সবাইকে কন্ট্রোল করতে পারে, যেটাতে আসুমা হ্যাঁ বলে। আসুমা হিগাশি ভিলেজকেও ধ্বংস করতে চায় না, সে চায় যে ভিলেজটাকে যাতে একটা সুইটেবল অর্গানাইজেশনের আন্ডারে রাখা হয়। ইউরো লেফট এন্ড রাইট কে বলে যে যখন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছিলাম আমরা সেই কার্স কিনা যারা পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, তখন তোমরা না বলছিলা, কারণ এটা তাদের উপরে ডিপেন্ড করে যারা আমাদের পাওয়ার ব্যবহার করে যুদ্ধ লাগাইতে চায়। যেটাতে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের কোনো দোষ নাই, আমাদেরও বাঁচার অধিকার আছে। আর এইটা বোঝানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা সবকিছুর জন্য মাফ চাইছে, হয়তোবা ভিলেজে অ্যাটাক করার জন্য ওকে আমি কখনো মাফ করতে পারবো না, কিন্তু তারপরও ও ওই সব জিনিসের জন্য মাফ চাইছে যেটাতে ওর কোনো দোষই নাই, আর এই জন্য যে ওর এটা ভাবাইতে বাধ্য করতেছে যে সবকিছু ওর ভুল, আমি তারে কখনোই মাফ করবো না। টুইন্স হতে আমরা কি ভুল করছি, কেন আমাদেরকে লুকাই থাকতে হবে, কেন আমাদেরকে অন্যরা ঠিক করে দিবে যে আমাদের কিভাবে বাঁচতে হবে। কাগেমরি ক্লান যদি এক না হয় তাহলে এইখানের এক্সট্রিমিস্ট আমার কথা অবশ্যই শুনতেছে। আর ডেরা এখন আমি যেটা বলতে চাচ্ছি আমি চাই যে হিগাশি ভিলেজের লোকেরাও সেটা জানতে পারুক। এখন থেকে আমি না পালাবো না লুকাবো, কারণ আমার কাছে লুকানোর কোনো কারণ নাই, আর এইটাতেও আমার কিছু যায় আসে না যে হিগাশি ভিলেজ অথবা কাগেমরি ফ্যামিলি থেকে কে আমার উপরে অ্যাটাক করতে চায়। তবে আমি সবাইকে বলে দিতে চাই যদি কারো আমার মাথা দরকার হয় তাহলে সে যেন আমার কাছে এসে নিয়ে যায়। তবে আমি যদি অ্যাটাকারদের হারাই দিতে পারি আমি বলে রাখতেছি ওদের কাছ থেকে আমি সব তথ্য বের করে নিব। এটা শুনে ডেরা ইউরোকে শান্ত করার চেষ্টা করে যে থাম থাম ভাই। তখনই আশা ইউরোর উপরে চিল্লা উঠে যে ভাই তুই কি একটা ইডিয়েট নাকি। এটা শুনে তো ইউরো অবাক হয়ে যায়। আশা বলে যে তুমি পালাবা না, তুমি লুকাবা না, তুমি কি পাগল হয়ে গেছো। এই কথা তুমি এই জন্য বলতেছো কারণ তুমি জানো না যে যখন তোমার উপরে একের পর এক অ্যাসেসিন অ্যাটাক করে তখন কেমন ফিল হয়। আমি চাই না আমি যেটা সহ্য করছি সেটা তুমিও করো। আসমা জিনকে জিজ্ঞাসা করে যে ইউরো কি এমন পারসন যে সামনে থেকেই অ্যাটাক করে। জিন বলে যে হ্যাঁ। অন্যদিকে আশা লেফট এন্ড রাইট কে ইউরোকে বোঝানোর জন্য বলে, কিন্তু লেফট এন্ড রাইটের দিকে তাকায় দেখতে পারে যে ওরা তো ইউরোর কথায় আরো বেশি খুশি হয়ে আছে, আর বলে যে ইউরো যেটা বলবে আমরা সেটাই করবো। গাভিয়া বলে যে ইউরো যেটা বলতেছে সেটাই সঠিক, কারণ এতদিন পর্যন্ত তুমি একাই সবকিছু সামলাইছো, এখন তোমার ভাইয়ের উপর একটু ভরসা করা উচিত। তবে আশার এসব চিন্তা করে কান্না চলে আসে। এর মধ্যে মাস্টার গঞ্জ ইউরোকে কাগেমরি ক্লানে জয়েন করার কথা বলে, কারণ এইখানেও সেফ এবং আরো ভালো থাকতে পারবে, যেটাতে ইউরো না বলে দেয় আর বলে যে আপনি হিগাশি ভিলেজকে ফালতু বলছেন, কিন্তু সেইখানে আমি বড় হয়েছি, আমি জানি যে আপনার আইডিয়াল হিগাশি ভিলেজ থেকে আলাদা, কিন্তু আমি সেই প্ল্যানের সাথে যাইতে পারি না যারা আমার ভিলেজে অ্যাটাক করে এতগুলা মানুষ মেরে ফেলছে। আপনাকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার বাবা মায়ের দেখাশোনা করছেন, কিন্তু এখন থেকে আমি সবকিছু নিজের মতো করতে চাই, যার জন্য আমি ডেরার সাথে থেকেই আমার বাবা মাকে খুঁজে বের করবো। ডেরা বলে যে এমনিতে তো আমি চাচ্ছিলাম যে তুমি লুকাই থাকো, কিন্তু এজ এ গার্ডিয়ান আমার তোমার সঙ্গ দিতেই হবে। এরপর
এরপরে আসা মাথা নিচু করে লেফট এন্ড রাইট আর ডেরার কাছে ওর ভাইয়ের খেয়াল রাখতে বলে, যেটাতে বাকি সবাই বলে আচ্ছা ঠিক আছে ভাই, প্যারা নাই। এরপরে এরা সবাই এখান থেকে চলে যাচ্ছিল। গেটের সামনে গিয়ে আসা বলে যে ও এটার বাইরে যাইতে পারবে না, কারণ এটা হচ্ছে ব্যারিয়ার, এটা পার হইলে ওর উপরে অ্যাটাক হইতে পারে। আর এই ব্যারিয়ার দেখে ইউরো রিয়েলাইজ করে যে ছোটবেলা থেকেই আসা একটা বন্দি জীবন কাটাইতেছে, কারণ ভিলেজের মধ্যেও ও একটা রুমের ভিতরে থাকতো আর এইখানেও ওকে সবসময় এই ব্যারিয়ারের মধ্যে থাকতে হয়। এরপরে আসা ইউরোকে বলে যে দাঁড়া, তোমার আমি একটা জিনিস দেখাই, আর মোবাইলের মধ্যে ওর বাবা মায়ের ছবি দেখায়, যেটা দেখে তো ইউরো অবাক হয়ে যায়, কারণ জীবনেও প্রথমবার কোনো ছবি দেখতেছে। লেফট এন্ড রাইটও এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এই টেকটা তো ওদের কাছে নতুন, ওরা জীবনে কখনো দেখে নাই। এরপরে আসা ইউরোর সাথেও একটা ছবি তোলে ওকে এক্সপ্লেন করার জন্য যে এটা দিয়ে মোমেন্ট ক্যাপচার করা যায়, আর এইটা দেখে তো ইউরো আরো অবাক হয়ে যায়। আর আসা তো মনে মনে অনেক খুশি হয়ে যায় যে যা পরিস্থিতির সুযোগ নিয়ে ভাইয়ের সাথে একটা ছবি তুলে নিতে পারলাম। এখন এটা দেখে লেফট এন্ড রাইট বলে যে ওরাও ইউরোর সাথে ছবি তুলতে চায়। সো ডেরাও ওদের সঙ্গে দাঁড়িয়ে পড়ে, কিন্তু আফসোস যে ফটোতে লেফট এন্ড রাইটকে দেখা যাচ্ছিল না, কারণ ওরা ভাই ডিমন, ওদেরকে দেখা যাবে না, যেটা দেখে ওরা দুইজন পুরাই হতাশ হয়ে যায়। এরপরে ইউরো আসাকে ওদের বাবা মায়ের ছবি আবার একটু দেখাইতে বলে, আর ছবি দেখে চিন্তা করে যে না জানি এখন তারা কোথায় কি করতেছে। আসা ওরে ভরসা দেয় যে চিন্তা করো না, আমি শিওর যে তারা এখনো বেঁচে আছে। আসা বলে যে ঠিক আছে, তোমার কাছে আমি ফটো পাঠাই দিব, তোমার অ্যাড্রেস দাও। কিন্তু ইউরো তো অ্যাড্রেস সম্পর্কে কিছুই জানে না, যেটা শুনে আসা হতাশ হয়ে যায়, কারণ বাহানা দিয়ে অ্যাড্রেসটাও নিতে চাচ্ছিল, সেটা পারলো না। আর ডেরাও কোনো ইনফরমেশন শেয়ার করতে রাজি হচ্ছিল না। জিন বলে যে যদি আমরা ওদের বাবা মায়ের সম্পর্কে কোনো ইনফরমেশন বের করতে পারি, সেটা তোমাদের কাছে কিভাবে পাঠাবো, কোনো ইমেল টিমেল বা অন্য কোনো উপায় তো বলো তোমাদের সাথে যোগাযোগ করার। কিন্তু ডেরা যেহেতু এদেরকে বিশ্বাস করে না, সো ডেরা কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে রাজি হচ্ছিল না। কিন্তু এটাও বুঝতে পারে যে আসলে একটু যোগাযোগ করা তো জরুরি। সো এরা এক একজন চিন্তা করতে থাকে যে কিভাবে তাইলে যোগাযোগ করা যাইতে পারে। ইউরো বলে যে স্মোক সিগন্যাল পাঠানোর কথা, মানে বেচারা ভাই এখনো আদিম যুগে বসবাস করতেছে। এরপরে জিন ডেরাকে একটা বারের কার্ড দেয় আর জানায় যে এটা কাগেমরি ক্ল্যানেরই একটা বিজনেস আর কি, আর এখান থেকে ডেরা ওদের সাথে যোগাযোগ করতে পারবে। এটা পেয়ে তো ডেরা অনেক খুশি হয়ে যায়, আর ওর ফেস দেখে জিনও বুঝতে পারে যে শালা নিশ্চয়ই আমার বাড়ি গিয়ে ফ্রিতে মদ খাবে। এরপরে আবার এরা এখান থেকে যাইতে শুরু করে, কিন্তু আসা ওদেরকে থামিয়ে দেয় আর বলে যে ভাই আসলে বাবা মা তোমাকে রেখে আসতে চাই নাই, তোমাকে সাথে আনতে না পেরে তারা অনেক দুঃখী ছিল, কারণ গ্রানি তাদের সামনে চলে আসছিল, যার কারণে তাদের সামনে শুধু আমাকে নিয়ে পালানো ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। তারা তোমাকে সাথে করে আনতে চাচ্ছিল, কারণ তারা তোমাকেও অনেক ভালোবাসে। যেটা শুনে তো ইউরো ইমোশনাল হয়ে যায় আর বলে যে ফাইনালি এখানে আসার মোটিভ আমার কমপ্লিট হলো। এরপরে ইউরো সেখান থেকে গেটের বাইরে চলে আসে, কিন্তু পিছন থেকে আসা দৌড়ে গেটের বাইরে চলে আসে আর পিছন থেকে ইউরোকে জড়ায় ধরে। এরপরে ইউরোর পিঠের উপরে হাত রেখে ওকে নিজের খেয়াল রাখতে বলে, দেন আবারও ভিতরে চলে যায়। আর যখনই গেট বন্ধ হয় তখনই ইউরো নিজের হাঁটু গেড়ে বসে পড়ে, কারণ ওর পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে যায় এইটাই আসল আশা, কারণ ছোটবেলায় আসা ওর পিঠে এইভাবেই হাত রেখে ওকে নিজের খেয়াল রাখতে বলতো। আর ইউরো এখানে লিটারেলি জোরে জোরে কান্না করতে শুরু করে। অন্যদিকে ভিতরে আসা জিনকে বলে যে ওদের উপরে যাতে নজর না রাখা হয়, মানে ওরা একটা ভরসা সম্পর্ক তৈরি করতে চায়, যেটার জন্য জিন রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে মাস্টার বলতেছিল এমনিতে কোনো থার্ড পার্সনকে লেফট এন্ড রাইট এর মাস্টার হওয়া উচিত, যাতে সে ব্রেক আর সিলকে কন্ট্রোল করতে পারে। কিন্তু এখন তো লেফট এন্ড রাইট তার কাছেই আছে, যার কাছে সিলের পাওয়ার আছে। এজন্য যদি কখনো কোনোদিন ইউরোর কিছু হয়ে যায় তাহলে কেউ লেফট এন্ড রাইট কে থামাইতে পারবে না। আর আমরা দেখতে পারি আসুমা দূর থেকে এই সব কিছু শুনতেছিল, কারণ তোমরা জানো যে আসুমা অনেক দূরের জিনিসও শুনতে পারে। আর এদিকে ইউরোটা বাসায় ফিরে যাচ্ছিল, যেখানে ওদের উপরে আমরা একটা প্রজাপতিও দেখতে পারি, হয়তোবা ওদের উপরে কেউ নজর রাখতেছে। আমরা দেখতে পারি ডেরা ইউরোরা সবাই কাগেমরি ম্যানশন থেকে বের হয়ে আসছে। ডেরা জিনের দেয়া কার্ডটা দেখে অনেক খুশি হইতেছিল, কারণ এটা দিয়েও ফ্রিতে মদ খাইতে পারবে। কিন্তু তখনই খেয়াল করে যে ইউরোর অনেক মন খারাপ, এজন্য প্ল্যান করে যে ইউরোকে আজকেও পুরো শহর ঘুরাবে এবং বাইরের দুনিয়া সম্পর্কে আরো আইডিয়া দিবে। এরপর ডেরা ওদেরকে শিপে ট্রাভেল করার জন্য নিয়ে যায়, যেটা দেখে লেফট এন্ড রাইট আর ইউরো প্রত্যেকেই অবাক হয়ে যায়। দেন এদেরকে মেট্রোতে ট্রাভেল করার জন্য নিয়ে যায়, যেটা ওরা খুব এনজয় করে। এরপরে ওরা একটা ঘোড়ার রেস দেখতে যায়, যেখানে ডেরা অ্যাকচুয়ালি টাকা লাগায় আর হেরে যায়। এরপরে এরা বাইরে চলে আসে, যেখানে ইউরো ডেরাকে বলে যে এইখানের ঘোড়াগুলো তো অনেক ভালো আর অনেক বড়, যে ঘোড়াটা ফার্স্ট হয়েছিল ওই ঘোড়াটা আমার অনেক পছন্দ হয়েছে, ওইটা কত হইতে পারে? ডেরা বলে যে ওইটার কথা ভুলে যাও, নাইলে হানা আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওইগুলো ছাড়া এখানে থাকার জন্য তোমার যা যা প্রয়োজন সবকিছু আমি তোমাকে কিনে দিব। ইউরো বলে যে তাইলে আমার ঘোড়া আর গরু চাই। ডেরা বলে যে গৃহপালিত পশু বাদে তুমি অন্য সব চাইতে পারো। ইউরো বলে যে তাইলে এখন আমার সবচাইতে বেশি প্রয়োজন হইতেছে এরো, আমার কাছে বোতও আছে কিন্তু এরো অনেক কম। ডেরা বলে যে তাইলে আমার একটু ভেবে দেখতে হবে যে এরো কোথায় পাওয়া যাইতে পারে। ইউরো বলে যে যদি আমার কাছে ম্যাটেরিয়াল থাকে তাহলে এটা আমি নিজেই বানাই নিতে পারবো, যেটাতে ডেরার মাথায় একটা আইডিয়া আসে আর ওদেরকে সুপার মার্কেটে নিয়ে যায়। সুপার মার্কেট দেখে তো ইউরো লেফট এন্ড রাইট অবাক হয়ে যায়। এরপরে ডেরা ইউরোর কাছে জিজ্ঞাসা করে যে তোমার কি কি লাগবে এরো বানানোর জন্য। তো ইউরো জানায় যে ওর কি কি লাগবে, আর জিজ্ঞাসা করে যে এরা আস্ত হরিণ বিক্রি করে কিনা, কারণ ওদেরকে বয়েল করে সেটা দিয়ে গ্লু বানাইতে চায়। তো ডেরা ওরে বলে যে অ্যাপার্টমেন্টের ভিতরে তোমার এইসব করার দরকার নাই, আর ওকে একটা কাঠের গ্লু দেখায়, মানে বুঝতে পারতেছো আঠা আর কি, যেটা দেখে তো ইউরো অবাক হয়ে যায়, মানে এত সহজেও গ্লু পেয়ে যাবে আশা করে নাই। দেন আমরা দেখতে পারি যে ওদের যেসব জিনিস দরকার ওরা সেইগুলো নিয়ে কাউন্টারে আসে। আর এখানে কাউন্টারে যে মেয়েটা ছিল এই লেফট এন্ড রাইট কে দেখতে পারতেছিল। প্রথমে তো মেয়েটা অবাক হয়ে যায়, তারপরে নিজের মতন কাজ করতে শুরু করে। এরপরে এদের বিল করা শেষ হয়ে গেলে মেয়েটা রেজিস্টার ক্লোজ করে দেয় আর বসকে জানায় যে আমি মনে হয় হ্যালুসিনেট করতেছি, আমার রেস্ট করা দরকার। কিন্তু বস ওকে বলে যে নিজের কাজ করার জন্য। এদিকে লেফট এন্ড রাইটও আন্দাজ করে যে সম্ভবত কাউন্টারের মেয়েটা আমাদেরকে দেখতে পারতেছিল। এরপরে এরা কাপড় কিনতে চলে যায়, যেখানে একটা পুতুলকে কাপড় পরানো দেখে ইউরো সেটাকে কাকতারুয়া ভাবে। এরপরে বাকি সব কাপড় দেখতে শুরু করে। ইউরো বলে যে এখানের কাপড় আমার অনেক পছন্দ হয়, কারণ এগুলোর মধ্যে অনেক স্টোরেজ থাকে। আর কালো একটা জ্যাকেট নিয়ে বলে যে আমার কালো পছন্দ, কারণ এইটার মধ্যে রক্তের দাগ খুব সহজে মিশে যায়। ডেরা বলে যে এইখানে কি কোনো খুনি কাপড় দেখতে আসছে যার রক্তের দাগ লুকানোর জন্য রং দেখতে হচ্ছে। এরপরে ডেরা ওর কাছে জিজ্ঞাসা করে যে তোমার জাঙ্গিয়া লাগবে না, কিন্তু ইউরো তো জাঙ্গিয়া সম্পর্কে কিছুই জানে না। ইউরো বলে যে এইটাতে আমার মনে পড়লো আমার উপরে যখন কোনো ডাকাত হামলা করতো তখন আমি তাদেরকে মেরে ফেলতাম, কারণ আমার বাবা এইটাই আমাকে শিখাইছে। এরপরে আমি তাদেরকে মাটির নিচে দাফন করে দিতাম, কিন্তু সবসময় আমার মনে একটা অদ্ভুত প্রশ্ন ছিল। আজকে ফাইনালি আমি সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার উপরে যারা অ্যাটাক করতো তারা অনেক ক্লিন ছিল, কিন্তু পাহাড়ে যারা থাকে তাদের হাতে মাটির দাগ লেগে থাকে, যেটা ধোয়ার পরেও যায় না। কিন্তু আমাকে যারা মারতে আসতো তাদের হাত পাহাড়ের নিচে থাকা লোকের মতোই ক্লিন ছিল, আর তাদের মধ্যে তো একজন এরকম জাঙ্গিয়া পরাও ছিল। তার মানে ওরা শুধু পাহাড়ে আমাকে মারার জন্যই উঠছিল। লেফট এন্ড রাইট বলে যে হইতে পারে ভিলেজাররাই তোমার উপরে অ্যাটাক করার জন্য ওই সব লোকদেরকে পাঠাইছিল, কারণ তারা যদি সরাসরি তোমার উপরে হামলা করে তাহলে তারা তোমার ভরসা হারাই ফেলবে। আর ইউরো মারা যাওয়ার পরে যখন সিলের পাওয়ার পাইতো তখন ভিলেজে ওর ভরসা থাকার কারণে সিলের পাওয়ার ভিলেজের কাজে আসতো। ইউরো এই কথা বিশ্বাস করে না, কারণ এটার কোনো প্রমাণ নাই। তবে এত সবকিছু হওয়ার পরে ও পুরোপুরিভাবে ভিলেজারদেরকেও বিশ্বাস করতে পারে না।
না। ডেরা বলে যে ভিলেজে কিভাবে প্রবেশ করা যায় সেটা আমি বাদে খুব অল্প কিছু মানুষই জানতো। মানে বুঝতে পারতেছো, ডেরা বুঝাইতে চাচ্ছে যে ভিলেজের যদি সহযোগিতা না থাকতো তাহলে এই মানুষগুলো ভিলেজে কেমনে যাইতো। যেটাতে ইউরো বুঝতে পারে যে হ্যাঁ এখানে ভিলেজের সহযোগিতা থাকতেই পারে। লেফট জিজ্ঞাসা করে যে আমরা কি ভিলেজে অ্যাটাক করবো কিনা, যেটাতে ইউরো বলে যে হ্যাঁ, কারণ ইউরো খুব ভালো করে জানে যে হান্টিং এর সবচাইতে বেস্ট পজিশন যে হাসিল করে সেই যেতে। ডেরাও বুঝতে পারে যে ইউরো যেহেতু বলছে তার মানে ওইটা করবেই। এর মধ্যে ইউরো ডেরাকে বলে যে কেউ আমাদের পিছু করতেছে, তবে ডেরা আগে থেকেই জানতো যে 3 জন ওদের পিছু করতেছে। ইউরো বলে যে এরা একজন পরে একজন আমাদের উপরে নজর রাখতেছে। ডেরা বলে যে এরা কি কাগেমোরি ক্লানের সাথে রিলেটেড কিনা, যাই হোক না কেন এদের দিকে আমাদের তাকানো যাবে না। ইউরো বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু ডেরা তুমি তো বলছিলা তুমি তোমার আইডেন্টিটি লুকায় রাখতে চাও, কিন্তু আসা যে পিকটা নিল সেটার মধ্যে তো তুমি ছিলা, এটার কারণে তো তোমার আইডেন্টিটি সবার সামনে চলে আসবে। ডেরা বলে যে ওইটার চিন্তা করো না, ম্যানশনের মধ্যে অনেক আগে থেকেই অনেক জায়গায় ক্যামেরা লাগানো ছিল, তার মানে ওরা আমার পিকচার অনেক আগেই পেয়ে গেছে, আর আমিও চাইতাম এরকমটাই হোক। অন্যদিকে আমরা দেখতে পারি যে আসা ইউরোর ফটো দেখতেছিল, যেটার মধ্যে ডেরা ছিল, ওইটাতে ইউরোর পাশে ডেরাকে দেখার সাথে সাথেই আসা রাগ হয়ে যায় আর এডিটের মাধ্যমে ডেরাকে গায়েব করে দেয়। এর মধ্যে সেইখানে জিন আসে আর আসার কাছে সেই ছবিটা চাই যেটার মধ্যে ডেরা ছিল। আসা বলে যে আমার কাছে এরকম কোনো ছবি নাই, যেটা শুনে জিন কিছুটা অবাক হয় আর হারুকে সিকিউরিটি ক্যামেরা চেক করতে বলে যে ওইটার মধ্যে ডেরার ছবি পাওয়া যায় কিনা, যেটা শুনে আসা বলে যে সিকিউরিটি ক্যামেরার মধ্যে আমার ভাইয়ের যত ফুটেজ আছে সেগুলো আমাকে দিও। এদিকে কালকে মেনশনে যারা অ্যাটাক করছিল গঞ্জো তাদের ইন্টারগেশন করতেছিল, যেটাতে কেইচি আর মাকুটো আকিশিমা নামের একজনের কথা বলে যে ওদেরকে এই কাজটা দিছিল। মাকুটো এদেরকে কল লিস্টও দেখায় আর কেইচি ওদেরকে জানায় যে ওরা সবাই এইখানে প্রথমবারই মিলিত হয়েছিল আর ওদেরকে এই একটা লোকই কাজ দিছিল। জিন জিজ্ঞাসা করে যে আমরাও তো মিডনাইটের দিকে এখানে আসতেছিলাম, তাহলে তোমরা কোন সময় এন্ট্রি নিছো, যেটাতে কেইচি জানায় যে ওরা প্রায় রাত 2টার আগ মুহূর্তে এখানে প্রবেশ করে। মাস্টার বলে যে এই পুরো মেনশন ব্যারিয়ার দিয়ে ঘেরা, যেটার মধ্যে শুধু ক্লান মেম্বার আর গেস্টরাই এন্ট্রি করতে পারে, তাও শুধুমাত্র গেট দিয়ে, তাহলে তোমরা কিভাবে ভিতরে প্রবেশ করলা, মানে তোমাদের সাথে কাগেমোরি ক্লানের কোনো লোক ছিল কিনা, যেটাতে কেইচি জানায় যে না, শুধুমাত্র ওই আর্মি জ্যাকেট পরা লোকটাই ছিল। মাকুটো বলে যে হ্যাঁ, আর ওই সময় তো ওয়েস্ট গেট খোলা ছিল, যার কারণে আমরা খুব সহজে ভিতরে চলে আসি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। জিন জিজ্ঞাসা করে কি কোন গেটের কথা বলতেছিস? মাস্টার বলে যে আরে ভাই এই মেনশনে তো কোনো ওয়েস্ট গেটই নাই, যেটা শুনে সবাই শকড হয়ে যায়। জিন বলে যে আরে হ্যাঁ ভাই, ওয়েস্ট সাইডে কোনো গেট নাই, ওই পাশে পুরাটাই দেওয়াল। এরপরে গঞ্জো ফুয়োকিকে এদের কথা ভেরিফাই করতে বলে, তো ফুয়োকি নিজের ডিমন ব্যবহার করে মাকুটোর সামনে থেকে ও 2টা ডিমন উঠায় নেয়, যেটা দেখে ফুয়োকি অনেক ভয় পেয়ে যায়। তো গাবিওরে বলে যে আরে বেটা ভয় পাস না, মারবে না রে। দেন আমরা দেখতে পারি ফুয়োকির ডিমন মাকুটো সম্পর্কে সবকিছু বলতে শুরু করে, ইভেন ওর পার্সোনাল ইনফরমেশনও। আর ওরা এটাও জানতে পারে যে আসলে মাকুটোর মা হসপিটালে আছে আর ওর মায়ের চিকিৎসার জন্য মাকুটো এই কাজটা করতে আসছে। এরপরে ফুয়োকি ও ডিমনকে চুপ করতে বলে আর বলে যে একটা মেয়ের পার্সোনাল ইনফরমেশন এইভাবে এক্সপোজ করা ঠিক না। যাই হোক ফুয়োকি মাকুটোর ডিমন 2টা ছেড়ে দেয়, এরপরে কেইচি ডিমন 2টা ধরে, যার কারণে ওরা কেইচি সম্পর্কেও সব ইনফরমেশন পেয়ে যায়। তার মাধ্যমে ওরা জানতে পারে যে কেইচি অ্যাকচুয়ালি জুয়া খেলে দেনা হয়ে আছে, যেটাতে কেইচি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে তুমি কি আর এটা কিভাবে করতেছো, তুমি আমার পার্সোনাল ইনফরমেশন এক্সপোজ করতেছো, যেটা আইনত অপরাধ। যেটাতে ফুয়োকি নিজের পরিচয় দেয় আর বলে যে এইটা আমার ডিমন পেয়ার ব্ল্যাক লিস্ট, যে কোনো ডিমনকে টাচ করে তার মাস্টারের সব ইনফরমেশন স্ট্র্যাক করে ফেলতে পারে। যাই হোক এইসব শুনে গঞ্জো বুঝতে পারে যে আসলে এরা মাস্টার মাইন্ডের সাথে জড়িত না আর ওদেরকে এখানে কাজ করার অফার দেয়, যেটা শুনে তো এরা দুইজন অবাক হয়ে যায়। কেইচি জিজ্ঞাসা করে যে আপনি আমাদেরকে কোনো শাস্তি দেবেন না? গঞ্জো বলে যে এখানে গাধার মতন কাজ করাই হইতেছে তোমাদের শাস্তি, যেটা শুনে তো এরা দুজন ভয় পেয়ে যায়। এরপরে গঞ্জো জানায় যে মাকুটোর মায়ের চিকিৎসার জন্য যত খরচ দরকার সব গঞ্জো বহন করবে। এটা শুনে তো মাকুটো অনেক খুশি হয় আর মাথা নিচু করে ধন্যবাদ জানায়। কেইচি জিজ্ঞাসা করে যে ওর জোয়ার যে ঋণ আছে সেটাও শোধ করে দেওয়া হবে কিনা, যেটাতে গাঞ্জোর মুখে লাথি মেরে দেয় আর বলে যে ওইটা তুই শোধ কর। এরপরে ওদেরকে এই মেনশন ঠিক করতে বলে। যাওয়ার সময় গঞ্জোর সাথী জিজ্ঞাসা করে যে ওদেরকে এখানে কাজে রাখা ঠিক হইলো কিনা। গঞ্জো বলে যে আমরা জানি ওরা কারা আর ওদের পার্সোনাল ইনফরমেশন আমাদের কাছে আছে, যার কারণে ওদেরকে আমরা আমাদের সোলজার হিসেবে ব্যবহার করতে পারি। আর হ্যাঁ, বাকি যাদেরকে আমরা ধরছি তাদের মধ্যে যাদের ডিমন মারা গেছে পরবর্তীতে ওদের সাথে নতুন ডিমনের কন্ট্যাক্ট বানিয়ে দিও। তারপরে ব্ল্যাক লিস্টের মাধ্যমে যদি জানতে পারে যে আসল মাস্টারমাইন্ড কে, সেই মাস্টারমাইন্ডের সাথে সাথে তাদের বাকি সব সাথীকেও মেরে দিও। এদিকে আমরা দেখতে পাই যে এরা সবাই মেনশন ঠিক করতেছিল, যেখানে কেইচি আসার কাছে ওর ডিমন ফেরত চায়, যেটাতে আসার কাছে জিজ্ঞাসা করে যে ও এদের জন্য কোনো নাম ভাবছে কিনা, যেটাতে কেইচি ওদের নাম ওহাকি আর ডাইফুকু রাখে। যেটা শুনে তো আসা আর গাবি হাসতে শুরু করে, কারণ এই দুইটা মিষ্টির নাম। ইভেন জিনেরও বিশ্বাস হইতেছিল না যে ওর মতন বান্দা এরকম নাম ভাবতে পারে। তো কেইচি গাবির কাছে বলে যে তাহলে তোমার ডিমনের নাম কি, যেটাতে গাবি ও ডিমনের নাম বলে, যেটা শুনে কেইচির অদ্ভুত লাগে আর বলে যে এটা কোনো নাম হইলো। আর সাথে সাথে আমরা দেখতে পাই যে গিব্রিল অলরেডি কেইচির মাথায় কামড় দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এরপরে আসা কেইচি ডিমনের কাছে জিজ্ঞাসা করে যে ওরা ওদের পুরনো মালিকের কাছে ফেরত যাইতে চায় কিনা, যেটাতে ওরা একদমই রাজি হয় না, যার কারণে কেইচি কান্না করতে শুরু করে আর জিনোরে কাজের উপরে ফোকাস করতে বলে। গাবি আসার কাছে জিজ্ঞাসা করে যে ব্রেকের এই দুইটা ডিমন নিয়ে কোনো অবজেকশন আছে কিনা, যেটাতে আসা না বলে। তো গাবি ওরে এই দুইটা ডিমন ওর কাছেই রাখতে বলে যাতে ও সেফ থাকতে পারে। আসাও এটার ব্যাপারে ভাবতে শুরু করে আর ভাবে যে মেনশনের ভিতরে এখনো ওর অনেক দুশ্মন থাকতে পারে। অন্যদিকে আমরা একটা রুমের ভিতরে কথা শুনতে পারি, একটা মেয়ে বলে যে এইবার তো আমরা একটুর জন্য বেঁচে গেছি। এটা বলে যে একদম ঠিক বলছো, আমি তো ঘাবড়ে গেছিলাম, মাফ করে দিও যে আমি তোমাকে এত ঝামেলায় ফেলে দিছি, কিন্তু আমি তোমাকে ওয়াদা করতেছি পরের বার আমি আরো ভালো পারফর্ম করব। মেয়েটা আসলে ভিডিও কলে ছিল। মেয়েটা বলে যে তাহলে আমাদের পরবর্তীতে কি করতে হবে, আমরা কি আমাদের কাজের জন্য আরো লোক হায়ার করব? আর আসলে এইদিকে ছেলেটা ছিল হিগুরুমা। হিগুরুমা বলে যে তার কোনো দরকার হবে না, আমি বুঝতে পারছি আসা আর গাবি অনেক ইউজফুল। মেয়েটা বলে যে তার মানে তুমি শিওর তো যে তোমার কোনো হেল্পের দরকার নাই? হিগুরুমা বলে যে না, আমি একাই দেখে নিব। কিন্তু সত্যি এবার তো অনেক সমস্যা হয়ে গেছিল, আমি তো ভাবছিলাম যে মাঙ্গার ডেডলাইন আমি এবার পার করে ফেলবো, কারণ আমার সকল অ্যাসিস্ট্যান্ট অসুস্থ হয়ে গেছিল আর আমি ফাইলও হারাই ফেলছিলাম, যার কারণে আমি শিডিউলের অনেক পিছনে পড়ে যাই। মেয়েটা বলে যে সত্যি এবার অনেক সমস্যা হয়ে গেছিল। অন্যদিকে প্রিন্টারদের সাথে নেগোশিয়েট করাও একটা ঝামেলা। হিগুরুমা বলে যে আমাকে মাফ করে দিও, আমি তোমাকে এত বড় সমস্যার মধ্যে ফেলাই দিছি, কিন্তু পরের বার আমি আমার শিডিউল ঠিক করে ম্যানেজ করব। আর হ্যাঁ, আমার আর কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার নাই। গাবি আর আশা ওরা দুজন খুবই ভালো মেয়ে, ওরা আমাকে মাঙ্গা শেষ করতে অনেক হেল্প করছে। মেয়েটা বলে যে আচ্ছা তাহলে আশা করি তুমি ওদেরকে টাকাও দিবা। হিগুরুমা বলে যে একদম। মেয়েটা জিজ্ঞাসা করে যে কিন্তু তোমার রুম এরকম অন্ধকার কেন, তোমাকে দেখে তো মনে হইতেছে তুমি কোনো ইভিল অর্গানাইজেশনের বস। হিগুরুমা জানায় যে আমাদের ঘর ভেঙে গেছে, যার কারণে কিছু জায়গায় লাইট আসতেছে না। মানে ভাই শুরুর দিকে এরা যেসব কথা বলতেছিল এগুলো মাঙ্গা নিয়ে বলতেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইউরো নিজের জন্য ড্রেস নিয়ে নিছে আর নতুন ড্রেস পরেও নিছে। এরপরে ওরা শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু যে লোকেরা ওদের পিছু করতেছিল তারা এখন
এখন ওদের পিছু করতেছিল, যেটাতে ইউরো ভাবে যে ওদেরকে ধরে ফেলা উচিত, কিন্তু ডেরার অস্ত্রটা কাগিমরি মেনশনে ভুল করে রেখে চলে আসছে, যেটার কারণে ও ডেরার কাছে মাফও চায়। তবে ডেরার এটাতে কিছু যায় আসে না, কারণ এটা আরো ভালো হয়েছে, কারণ ওইটা যদি ইউরোর কাছে থাকতো তাহলে ইউরো ওইটা পুরো শহরে ঘুরাই বেড়াইতো। এরপরে ডেরা ইউরোকে ওর সাথে চলতে বলে, কারণ ওর কিছু অস্ত্র দরকার আর ও চায় যে ইউরো নিজের কাছে কিছু অস্ত্র রাখুক। তো এরা ডেরার বাসার দিকে যাইতে শুরু করে। রাইট জিজ্ঞাসা করে যে বাসায় যাওয়ার আগে যারা আমাদের পিছু করতেছে এদের ব্যবস্থা করা উচিত না, যেটাতে ডেরা নিষেধ করে, কারণ ডেরার কাছে অন্য একটা প্ল্যান আছে। এরপর এরা গলির মধ্যে দিয়ে ঘুরে পুরনো একটা ঘরের ভিতরে যায়। আমরা দেখতে পারি ঘরের মধ্যে অনেক অস্ত্র রাখা ছিল, অ্যাকচুয়ালি এগুলো ডেরা জমা করে রাখছে। ডেরা ওইখান থেকে ইউরোকে যে কোনো একটা অস্ত্র নিতে বলে। আমরা দেখতে পারি ইউরো একটা কুড়াল নিয়ে নেয় আর ডেরা একটা বন্দুক নিয়ে নেয়। এর মধ্যে রাইট আশেপাশে কিছু ডিমন সেন্স করতে পারে, তবে ডেরা এটা আগে থেকেই জানতো। অন্যদিকে আমরা দেখতে পারি যে তিনজনের পিছু করতেছিল তারা হায়ারেপের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ডেরার লোকেশন জানানোর জন্য, কিন্তু তখনই ওদের পিছনে ইউরো আর ডেরা চলে আসে। আর এরা যখনই বন্দুক বের করতে যাবে ডেরা ওদের একজনের হাতে গুলি করে বন্দুক নিচে ফেলে দেয়। বাকি দুজন নিচে পড়ে যায় আর সেখান থেকে উঠতে পারতেছিল না, কারণ আমরা দেখতে পারি ওদের উপরে লেফট এন্ড রাইট বসে আছে। এর মধ্যেই অন্যজন পালাইতে শুরু করে আর দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে ধোয়ার মধ্যে ঢুকে যায়। আর আমরা দেখতে পারি ও অন্য একটা ডাইমেনশনে চলে আসছে। আর ডেরা ধোয়ার মধ্যে থেকে বলে যে এটা তাদের ক্লানের লস্ট হাউস, আর এই তিন লেয়ার এই দুনিয়া আর অন্য দুনিয়াকে আলাদা করতেছে যেখান থেকে আমরা আসছি, আর এখান থেকে কিভাবে বের হইতে হয় সেটা শুধু আমিই জানি। তো তুমি যদি কোনো ভুল সিদ্ধান্ত নাও তাহলে মরার আগ পর্যন্ত এইখানেই ঘুরতে হবে। কিন্তু ওই লোকটা সেখান থেকে দৌড়াইতে শুরু করে আর পরে থাকা একটা স্কেলেটনে পা লেগে নিচে পড়ে যায়। আর স্কেলেটন দেখে তো ও অনেক ভয় পেয়ে যায়। ডেরা বলে যে এটা কাগেমরি ক্লানের একজন যে আমার পিছু করছিল, আর দেখো এখানে হারায় এখানেই মরে পড়ে আছে, আর এর মতো আরো অনেক লাশ এখানে পড়ে আছে। তো তুমি যদি এর মতো না হইতে চাও তাহলে আমাকে তাড়াতাড়ি বলো যে তুমি কে। এর মধ্যে রাইট বলে যে ও এখানে ডিমন সেন্স করতে পারতেছে, যেটাতে ডেরা বলে যে আরে চিন্তার কারণ নাই, কারণ এটা তাদের ক্লানের ডিমন যে লস্ট হাউস তৈরি করছে। তখনই লেফট এন্ড রাইট ওকে জানায় যে এখানে একটা ডিমনের জোড়া আছে, যার কারণে এরা সবাই সাবধান হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি যে ওদের সামনে দাঁড়ানো লোকটার কেউ একজন মাথা আলাদা করে ফেলে, যেটা একটা হাত এসে লাগার কারণে হয়েছে। আর আমরা দেখতে পাই যে সামনের একটা কুয়ার ভিতর থেকে একটা লম্বা হাতওয়ালা ডিমন বের হয়ে আসে। এর মধ্যে ক্যাপালা যে লোকটা ছিল সেটার মাথার মধ্যে কেউ একজন পা ঢুকায় দেয়। আর আমরা দেখতে পারি ওদের ঠিক পিছনেই মানে ঘরের উপরের দিক থেকে লম্বা পাওয়ালা একটা ডিমনও বের হয়ে আসে। মানে এই ডিমন জোড়ার একজনের হইতেছে হাত লম্বা আর একজনের হইতেছে পা লম্বা। লেফট এন্ড রাইট দুইজনেই এই দুইটা ডিমনকে চিনতে পারে। ডেরা আর ইউরোকে পিছনে থাকতে বলে আর ওরা রেডি হয়ে যায় ফাইট করার জন্য। ইউরোদের যেই তিনজন পিছু করতেছিল তাদের মধ্যে যে বুড়িটা ছিল যে বেহুশ হয়েছিল, ডেরা তাকে থাপড়ায় উঠানোর চেষ্টা করতেছিল। এরপরে ডেরা বন্দুক দিয়ে গুতা মেরে বুড়িকে উঠায় আর জিজ্ঞাসা করে যে দৌড়ানোর জন্য রেডি আছো নাকি। বুড়ি আশেপাশে দেখে বুঝতে পারতেছিল না এইটা কোন জায়গা। আর তখনই ওর সামনে সেই দুইটা বড় ডিমনকে দেখতে পারে, যাদেরকে দেখে তো বুড়ির অবস্থা খারাপ হয়ে যায়। ইউরো বলে যে যেহেতু তুমি এদেরকে দেখে ভয় পাইতেছো তার মানে এগুলো তোমার ডিমন না। ডেরা বুঝতে পারে তার মানে এইটা কোনো থার্ড পার্টির ডিমন, কিন্তু বুঝতে পারতেছিল না ওরা এই লস্ট হাউসে কিভাবে ঢুকলো। ডেরা লেফট এন্ড রাইটকে জিজ্ঞাসা করে যে তোমরা ওদেরকে চিনো কিনা। লেফট জানায় যে আমাদের সাথে অনেক আগে দেখা হয়েছিল যখন আমরা একটা মংকে ট্রাভেলে সাহায্য করতেছিলাম যার কাছে সিলের পাওয়ার ছিল, আর সেই মং এদেরকে ইয়ামো পাহাড়ে সিল করে দিছিল। রাইট ওই দুইটা ডিমনকে জিজ্ঞাসা করে যে তোমাদেরকে তো ইয়ামো পাহাড়ে সিল করে দেওয়া হয়েছিল তাই না। ডিমন দুইটা বলে যে হ্যাঁ, কিন্তু একজন ভালো মাস্টার আমাদেরকে সেইখান থেকে বের করে আর ফাইনালি 1000 বছর পরে আমরা ফ্রি। ডিমন দুইটা জিজ্ঞাসা করে যে তারপরে সেই মংকের কি হয়েছে, যেটাতে লেফট জানায় যে আমরা জানি না, আমরা শুনছি যে কোয়াতে আছে। এদিকে ডেরার মনে পড়ে যে লং লেগ আর লং হ্যান্ড নিয়ে ও অনেক গল্প শুনছে যেখানে অ্যাকচুয়ালি এদেরকে ভিলেনি দেখানো হয়েছে, যেটাতে ডিমন দুইটা রাগ হয়ে যায় যে শালার ভিলেজাররা আমাদের নিয়ে গুজব ছড়াইছে, আমরা এতটাও খারাপ না, আমরা তো শুধু কিছু মানুষকে মারছি আর কিছু মানুষকে খাইছি, আমাদের বাচ্চা খাইতে ভালো লাগে। এটা বলে ডিমন দুইটা হাসতে শুরু করে। এরপর ইউরোকে দেখে বলে যে ওকে অনেক টেস্টি মনে হচ্ছে। যাই হোক তার আগে বলো যে তোমাদের মধ্যে লেফট এন্ড রাইট এর মাস্টারকে, যেহেতু লেফট এন্ড রাইট এইখানে আছে তার মানে টুইন্স জন্মগ্রহণ করছে আর এদের মধ্যে হয়তো একজনের কাছে সিলের পাওয়ার আছে। এটা শুনে ডেরা চিল্লায় ওঠে যে লেফট এন্ড রাইট আমি তোমাদেরকে অর্ডার করতেছি, এদেরকে হারিয়ে দাও। রাইট চিল্লায় ওঠে যে আমরা তোমার কথা কেন শুনবো। এরপরই রাইটের নজর লেফটের দিকে পড়ে যে ওর দিকে খুবই রাগী দৃষ্টিতে তাকাইছিল, যেটাতে রাইট একটু দেরিতে হইলেও আসল প্ল্যান বুঝতে পারে আর বলে যে জি মাস্টার আপনি যেটা বলবেন। এরপরই ওই ডিমন দুইটা ডেরার পিছনে পড়ে যায়, যেহেতু ডেরার কাছে সিলের পাওয়ার আছে ওরা ভাবে যে ইউরোকে পরে খাওয়া যাবে আর লেফট এন্ড রাইট ডেরাকে বাঁচাইতে শুরু করে। তবে যেই ডিমনের হাত লম্বা ও নিজের হাত ইচ্ছামতো লম্বা করতে পারে আর যেটার পা লম্বা সেও নিজের পা ইচ্ছামতো লম্বা করতে পারে, যার কারণে লেফট এন্ড রাইটের ওদের সাথে ফাইট করতে অনেক সমস্যা হচ্ছিল। ডেরা দূর থেকে লং হ্যান্ডের উপরে বন্দুক দিয়ে গুলি করে দেয়, যেটাতে লং হ্যান্ডের তো কিছুই হয় না আর বুঝতে পারতেছিল না যে এটা ওদের দিকে কি ফালায় মারতেছে, কিন্তু ডেরার উপরে অ্যাটাক করে দেয় আর ডেরা সেটা ডস করে ফেলে। তবে আমরা দেখতে পারি যে বন্দুকে লেগে বন্দুক কেটে দুই ভাগ হয়ে গেছে। এরপরে ডেরাকে মারার জন্য আবারও ডেরার দিকে আসতে যায়, কিন্তু মাঝেই রাইট চলে আসে আর লং হ্যান্ডকে মেরে কিছুটা দূরে ফেলে দেয়। এরপরে লেফট এন্ড রাইট এক জায়গায় এসে দাঁড়ায়, কিন্তু ওই দুইটা ডিমন এদেরকে দুই দিক থেকে ঘিরে ফেলে আর বলে যে তোমরা এখনো সিলের পাওয়ার ব্যবহার করো নাই, এইটা উইয়ার্ড, তার মানে তোমাদের কাছে সিলের পাওয়ার নাই, এখানে মঙ্ক আর সিল দুইটাই নাই, মানে ওরা ভাবে যে এখন ওরা ইজিলি এদেরকে হারাই দিতে পারবে। এদিকে ডেরা দৌড়ে ইউরোর কাছে আসে। ইউরো বলে যে ডেরা তুমি লেফট এন্ড রাইটের মাস্টার শাস্তে গেলা কেন, এখন তুমি ওদের টার্গেট হয়ে গেছো। ডেরা বলে যে কারণ আমি তোমার গার্ডিয়ান, এছাড়া তোমার বোন আমাকে বলছে তোমাকে দেখে রাখার জন্য। ইউরো বলে যে লেফট এন্ড রাইটের ফাইট করতে সমস্যা হচ্ছে, আমিও ফাইট করতে চাই। মহিলাটা বলে যে তোমরা 10 নাগা আর 80 নাগা মানে ওই দুটা ডিমনের নাম আর কি, ওদের সাথে এইভাবে ফাইট করবা। তখনই ইউরো ওর গলায় কুড়াল ধরে আর ডেরা জিজ্ঞাসা করে যে তুমি কাদের সাথে, হিগাশি ভিলেজ নাকি কাগেমরি। অন্যদিকে লেফট এন্ড রাইট সেই দুইটা ডিমনের সাথে ফাইট করতেছিল, তবে ডিমন দুইটা অনেক পাওয়ারফুল, লেফট এন্ড রাইটের অনেক সমস্যা হচ্ছিল। এদিকে মহিলাটা জানায় যে সে কাগেমরি থেকে। ইউরো আবারও ওর মাথায় কুড়াল ধরে জিজ্ঞাসা করে যে কাগেমরি সবাই সেম না, কোন কাগেমরি। মহিলাটা বলে যে সেকেন্ড সন আসুমা, যেটাতে ইউরোর মনে পড়ে যে এটা তো সেই যে বলছিল যে হিগাশি ভিলেজকে ধ্বংস না করে ওইটার একটা অর্গানাইজেশনের আন্ডারে রাখতে চায়। মহিলাটা জানায় যে ওদেরকে শুধু নজর রাখতে পাঠানো হয়েছিল, কোনো ক্ষতি করতে নিষেধ করে দিছিল, স্পেশালি যার কাছে সিলের পাওয়ার আছে, আর এই জন্যই কাজটা নিছিল, কারণ কাজটা অনেক ইজি আর এখন এই ডিমনের মধ্যে এসে ফেসে গেছে। আমরা এদের উপর দিয়ে একটা প্রজাপতি উঠতে দেখি আর এই প্রজাপতিটা আসুমার ডিমনের। আমরা আসুমাকে বসা দেখতে পারি, সম্ভবত আসুমাও এদেরকে দেখতে পারতেছিল। আর দুই পাশে দুইটা ডিমন ছিল, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট, আর হোয়াইট ডিমনটার আশেপাশে এরকম অনেক প্রজাপতি উঠতেছিল। ডেরা বলে যে তার মানে গ্রানির আমাদের মারার কোনো প্ল্যান ছিল না, বাট তুমি যেহেতু ওদেরকে দেখতে পারো তার মানে তোমার কাছে ডিমন আছে তাই না। মহিলাটা বলে যে হ্যাঁ। ডেরা বলে যে তাহলে ওদেরকে সামান করো আর আমাদেরকে হেল্প করো। গ্রানি বলে যে আমি পারবো না, কারণ আমি ওদেরকে রেখে আসছি, কারণ ওদের যদি সাথে আনতাম তাহলে লেফট এন্ড রাইট নোটিস করে ফেলতো। ডেরা চিল্লাই উঠে যে তুমি পুরো ইউজলেস। মহিলাটা
বিষয়টা বলে যে এটা যদি একটা লস্ট হাউস হয় তাহলে আমরা ওই দুজনকে এখানে রেখে বের হয়ে গেলেই তো হয়। ডেরা বলে যে এটা আমরা করতে পারবো না, যদি কোনোভাবে ওরা বা ওদের মাস্টার জানে যে এই লস্ট হাউস থেকে কিভাবে বের হইতে হয় বা ঢুকতে হয় তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। হিরো বলে যে ঠিক আছে, তাহলে আমি ওদের মাস্টারকে খুঁজে বের করি। ইউজুয়ালি ডেমন মাস্টারকে বাঁচানোর চেষ্টা করবে আর ওদের মাস্টার হয়তো আশেপাশেই আছে। ডেরা বলে যে ঠিক বলছো, আর তুমি যেহেতু একটা বাচ্চা তাই তোমার দিকে ওরা বেশি নজরও দিবে না। হিরো বলে যে হ্যাঁ, যেহেতু তুমি বলছো যে তুমি লেফট হ্যান্ড রাইটের মাস্টার, এজন্য তোমার উপরে বেশি নজর থাকবে। তো এরা প্ল্যান করে যে ডেরা লেফট হ্যান্ড রাইটকে ফাইটে হেল্প করবে। ইউরো আর গ্রানি ওই দুইটা ডিমনের মাস্টারকে খুঁজে বের করবে। এটা শুনে তো গ্রানির অবস্থা খারাপ হয়ে যায়, তবে কিছু করার নাই, গ্রানি রাজি হয়ে যায় আর দেখায় যে ওনার কাছে অনেকগুলো ছুরি আছে, কারণ সে নিজের হাজবেন্ডকে রান্না করে খাওয়ায়। এদিকে লং হ্যান্ডের সাথে রাইট ফাইট করতেছিল, তখন আমরা রাইটের পিছনে দেখতে পারি যে ডেরা ঘরের পিছনে গিয়ে লুকায় পড়ে, কিন্তু লং হ্যান্ড ওকে দেখে ফেলে আর ওর উপরে অ্যাটাক করতে শুরু করে। লং হ্যান্ড ডেরার উপরে একের পর এক অ্যাটাক করতেছিল আর ডেরা সেগুলো ডস করতেছিল। আর যখনই লং হ্যান্ড ডেরাকে ধরতে যাবে তখনই সেখানে রাইট এসে ওর হাত পাড়ায় ধরে। লং হ্যান্ড নিজের হাত দিয়ে রাইটের দুই পা পেঁচায় ফেলে আর ঘুরাইয়া অনেক দূরে ছুড়ে মারে। তবে আমাদের ডেরা ভাই বেঁচে যায় আর দেখে যে ডিমনের অ্যাটাকের ফলে এই পাশে জানালা ভেঙে গেছে, মানে এই পাশ দিয়ে ও এখন ঘরে ঢুকতে পারবে, যেটা ওর জন্য সুবিধাই হলো, কারণ এখন ইজিলি এখান থেকে অস্ত্র নিতে পারবে। এদিকে গ্রানি ওই দুটা ডিমনের মাস্টারকে এদিকে সেদিকে খুঁজতেছিল আর একটা গাছের পিছনে একজনকে নোটিস করে, কিন্তু গিয়ে দেখতে পারে যে এটা তো একটা স্কেলেটন। অন্যদিকে আমরা ইউরোকে দেখতে পারি, ইউরো সব জায়গায় স্কেলেটন খুঁজে পাচ্ছিল। ইউরো বলে যে ডেরা বলছিল এখানে মানুষ মারা গেছে, কিন্তু এত মানুষ মারা গেছে কখনো ভাবি নাই, কারণ এই জায়গাটা সম্পূর্ণ স্কেলেটন দিয়ে ভরা। অন্যদিকে আমরা দেখতে পারি যে লেফট হ্যান্ড রাইটের অবস্থা খারাপ, ওই দুটা ডিমন হাত পা দিয়ে এদেরকে পেঁচিয়ে রাখছিল। তবে লেফট হ্যান্ড রাইট যেহেতু অনেক শক্ত তাই ওদের কোনো ক্ষতি করতে পারতেছিল না, যেটাতে এরা বলে যে আমাদের মনে হয় এদের মাস্টারকে আগে মারা উচিত। তখনই কিছু একটা এসে লং লেগের লাগে আর লং হ্যান্ড চিল্লায় উঠে যে লং লেগ তোমার কি হইলো। আর আমরা দেখতে পারি লং লেগ ডিমনের একটা চোখ উড়ে গেছে আর আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি ডেরা দূর থেকে লুকাই স্নাইপিং করতেছিল। ডেরা বলে যে আচ্ছা, তো এটা কাজ করতেছে। এরা যেহেতু অনেকদিন সিল ছিল তাই মডার্ন অস্ত্র সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই, মডার্ন টেকনোলজির সাথে অ্যাডজাস্ট করতে এদের টাইম লাগবে। এরপর ডেরা আরো একটা গুলি চালায় যেটা গিয়ে লং হ্যান্ডের পায়ে লাগে আর এর পরের গুলিতে লং লেগের আরো একটা চোখ উড়ে যায়, ফলে লেফট হ্যান্ড রাইট ছাড়া পেয়ে যায় আর এই দুইটা তো অবস্থা খারাপ। এরপরে লেফট হ্যান্ড রাইট এদের হাত পা ধরে দুইটাকে ঘুরায় ঘুরায় দুইটার সাথে বাড়ি মেরে দেয়, কিন্তু এরপরে আমরা দেখতে পারি যে এরা দুইজন একসাথে হয়ে একটা নতুন ফর্মে চলে আসে, মানে লং লেগের ঘাড়ের উপরে লং হ্যান্ড গিয়ে বসে পড়ে। মানে এইটা কিছুটা এমন যে এখন একটা বডি কিন্তু হাত পা দুইটাই লম্বা। ডেরা ভয় পেয়ে যায় যে এত উপর থেকে তো এখন ওরা আমাকে দেখে ফেলবে। আর আমরা দেখতে পারি এরা ফাইনালি একজনকে খুঁজে পেয়ে যায়, যেটা আর কেউ না সেই বুড়িটা। লং হ্যান্ড ওকে ধরে ফেলে আর বলে যে এইটা তো একটা বুড়ো মহিলা, কিন্তু মেয়েদের বডি পুরুষের তুলনায় অনেক সফট হয়, অনেক টেস্টি হবে, আমাদেরকে খাইতে হবে হিল করার জন্য, তাহলে তুমি আগে খাও লং লেগ। এটা বলে ও গ্রানিকে লং লেগের দিকে নিয়ে যাইতে শুরু করে। তখনই গ্রানি চিল্লাইতে শুরু করে ওয়েট ওয়েট, আমার চাইতে ওই বাচ্চা অনেক টেস্টি হবে, আর তার থেকে বড় কথা ও টুইনের মধ্যে একজন যে সিলের পাওয়ার পাবে। যেটা শুনে ডিমন দুইটা থেমে যায় আর শিওর হয়ে যায় যে বাচ্চাটা তার মানে এখনো সিলের পাওয়ার পায় নাই আর ও আশেপাশেই লুকায় আছে। তখনই আমাদের গ্রানি একটু চালাকি করে বাঁচার চেষ্টা করে যে আমি হাত কেটে বের হইতে পারি কিনা দেখি, কিন্তু তখনই লং হ্যান্ড ওরে জোরে চেপে ধরে আর বলে যে ঠিক আছে কোনো ব্যাপার না, তোরে খেয়ে আগে নিউট্রিশন তো বানাই। ও গ্রানিকে চেপে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই ওর হাতে এসে একটা কুড়াল লাগে, যার ফলে গ্রানিকে ছেড়ে দেয় আর গ্রানি নিচে পড়ে যায় আর রাইট সাথে সাথে গ্রানিকে ধরে ফেলে। আর তোমরা তো জানোই এই কুড়ালটা আর কেউ না, ইউরো মারছিল। ইউরো বলে যে ওনাকে তোমরা মারতে পারবা না, ওনার ফ্যামিলি আছে যারা ওনার জন্য অপেক্ষা করতেছে, আর আমি হইতেছি লেফট হ্যান্ড রাইটের আসল মাস্টার আর আমি সিলের পাওয়ার পাবো, তোমাদের আমাকে দরকার না, তো আসো যা করার করো। ডিমন দুইটা বলে যে আচ্ছা, তো এইটাই সেই বাচ্চা যে লেফট হ্যান্ড রাইটের আসল মাস্টার, আর ও বললো যে ও সিলের পাওয়ার পাবে। এখন আমরা কি করব? আমরা যদি ওকে মেরে ফেলি তাহলে ও সিলের পাওয়ার পেয়ে আবার ব্যাক আসতে পারে। লং লেগ বলে যে আমি আবারও সিল হইতে চাই না। তো ডিমন দুইটা চিন্তায় পড়ে যায় যে আসলে ওরা কি করবে। তো ওরা ভাবে যে আমরা ওরে দুইবার মারার চান্স নিতে পারি, যদিও দ্বিতীয়বার যখন ইউরো সিলের পাওয়ার নিয়ে আসবে তখন ওদের উইনিং চান্স অনেক কমে যাবে আর লেফট হ্যান্ড রাইট তো আছেই। তখন ইউরো লেফট হ্যান্ড রাইট কে বলে যে আমি যতক্ষণ না বলবো তোমরা কিছুই করবো না, এটা আমার জব। লেফট হ্যান্ড রাইট বলে যে ঠিক আছে তুমি যেমনটা চাও। এটা শুনেই তো ডিমন দুইটা ইউরোর উপরে অ্যাটাক করতে শুরু করে আর ইউরো সেগুলো ডস করতেছিল। ডিমন দুইটা দেখে যে আসলে লেফট হ্যান্ড রাইট কিছুই করতেছে না, জাস্ট দাঁড়ায় আছে আর ওরা তো অনেক খুশি হয়ে যায় যে আসলে ওরা কিছু করতেছে না। এদিকে ইউরো অবাক হয়ে যায় যে লং লেগ চোখ ছাড়াও এত ভালো হাঁটতেছে কিভাবে, যেটাতে ডিমন দুইটা জানায় যে ওরা দুইজন যখন এই ফর্মে চলে যায় তখন ওদের দুইজনের মাইন্ডসেট এক হয়ে যায়, যার ফলে কারো চোখ না থাকলে সে অন্যের চোখ দিয়ে দেখতে পারে, কারো পা না থাকলে সে অন্যের পা কন্ট্রোল করে চলতে পারে। মানে বুঝতে পারতেছো পুরো একটা মানুষের মতোই। অন্যদিকে ডেরা দূর থেকে এদেরকে টার্গেট করার চেষ্টা করতেছিল, কিন্তু এরা এত নড়াচড়া করতেছিল যে ডেরা এদেরকে টার্গেট করতে পারতেছিল না। এদিকে লং হ্যান্ড ইউরোর উপরে অ্যাটাক করার সময় একটা স্কেলেটনের মাথা আলাদা করে ফেলে, এরপরে সেই মাথাটা ধরে বলের মতো ডেরার দিকে ছুড়ে মারে আর বলে যে আমরা তোমাকে দেখে ফেলছি, আগে ওই বাচ্চারা খায় নেই তারপরে তোরে দেখতেছি শালার পুত। ইউরো আবার সেখান থেকে পালাইতে শুরু করে আর ডিমন দুইটা ইউরোর উপরে বিভিন্নভাবে অ্যাটাক করতেছিল। এরপরে ওই ডিমন দুইটা একটা বড় গাছ উঠায় নেয় আর সেটা দিয়ে ইউরোর উপরে সরাসরি অ্যাটাক করে দেয়, যেটাতে মনে হয় ইউরো সম্ভবত গাছের নিচে চাপা পড়ছে, কিন্তু আমরা দেখতে পারি ইউরো পুরোপুরিভাবে নিচে পড়ে নাই, কিন্তু ইউরোর অবস্থা খারাপ হয়ে গেছে আর বেহুশ হয়ে পড়ে আছে। এরপর ডিমন দুইটা এখানে এসে ইউরোকে খাওয়ার জন্য রেডি হয় আর ওরা অবাক হয়ে যায় যে লেফট হ্যান্ড রাইট এখনো ইউরোকে বাঁচাইতে আসলো না, কিন্তু তখনই ইউরো সামনের দিকে হাত বাড়ায় দেয় পাওয়ার ইউজ করার মতন, যেটা দেখে ডিমনটা তো ভয় পেয়ে যায়, কারণ ডিমন দুইটা ভাবতেছিল যে হয়তোবা ইউরোর কাছে অলরেডি সিলের পাওয়ার আছে, কিন্তু ওদেরকে মিথ্যা বলছে, যেভাবে লেফট হ্যান্ড রাইটের মাস্টারের কথা মিথ্যা বলছিল, যাতে করে ওরা কেয়ারলেস হয়ে যায় আর সুযোগ বুঝে ওদেরকে সিল করে দিতে পারে। তখনই ইউরো বলে ওঠে যে কনফিউজ হয়ে গেছো তাই না, আমার জাস্ট তোমার শুধু হেজিটেট করার দরকার ছিল আর এই ওপেনিং লেফট হ্যান্ড রাইট মিস করবে না। এইটা বলেই ইউরো লেফট হ্যান্ড রাইটকে অ্যাটাক করার অনুমতি দিয়ে দেয় আর আমরা দেখতে পারি সাথে সাথে লেফট হ্যান্ড রাইট এসে এদের উপরে অ্যাটাক করে দেয়। লেফট লং হ্যান্ডে পানির ভিতরে ফেলে দিয়ে ওর উপরে পাথর হয়ে বসে পড়ে যাতে পানিতে দম আটকে মারা যায়, আর উপরে লং লেগ কিছু দেখতে না পারার কারণে বুঝতে পারতেছিল না লং হ্যান্ড কোথায় আছে। লং হ্যান্ড ওকে টাচ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই রাইট এসে ওর হাতে কামড় দিয়ে হাত আটকে দেয়, যার ফলে লং হ্যান্ড ওইখানে মারা যায়। এদিকে উপরে লং লেগ বেচারা কিছু দেখতে পারতেছিল না আর শুধু ডাকতে থাকে যে লং হ্যান্ড তুমি কোথায়। ঠিক তখনই ওর গলায় এসে একটা গুলি লাগে আর ওর মাথা পুরো আলাদা হয়ে যায়। লং লেগও এখানে মারা যায় আর অবভিয়াসলি এই গুলিটা করছিল ডেরা। ফাইনালি ডিমন দুইটা এখানে মারা যায় আর ধোয়ার মতন উড়ে যায়। এখানে শুধু লং লেগের পায়ের হাড্ডি আর লং হ্যান্ডের হাতের হাড্ডি বেঁচে থাকে। লেফট বলে যে ওরা অনেক পাওয়ারফুল ছিল, যদি ভালো হয়ে থাকতো তাহলে অনেক ফেমাস গড হইতে পারতো। রাইট ইউরোকে জিজ্ঞাসা করে যে ইউরো তুমি ঠিক আছো কিনা। ইউরো বলে যে হ্যাঁ। রাইট অনেক খুশি হয় যে ইউরো তোমার প্ল্যান কাজ করছে। ইউরো বলে যে আশাকে আমি এইভাবে হ্যান্ড ওপেন করে পাওয়ার ব্যবহার করতে দেখছিলাম, যার কারণে আমি
ফিগার আউট করতে পারি যে সিল হচ্ছে এর উল্টাটা, মানে ইউরো কিন্তু হাত ওপেন করে তারপরে আবার ক্লোজ করছিল, যেটাতে ওই ডিমন দুইটা ভয় পেয়ে যায়। ইউরো বলে যে ওরা অনেক ভয় পেয়ে গেছিল, আর ইউরো এটাতে বুঝতে পারে যে তার মানে সিলের পাওয়ার অনেক ডেঞ্জারাস। আর এখানে আমরা ওদের আশেপাশে আসুমা সেই প্রজাপতিটাকে উঠতে দেখি, ঠিক তখনই লেফট ওই প্রজাপতিটাকে ধরে ফেলে। লেফট বলে যে কাগিমরি ক্লান থেকে বের হওয়া পরে অ্যাকচুয়ালি ওরা এই ডিমনটাকে সেন্স করতে পারতেছিল। গ্রানি জানে যে এটা আসুমা সামার ডিমন, তবে এটা জাস্ট একটা ছোট অংশ, এটা মেরে ফেললেও কিছুই হবে না। আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি প্রজাপতিরাও এখান থেকে গায়েব হয়ে যায়, মানে মারা যায় আর কি। আচ্ছা, এই এনিমিটা সেকেন্ড পার্ট আসবে যদি এই ভিডিওতে 1000 লাইক আসে অন্তত পক্ষে, বা 10,000 ভিউ হয় তাইলে। কারণ হচ্ছে ভাই এত কষ্ট করে একটা এনিমি এক্সপ্লেন করার পরে যদি প্রপারলি সেটাই ভালো ভিউ না আসে, তাহলে মনে হয় যে পুরো টাইম ওয়েস্ট করছি, এর চাইতে অন্য কিছু করা বেটার ছিল। আর ভাই এটা হয়তো তুমিও বুঝবা যে একটা এনিমি এক্সপ্লেন করা কিন্তু অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে, আবার ক্লিপের ব্যাপার আছে, কপিরাইটের ব্যাপার আছে। তারপরে যদি সেটা একটা ভালো ভিউ না আসে, তাহলে কিন্তু আসলে ওই এনিমিটা এক্সপ্লেন করতে কারোই মন চাবে না। আমার জায়গায় তুমি থাকলে তুমিও এটাই করতা। তো এখানে আমি 10টা এপিসোড এক্সপ্লেন করছি, এইগুলোর কিন্তু সিঙ্গেল এপিসোডও আমার চ্যানেলে দেওয়া আছে, ওইখানে বা এইখানে যদি একটা ভালো ভিউ হয় তখন আমি পরের পার্টগুলো কন্টিনিউ করব। এছাড়া আপাতত আমরা এই এনিমিটা হোল্ড রাখতেছি, আমরা নতুন কোনো এনিমি ট্রাই করব বা পপুলার এনিমি ট্রাই করব। পপুলার এনিমিগুলোতে ভিউ খুব সহজে আনা যায়। মাঝে মাঝে তো মন চায় ভাই এনিমি এক্সপ্লেন বাদ দিয়ে মুভি এক্সপ্লেন শুরু করি, ভিউ বেশি কষ্ট সেমি। যাই হোক, আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো এই পর্যন্তই থাক, ভালো থাকো তোমরা সবাই, বাই বাই।